সালাম আলাইকুম স্যার, আপনি শুরু করতে পারেন স্যার। এই আমি শুনতে পাচ্ছি। জি স্যার, আপনি শুরু করতে পারেন স্যার। আসলে যে আমি 1 মিনিট আমার ছেলেকে একটু কল দিয়েছিলাম, আবার ঘুমায় যাবে তো এই জন্য আসলে হ্যাঁ স্যার। দুঃখিত। ঠিক আছে। হ্যালো, আমাকে শোনা যাচ্ছে? জি জি স্যার। স্যার, শোনা যাচ্ছে স্যার। আমাকে কি দেখা যাচ্ছে নাকি? জি জি স্যার। স্যার, আপনাকে দেখা যাচ্ছে স্যার। কিন্তু আমি তো আলোর বিপরীতে পড়ে গেছি মনে হচ্ছে। আমার তো এমনি চেহারা খুব ভালো, আবার আলোর বিপরীতে পড়ছি মনে হচ্ছে। হ্যালো। জি স্যার, শোনা যাচ্ছে স্যার। আচ্ছা, গুড। আমরা এখানে তাহলে একটু শুনি যে কোন কোন ইউনিভার্সিটি থেকে আসি, এবং ফার্মেসি বাদ দিয়ে অন্য ডিসিপ্লিনের এক একজন করে বললেই হবে যে এই ডিসিপ্লিন থেকে আসি। আমি তো আসলে বিস্তারিত জানি না, তাই। আসসালামু আলাইকুম স্যার। আমি ফয়সাল কবির শিশির স্যার, বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজি বিভাগ, ট্রাস্ট ইউনিভার্সিটি বরিশাল স্যার। ওকে, থ্যাংক ইউ। আর কেউ? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আমি সামিনা আক্তার, নোয়াখালী প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে ফুড টেকনোলজি বিভাগ। ও আচ্ছা, গুড। আর কেউ একজন যদি পরিচয় দিই, আমরা এটা পরিচয় পর্ব বেশি সময় নেব না, তারপর আমরা আমাদের মূল আলোচনায় চলে যাবো আর কি। আসসালামু আলাইকুম স্যার। আমি মোহাম্মদ সাব্বির হোসেন, সিটি ইউনিভার্সিটি, বাংলাদেশ, ঢাকা। গুড, থ্যাংক ইউ। আপনি কোন ডিপার্টমেন্টের? স্যার, ফার্মেসি ডিপার্টমেন্ট। গুড। আর কেউ আমরা কি আছি? আসসালামু আলাইকুম স্যার। আমি ফাহিম হাবিব, জগন্নাথ ইউনিভার্সিটি ফার্মেসি ডিপার্টমেন্ট। ওকে, থ্যাংক ইউ। আর কেউ? সালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আমি আসসালাম। ফজলুল হক স্যার। আমি মাওলানা ভাসানী বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে অনার্স এবং মাস্টার্স কমপ্লিট করেছি। আচ্ছা, মাওলানা ভাসানী থেকে। জি স্যার। ওখানকার সাইফুল ইসলাম রনি স্যার এবং হলো হজরত আলী, এরা দুজন কিন্তু আমার বন্ধু। আমরা স্যার। একই ব্যাচের। মাওলানা ভাসানীর সাইফুল ইসলাম রনি, ফার্মেসির। ও স্যার, আমি এবং স্যার জি স্যার, আমি স্যার বায়োকেমিস্ট্রি মলিকুলার বায়োলজি ডিপার্টমেন্ট থেকে। আচ্ছা, ও গুড। জি স্যার। এখানে আমার দুই বন্ধু শিক্ষক আর কি। আচ্ছা স্যার। আ- আর কেউ আছি? আমরা দ্রুত শেষ আসসালামু করে আমরা আলাইকুম। মূল আলোচনায় ঢুকবো আর কি। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম স্যার, আমি মাহমুদা বিনতে আমি, আশা ইউনিভার্সিটি বাংলাদেশ, ঢাকা, গুড। ফার্মাসি বিভাগ। ওকে। আর কেউ? আর কোনো ইনস্টিটিউট থেকে? আমার মনে হয় আমাদের পরিচয় পর্বের মূল অংশটা শেষ হয়ে গেছে। আচ্ছা, এবার তাহলে আমি একটু আমার পরিচয়টা দিয়ে নিতে চাই। আমাকে কি শোনা যাচ্ছে?
জি স্যার, শোনা যাচ্ছে স্যার। স্যার আপনি যদি আপনার মাইকটা স্যার একটু দূরে স্যার সরান, তাহলে স্যার ভালো সাউন্ড আসবে স্যার। আচ্ছা, ঠিক আছে। স্যার, তো আমি মোহাম্মদ শফিকুল ইসলাম, আমার ছাত্ররা স্যার, সবাই শফিক স্যার বলে ডাকে। ঠিক আছে স্যার। আর আমি ফার্মেসি বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবে কর্মরত আছি এবং আমার হোম ডিস্ট্রিক্ট নীলফামারী। আর আমি এখানে বেশ কিছুদিন ধরে চাকরি করছি আর কি। তো তাহলে আমরা এবার মূল আলোচনায় চলে যাই। তো আমরা হলো আসলে একটি ভালো লাগছে যে আজকে আমরা আমাদের ডাইভার্সিফাইড ফিল্ড থেকে অনেকগুলো মানুষ একসাথে আমরা একটা ইয়াতে বসতে পেরেছি আর কি। তো আমি এখানে তো একটু নেটওয়ার্ক স্পিড একটু কম থাকে মাঝে মধ্যে, আমি আসলে ভিডিওটা অফ করে দিচ্ছি, তাহলে আমার জন্য একটু কাজ করতে সহজ হবে। তো আমাদের একটা ভালো লাগার দিক হলো যে আমরা মানে মাল্টিপল ডিসিপ্লিন এবং মাল্টিপল ইনস্টিটিউটকে আমরা কানেক্ট করতে পেরেছি। আর আমরা সবাই যে অংশগ্রহণ করেছি এজন্য সবাইকে আমাদের পক্ষ থেকে স্বাগতম। এবং আমরা আশা করি যে এটা আমাদের একটা আগামী দিনের জন্য আমাদের এক প্রতিষ্ঠান থেকে আরেক প্রতিষ্ঠানে সমন্বিত গবেষণা বা আমাদের জ্ঞান আদান প্রদানে একটি ভালো ভিত্তি হিসেবে কাজ করবে। তো আমরা আসলে উম, আলোচনার টপিক সেটা হলো ফার্মাকোলজি এবং ফার্মাসিউটিক্যাল টেকনোলজি। তো আমরা যারা ফার্মেসিতে পড়ি অথবা অন্য বিষয়ে পড়ি, আমরা সবাই জানি যে আসলে এগুলো তো আসলে নিজ নিজ ফিল্ডগুলো অনেক বড় একটা বিষয়। ও একটা কথা বলে নি, আমার বক্তব্য ইংরেজি হলে ভালো হয় না বাংলা, নাকি হলো মিশ্র, কোনটা? আমাকে একটু জানালে ভালো হতো আর কি, দু একজন আমরা বললে ভালো হয়। হ্যালো। আর মিশ্র নিলেই মনে হয় স্যার ভালো হয় স্যার। মিশ্র হলে ভালো হয়, তাই তো? কারণ এখানে অনেক টার্ম আছে যেগুলো আসলে বাংলা বলা যাবে না, আবার অনেক কিছু বিষয় আছে যেগুলো ইংরেজিতে বললে হয়তো একটু কারোর জন্য একটু ডিফিকাল্ট হতে পারে। তো ঠিক আছে, তাহলে আমরা এবার মূল অংশে চলে যাই। তো আজকে আমাদের যে টাইটেল আমরা দেখলাম যে আমাদের এখানে আলোচনার বিষয় হলো ফার্মাকোলজি। তো আমরা আসলে ফার্মাকোলজি বিষয়টা কি, যারা আমরা ফার্মেসিতে পড়ি তারা একটু জানি। আমরা যদি খুব সহজ করে বলি তাহলে হলো ফার্মাকোলজি আসলে একটা ড্রাগ সায়েন্স। মানে আমরা যে মেডিসিন ব্যবহার করি সেটা যে ড্রাগ থেকে তৈরি, এটা মানে ড্রাগটা আসলে কি, কোথা থেকে আসলো, এর কম্পোজিশনটা কি, স্ট্রাকচার কি, এটা হলো আমাদের শরীরে কিভাবে মানে কাজ করে, এর ইফেক্টটা কি কি আসে, এগুলো সামগ্রিক আলোচনাটি আসলে আমাদের ফার্মাকোলজি আমরা বলি। তো তাহলে আহ, আমরা এখানে ফার্মাকোলজির আলোচনাটাকে যদি খুব সংক্ষিপ্তভাবে দুইটা ইয়াতে ভাগ করি তাহলে আমরা দুইটা ডাইমেনশন পাই। একটা হলো ফার্মাকোডাইনামিক্স এবং একটা হলো ফার্মাকোকাইনেটিক্স। এখানে আসলে ডাইনামিক্সটা যদি আমরা বলি তাহলে যেটা বোঝায় সেটা হলো আমাদের বডিতে গিয়ে ড্রাগটা কি কাজ করে। অর্থাৎ ড্রাগটা, সাপোজ আমাদের জ্বর হলো, আমরা ওষুধ খেলাম, এই জ্বরটা কমবে, এইটা হলো ওষুধের কাজ, প্যারাসিটামল যদি খাই। তাহলে এখানে হলো ফার্মাকোলজি ডাইনামিক্স যেটা বোঝাচ্ছে সেটা হলো ড্রাগটা বডি থেকে কি কাজ করলো সেটাই। তো এখানে আসলে কি কি স্টাডিজ ইনক্লুড করে সেটা হলো আমাদের মেকানিজম অফ অ্যাকশন, ড্রাগটা কিভাবে কাজ করে, কোন রিসেপ্টরে বাইন্ড করে, অথবা ফিজিওলজিক প্যারামিটার কি চেঞ্জ করে এটাতে কাজ করে, এটা নির্দেশ করে। এটা ড্রাগটা রিসেপ্টরের সাথে কিভাবে বাইন্ড করে, ড্রাগটার ডোজ কতটুকু দেওয়া লাগবে এবং এটা ডোজের সাপেক্ষে আমাদের ইফেক্ট কতটুকু হবে। আর হলো সেই সাথে ড্রাগটা ইফিকেসি এবং পোটেন্সি। পোটেন্সি বলতে আমরা যদি সহজ করে বলি যে সাপোজ একটা ওষুধ যদি 10 মিলিগ্রাম আমাদের খাওয়া লাগে, একটা খাওয়া লাগে 50 মিলিগ্রাম, তো যেটা যদি আমরা 10 মিলিগ্রাম খেয়ে একই ইফেক্ট পাই, তাহলে আমরা বলি যে এই 10 মিলিগ্রাম ড্রাগটা কি ইফেক্ট তৈরি করার জন্য। এই সংক্ষেপে আমরা এটা বুঝতে পারি আর কি। তো এখন এই যে আমাদের ড্রাগ যে ইফেক্ট দেয় এটা আসলে কি কি প্যাটার্নে এটা ডিল করে রিসেপ্টরের সাথে। তো এখানে আমরা কয়েকটা টার্ম নিচে দেখতে পাচ্ছি যে আমি যদি একটু কার্সর দিয়ে দেখাই, অ্যাগনিস্ট, অ্যান্টাগনিস্ট, পার্শিয়াল অ্যাগনিস্ট এবং সিগন্যাল ট্রানজাকশন পাথওয়ে। তো সহজ করে যদি বলি, অ্যাগনিস্ট হলো যে জিনিসটা যে সাপোজ আমাদের শরীরে ইনসুলিন আছে, তো ইনসুলিন কি করে আমাদের গ্লুকোজের পরিমাণ কমায়, এটা আমাদের শরীরে থাকে, কখনো কখনো অভাব হয়ে যেতে পারে। তো এই যে অ্যাগনিস্ট হলো এটাই, যে ইনসুলিনের যে কাজ শরীরে, সে যে কাজটা করবে নর্মালি, এটাই হলো তার অ্যাগনিস্টিক ইফেক্ট। মানে সে একটা ইনসুলিন রিসেপ্টরের সঙ্গে বাইন্ড করে গ্লুকোজটাকে সে সেলের ভিতরে পাঠাবে, এইটাই হলো তার অ্যাগনিস্ট ওয়ার্ক। অ্যান্টাগনিস্টটা কি? অ্যান্টাগনিস্ট হলো যে যে হলো রিসেপ্টরের সঙ্গে বাইন্ড করবে কিন্তু সে কাজটা হতে দেবে না, এটা হলো অ্যান্টাগনিস্ট। মানে অ্যাগনিস্টের কাজটাকে সে আটকায় দেবে। পার্শিয়াল অ্যাগনিস্ট কোনটা? পার্শিয়াল অ্যাগনিস্ট হলো সেইটাই যেটা হলো যে আমাদের হয়তো রিসেপ্টরের সঙ্গে সে 100 ভাগ বাইন্ড করেছে কিন্তু ইফেক্ট সে 100 ভাগ দিচ্ছে না, কম দিচ্ছে।
এইটাকে আমরা বলি পার্শিয়াল অ্যাগনিস্ট। আরেকটা টার্ম আছে যে ইনভার্স অ্যাগনিস্ট, সেটা হলো যে বিপরীত কার্যক্রম করে আর কি। যেমন আমরা যেমন দেখলাম ইনসুলিন কি করে, আমাদের গ্লুকোজটাকে ব্লাড থেকে রক্ত থেকে হলো সেলে পাঠায়। তো সে ইনভার্স অ্যাগনিস্ট যেটা করতে পারে সেটা হলো সে উল্টা কাজটা করতে পারে। এটা হলো খুব সহজে আমরা যদি বলি। আর আমরা যারা বায়োকেমিস্ট্রিতে বা ফার্মাসিতে পড়ি এরা আমরা এই বিষয়গুলো জানি। আর সিগন্যাল ট্রান্সডাকশন আসলে কি, আমরা যদি খুব সহজ করে বলি যে আমরা গায়ে একটা চিমটি কাটলে আমরা ব্যথা অনুভব করি, অথবা একটা মশা কামড় দিলে আমরা আরেক হাত দিয়ে মারি। এই যে ঘটনাটা এখানে ঘটলো, এখানে কিন্তু অনেকগুলো বায়োকেমিক্যাল প্রসেস আছে। তো সেই প্রসেসের মাধ্যমে কি হলো যে আমাদের মশার কামড়ের যে অনুভূতিটা সেটা আমাদের মস্তিষ্কে গেল, এবং তারপর আমরা আরেকটা হাত দিয়ে মারলাম। এই যে ট্রানজাকশন, এই জায়গাতেও কিন্তু আমাদের ড্রাগ কাজ করে। তো এবার আসি আমরা কাইনেটিক্স কি, আসলে ফার্মাকোকাইনেটিক্স। এটাকে আবার সহজ করে ফার্মাসির মানুষেরা বলি যে হোয়াট দ্য বডি ডাজ টু দ্য ড্রাগ, অর্থাৎ বডি ড্রাগের সাথে কি বিহেভ করে। সাপোজ আমরা যদি বলি যে আমরা যে ভাত খাই, ভাত খাওয়ার ফলে কি হয়, এই ভাতটা আমরা চিবাই, ভেঙে ফেলি, তারপরে আমাদের ডাইজেস্টিভ সিস্টেমে যায়, সেখানে গিয়ে এটা ডাইজেশন হয়। তারপরে হলো এখান থেকে বিভিন্ন পার্টগুলো আমাদের শরীরে অ্যাবজর্পশন হয়, তারপর অপ্রয়োজনীয় অংশগুলো শরীর থেকে বের হয়ে যায়। এই যে বিষয়টা, ঠিক একই রকম ভাবে একটা ড্রাগ আমরা নিলে ড্রাগটার সাথে বডি একই রকম বিহেভ করে, মোটামুটি আর কি। বিষয়গুলো আলোচনা হয়, এটা হলো ফার্মাকোকাইনেটিক্সের অন্তর্ভুক্ত। এখানে কি আছে, অ্যাবজর্পশন। অ্যাবজর্পশন বলতে কি, যে আমাদের ড্রাগটা যেভাবে আমাদের, সাপোজ আমরা জিআই ট্রাকে নিলাম, মানে মুখ দিয়ে খেলাম অথবা জিহ্বার নিচে দিলাম বা চোখে দিলাম, এইখান থেকে যেভাবে ড্রাগটা আমাদের শরীরের যে সার্কুলেশন, সিস্টেমিক সার্কুলেশনে প্রবেশ করবে, এটা হলো আমাদের অ্যাবজর্পশন। ডিস্ট্রিবিউশনটা কি, ডিস্ট্রিবিউশন হলো ড্রাগটা যেভাবে শরীরের, সাপোজ আমি মুখ দিয়ে খেলাম, জিহ্বার নিচে দিলাম, এখান থেকে আমাদের সারা শরীরের সকল কোষে যেতে হবে, বা যেখানে যতটুকু যাওয়া প্রয়োজন সেটা। তো ড্রাগটা কিভাবে সেখানে যাবে, এটা হলো ডিস্ট্রিবিউশন। এরপর মেটাবলিজম কি, মেটাবলিজম আমরা সহজ করে বলতে পারি এটা কেমিক্যাল অল্টারেশন, অর্থাৎ এই ড্রাগটা তো আমাদের শরীরে আগে থেকে ছিল না, এটা বডিতে গেছে, আমরা একটা নির্দিষ্ট কারণে এটা ব্যবহার করেছি, পরে যখন কি হবে, হোয়েন দ্য ফাংশন ইজ ওভার, দ্য বডি উইল এলিমিনেট দ্য ড্রাগ ফ্রম দ্য বডি, আমাদের বডিতে তাকে রেখে দেওয়া হবে না। এই যে ড্রাগটাকে বডি বের করে দিবে, এর আগে হলো দ্য বডি নিডস সাম কেমিক্যালিজম, অর্থাৎ আমাদের বডিতে ড্রাগটা যে কারণে থাকলো তার বিপরীত কারণে ড্রাগটা বের হয়ে যাবে। অর্থাৎ আমাদের ব্লাডে সার্কুলেট করছে, সেটা আজীবন সার্কুলেট করতেই থাকবে, বা ঘন্টার পর ঘন্টা, বছরের পর বছর না। বডি এটাকে কি করবে, এক্সট্রা ম্যাটেরিয়াল হিসেবে, অর্থাৎ মানে বহিরাগত একজন হিসেবে ট্রিট করবে, এবং পরে তাকে কি করবে, কেমিক্যাল চেঞ্জের মাধ্যমে তাকে শরীর থেকে বের করে দিবে। এই যে কেমিক্যাল চেঞ্জটা আসলে মেটাবলিজম। আমরা যদি সহজ করে বলি, এসব আমরা জানি, আমরা ইলেকট্রন ভালো হয়, অর্থাৎ যেভাবে এই চেঞ্জ ড্রাগ, অর্থাৎ যে ড্রাগটা আমরা প্রথমে নিলাম সেটাতে চেঞ্জ হয়ে গেল, মেটাবলিজম হলো। এই ড্রাগটা যে পদ্ধতিতে আমাদের থেকে ফাইনালি আমাদের রেসপিরেটরি সিস্টেম, আমাদের রেসপিরেশন, আমাদের সোয়েটিং, অর্থাৎ বিভিন্ন যে আমাদের যে এলিমিনেশন রুটগুলো আছে সেগুলোতে বডি থেকে ড্রাগটা যে বের হয়ে যাবে, এই পদ্ধতির এক্সক্রিয়েশন। তো আমরা এগুলো মোটামুটি জানি। তো এখানে আসলে আমরা কি কি জিনিসকে আমাদের এখানে মানে ডিল করে এই ফার্মাকোকাইনেটিক্স, এখানে আছে হলো অনসেট অফ অ্যাকশন, ইন্টেন্সিটি অফ অ্যাকশন এবং ডিউরেশন অফ অ্যাকশন। তো এরপর আমরা আসি, আগে যে কথা আমরা একটু বললাম যে আমাদের ড্রাগগুলো যখন আমাদের শরীরে যায়, মানে আফটার ডিস্ট্রিবিউশন, ড্রাগটা আসলে কোথায় যায়। খুব সহজ করে বলে এটা কিন্তু একটা সেলুলার লেভেলে চলে যায়, অর্থাৎ আমাদের সমস্যাটা কিন্তু ফিজিওলজিতে যেটা হয়, ফিজিওলজিতে আসলে বা আমাদের হিউম্যান বডি আসলে কালেকশন অফ দ্য সেলস। তো আলটিমেটলি কোনো সমস্যা যেটা হয় সেটা আসলে সেলুলার লেভেলই হয়, এবং এই সমস্যার কারণটা হলো মলিকুলার। অর্থাৎ একটা মলিকুলার প্যারামিটার চেঞ্জ হয়ে যাওয়ার কারণে সেলুলার চেঞ্জটা আসে, যেটা আলটিমেটলি একসময় কালেকটিভলি আমাদের বডিতে একটা ইফেক্ট হিসেবে দেখা দেয়, সেটাই এই ডিজিজ। তো এইখানে হলো আমাদের ড্রাগ রিসেপ্টর ইন্টারাকশন, অর্থাৎ হলো একটা ড্রাগ, সব ড্রাগ যেহেতু নয়, একটা ড্রাগ যদি আমাদের বডিতে তার ইফেক্টটা শো করে তাহলে তাকে রিসেপ্টরের সঙ্গে বাইন্ড করতে হবে। এই রিসেপ্টর আসলে কি জিনিস আমরা অনেকেই জানি, আমরা বায়োলজির লোকেরা জানি, বায়োলজিক্যাল ফিল্ডে। তো রিসেপ্টর আসলে একটা চাবির মতো, যেমন আমরা একটা ঘরে চাবিটা খুলে ঘরে ঢুকি, চাবিটা দিয়ে তালাটা খুলে আবার বের হওয়ার সময় লক করে দিই, রিসেপ্টর একটা অনেকটা এরকম। অর্থাৎ এই যে চাবিটা দিয়ে আমরা ট্রিগার করলাম করে ঘরে তালা খুলে ঘরে ঢুকলাম, ঠিক একই রকম ভাবে আমাদের যে ফিজিওলজিক প্যারামিটারটা, এইটা আসলে বডি ডিল করে হলো এই রিসেপ্টরের মাধ্যমে। অর্থাৎ সেখানে যদি অ্যাগনিস্ট, এর আগে আমি যে উদাহরণ দিলাম ইনসুলিন, অ্যাগনিস্ট যদি বাইন্ড করে তাহলে সে ফিজিওলজিক নর্মাল ফাংশনটা দেবে, যদি বাইন্ড না করে বা কম বাইন্ড করে তাহলে নর্মাল ফাংশনটা অ্যাবনর্মাল হয়ে যাবে। ড্রাগ আসলে কি করে, ড্রাগে অ্যাগনিস্টের মতোই সে ওখানে গিয়ে বাইন্ড করে যে ডেফিসিয়েন্সিটা আছে সেটাকে সে হেল্প করে আর কি। এবং একই সাথে অল্টারনেটিভ কি করতে পারে, যদি কোনো একটা জিনিস, কোনো একটা মেডিয়েটর বা যে আমরা যেটাকে অ্যাগনিস্ট বলি, সে যদি বাইন্ড করতে না পারে বা প্রডিউস না হয়, অথবা কোনো কারণে একটা ডেফিসিয়েন্সি হয়, সেটাকে এসে সাবস্টিটিউট করতে পারে। কিন্তু আসলে ড্রাগ কিন্তু নিজে কোনো ফিজিওলজিক কন্ডিশন তৈরি করে না, সে আসলে ফিজিওলজিক কন্ডিশনকে একটা দিকে নিয়ে যেতে পারে,
সাপ্রেস করতে পারে, করতে পারে, কিন্তু আসলে সে নতুন কোনো কিছু তৈরি করতে পারে না। এটা আসলে কিভাবে আমাদের সাথে ইন্টারাকশন ঘটায় আমরা সবাই জানি যে এই যেমন একটা চাবি দিয়ে একটা লক একটা চাবি দিয়ে সবকটা লক যেমন খুলবে না একটা কি দিয়ে, ঠিক একই রকম ভাবে একই অ্যাগনিস্ট সব রিসেপ্টর বাইন্ড করবে না। আবার মানে সব রিসেপ্টর একই অ্যাগনিস্টের সাথে ইন্টারাকশন ঘটাবে না। এইটা হলো খুবই সিম্পল করে আমরা বলতে পারি। এবার একটা টার্ম আছে ডোজ রেসপন্স রিলেশনশিপ। এটা আসলে কি জিনিস? ডোজ রেসপন্স রিলেশনশিপটা হলো যে আমরা আহ, কতটুকু ডোজ দিচ্ছি এবং কতটুকু আমরা এর ইফেক্ট পাচ্ছি। ডোজ মানে হলো আমরা এক সময়ে যে পরিমাণ ড্রাগ গ্রহণ করি। সাপোজ আমি যদি বলি আমার জ্বর হয়েছে প্যারাসিটামল খাই, তাহলে আমরা কি করি? 500 মিলিগ্রাম অ্যাডাল্টদের জন্য। তাহলে এই যে 500 মিলিগ্রাম, এটা হলো ডোজ। এইটার ফলে কি হলো, আমার 6 থেকে 8 ঘন্টা আমার শরীরে জ্বরটা কমে যাবে। তো আমরা এই একই রকম ভাবে, এটা তো আমরা জানি একটা রেজিমেন অলরেডি স্ট্যাবলিশড, কিন্তু নতুন ড্রাগের ক্ষেত্রে কোনো গবেষণার ক্ষেত্রে আমরা হলো কতটুকু ডোজ দিচ্ছি সেটা কি ইফেক্ট হতে পারে সেটা আসলে মানে আমরা কোয়ান্টিফাই করি, এবং এটি আসলে ফার্মাকোলজির একটা মূল কাজের মধ্যে পড়ে। এই ডোজ রেসপন্স রিলেশনশিপটা আমরা দুইটা ভাগে ভাগ করে, একটা হলো গ্রেডেড, একটা হলো কোয়ান্টাল। গ্রেডেড কোনটা? গ্রেডেড মানে কি, যে ক্রমান্বয়ে বাড়ানো অথবা ক্রমান্বয়ে কমানো, অথবা কোনো একটা প্যাটার্ন ফলো করা, যে এখন বাড়ালাম তারপরে কমালাম তারপরে আবার বাড়ালাম আবার কমালাম। তো এই যে আমরা একসময় বাড়াচ্ছি ক্রমান্বয়ে অথবা একসময় কমাচ্ছি ক্রমান্বয়ে, তো এর ফলে হলো আমাদের ইফেক্টটা কিভাবে পরিবর্তন হচ্ছে, এটা ক্রমান্বয়ে বাড়ানোর সময় বাড়ছে, কমানোর সময় কমছে, নাকি আমরা যেরকম একটা মানে অল্টার্ড একটা সিস্টেম করেছি সেই অনুযায়ী এটা রেসপন্স করছে। এইটাই হলো আমাদের হলো গ্রেডেড রেসপন্স রিলেশনশিপ। যদি বলি কোয়ান্টালটা কি, এটা হলো 100। কোয়ান্টাল মানে কোয়ান্টিফাই করা, একটা মানে একটা নির্দিষ্ট সময়, যে সাপোজ আমরা 100টা ইন্ডিভিজুয়ালকে কালেক্ট মানে ড্রাগ দিলাম, তো 50 জনের মধ্যে রেসপন্স কি, অথবা 50 জনের মধ্যে কি ইফেক্ট দেখাচ্ছে। এখন 50 জনের মধ্যে যদি সেটা মানে গুড ইফেক্ট দেখায়, তাহলে সেটাকে আমরা বলি ED50। আর যদি টক্সিসিটি শো করে 50 জনের মধ্যে, সেটাকে আমরা বলি টক্সিক ডোজ। এবং এই যে টক্সিক এবং ইফেক্টিভ ডোজ, মানে টক্সিক ডোজটা হলো যেখানে ড্রাগটা আমাদের স্বাভাবিকের চেয়ে অস্বাভাবিক মানে ফলাফল দিচ্ছে আর কি, ইফেক্ট দিচ্ছে, সেটা হলো টক্সিক। আর যেটা ED50 সেটা হলো আমাদের ইফেক্টিভ, অর্থাৎ আমরা জ্বর কমাতে চাচ্ছি, এটা জ্বরই কমাচ্ছে। তো এইটা হলো আমাদের এই দুইটার ডিফারেন্সটাকে আমরা থেরাপিউটিক ইন্ডেক্স বলি। এবং একটা ড্রাগের ক্ষেত্রে ড্রাগটা কিভাবে কাজ করবে তার মার্কার হিসেবে আমরা ব্যবহার করি, যে একটা ড্রাগ কতটা সেফ সেটাকে আমরা থেরাপিউটিক ইন্ডেক্স দিয়ে আসলে মেজার করি। আমরা রুট অফ অ্যাডমিনিস্ট্রেশন জানি, যে আমরা ওরালি নিতে পারি, সাবলিঙ্গুয়ালি নিতে পারি, রেক্টাল হতে পারে, প্যারেন্টাল হতে পারে, ইন্ট্রাভেনাস অর্থাৎ আমরা যেটা ভেইনে দিই, ইন্ট্রামাসকুলার যেটা আমরা মাসেলে দেই, এই যে আমাদের হাতের কাঁধের কাছে পেশিতে দেই অথবা বাটকের মধ্যে দেই। আমাদের হলো আমরা অনেকেই জানি যে ইনসুলিন আমাদের হলো চামড়ার নিচে দিতে হয়, এটা সাবকিউটেনিয়াস। এছাড়া আমরা স্কিনের উপর, আয়ে, চোখে, নেজাল, নাকে এবং ট্রান্সডার্মাল অর্থাৎ আমরা আমাদের স্কিনের আরো নিচেও দিতে পারি। তো এগুলো আসলে কেন, যে এই রুটগুলো হলো আমাদেরকে ঠিকভাবে দিতে হয়। যে ড্রাগটা আমার হলো স্কিনের উপর মানে ইয়ে করার কথা, মলম বা অয়েন্টমেন্ট হিসেবে দেওয়ার কথা, সেটা আমি মুখে দিলে হবে না, কারণ সেই ড্রাগটা সেই ইফেক্টটা হলে আমরা পাবো না। আবার আমরা যদি একটা ড্রাগ আমাদের ওরালি খাওয়ার কথা, সেটা আমি যদি না খেয়ে যদি গায়ের উপর মাখি, তাও কিন্তু হবে না। তো এইটা আসলে আমাদের কি ঠিক করে, যে রুট অফ অ্যাডমিনিস্ট্রেশনটা আমাদের ড্রাগটা অ্যাবজর্পশন হচ্ছে কতটুকু, ড্রাগটা সিস্টেমে কতটুকু যাচ্ছে, এবং ড্রাগটা আলটিমেটলি কতটুকু ইফেক্ট দিবে, এইটা কিন্তু নির্ধারণ করে। এই জন্য আমাদের হলো এটা খুবই একটা জরুরি ইস্যু। আর আমাদের থেরাপিউটিক ইফেক্ট আর টক্সিক ইফেক্ট কি, মানে আমাদের একটু আগে যে টার্মটা আমাদের আসছে ED50, অর্থাৎ আমাদের যে প্রত্যাশিত বা ডিজায়ার্ড ইফেক্ট, এইটার চেয়ে এক্সেসিভ ইফেক্ট অথবা এইটার চেয়ে আমাদের আনওয়ান্টেড কোনো ইফেক্ট, সেটাই হলো আমাদের টক্সিক ইফেক্ট। তাহলে থেরাপিউটিক ইফেক্টটা কি, এটা বেনিফিশিয়াল, আমরা এটা প্রত্যাশা করি। এখানে একটা টার্ম আসবে সাইড ইফেক্ট, সেটা আসলে কি? তো সাইড ইফেক্ট হলো একটা ড্রাগ, যেমন আমরা যদি বলি অ্যালাট্রোলের কথা, বা আমরা যদি সিট্রাজিন গ্রুপের অ্যান্টিহিস্টামিনের কথা বলি, তাহলে আমরা যেগুলো কোনো একটা খাই, কোনোটার কি আছে, এটা খাইলে ঘুম ঘুম ভাব হয়, আবার একটা খেলে কি হয়, ঘুম ঘুম ভাব হয় না। এই যে ঘুম ঘুম ভাব হয়, এইটা হলো সাইড ইফেক্ট। অর্থাৎ ড্রাগটা আমরা নিচ্ছি অ্যালার্জিকে কমানোর জন্য, কিন্তু পাশাপাশি আরেকটা ইফেক্ট দিবে, এটা আমরা জানি। তাহলে সাইড ইফেক্ট হলো একটা নন ইফেক্ট, কিন্তু এটা আমরা অ্যাভয়েড করতে পারি না ওই ড্রাগের ক্ষেত্রে, অথবা বিকল্প কোনো ওষুধ আছে যেটা হয়তো এইটা যার মধ্যে এটা নেই। তো এটা হলো আমাদের সাইড ইফেক্ট। তাহলে টক্সিক ইফেক্ট বা হার্মফুল ইফেক্ট কোনটা? অর্থাৎ এইটা যদি আমরা ড্রাগের মাত্রাটাকে কখনো আমাদের গ্রহণযোগ্য মাত্রার বাইরে চলে যাই, তাহলে যে ইফেক্টটা দেবে সেটা আমাদের হার্মফুল ইফেক্ট হয়ে যায়। এবং যদি সেটাকে আমাদের প্রত্যাশিত থাকে, যে আমরা জানি যে প্যারাসিটামল আমরা কনসেন্ট্রেশন যে বাড়াতে থাকি, কতটুকু পর্যন্ত গেলে এটা আমাদের লিভারের জন্য সহনীয় এবং কখন গেলে এটা সহনীয় নয়, তো সেই মাত্রাটা বেশি ব্যবহার করলে এটা ড্যামেজিং একটা ইফেক্ট দেবে, সেটা হলো আমাদের টক্সিক ইফেক্ট। কিন্তু কখনো কখনো দেখা যায় যে এমন কিছু ইফেক্ট আসে যেটা আসলে আমাদের মানে আমাদের এক্সপেক্টেড ইয়ার মধ্যে নাই, সেটাকে আমরা বলি অ্যাডভার্স ইফেক্ট।
অর্থাৎ আমরা আমাদের এই টক্সিক ইফেক্টটা আমরা জানি কি কি হতে পারে, কিন্তু এটার বাইরে একটা আনওয়ান্টেড আননোন রেসপন্স, এটা সবসময় হয় না, যেটা হলো আমরা অনেক সময় পাই ড্রাগে, সেটাকে আমরা বলি অ্যাডভার্স ইফেক্ট। তো আমরা সাধারণত আসলে একটা ড্রাগকে সেফ বলি কখন, বা কোন মার্জিনটাকে আমরা সেফ হিসেবে ধরি, যদি ড্রাগটার আমরা দেখি জানি যে টক্সিক ডোজ সাপোজ 100 এবং এর ইডি 50, অর্থাৎ মিনিমাম ইফেক্টিভ ডোজ যদি আমরা যদি বলি যে 50, তাহলে 100 থেকে 50 এর মধ্যে হলে আমাদেরকে রেঞ্জটা রাখতে হবে, তাহলে এই ড্রাগটাকে আমরা সেফ বলতে পারি। তো এবার আমরা আসি ফার্মাসিউটিক্যাল টেকনোলজি। এটা আসলে আমাদের এখানে আলোচনার বিষয় কেন হলো, কারণ আমরা যে ড্রাগের কথা বললাম, এই ড্রাগটাকে আমাদের শরীরে অথবা আমাদের একটা অ্যানিমেল মডেলে অথবা কোনো গিনিপিকে, হ্যাঁ, অথবা আমাদের ল্যাবরেটরিতে যে কোনো মডেলের মধ্যে যে আমরা দিব, অর্থাৎ এই ড্রাগটাকে যে আমি নিব এর ইফেক্টটা যে আমাকে আনতে হবে, এইটার জন্য ড্রাগটাকে আমরা কিভাবে দিলে ড্রাগটা যিনি ইন্ডিভিজুয়াল অথবা যে অ্যানিমেল অথবা যে মডেলে আমরা দিব, সেইখানে ড্রাগটা বেস্ট কি হবে ভাবে প্লেসড হবে, সেটাই আমাদের নির্ধারণ করা হলো টেকনোলজি। মানে অর্থাৎ আমাদের ফর্মুলেশনটাকে ঠিক করে। যেমন আমরা চা খাই না, চা কেউ আমরা চিনি দিয়ে খেতে পছন্দ করি, কেউ হলো খেতে পছন্দ করি, কেউ গ্রিন টি পছন্দ করি। তো তাহলে কি হলো যে আমাদের এক একজনের নিড একরকম, ঠিক একই রকম ভাবে এক একটা ড্রাগ আমাদের শরীরে অ্যাবজর্পশন হওয়ার জন্য এক এক ধরনের মানে পাথওয়ে ফলো করে। এবং আমরা মানুষের একই ড্রাগ, সাপোজ প্যারাসিটামল, ছোট বাচ্চারাকে সিরাপ দিতে হয়, আমরা বড় মানুষ যারা তারা আমরা ট্যাবলেট খাই, আবার কারো ক্ষেত্রে মানে হয়তো সাসপেনশনও দিতে হতে পারে। তো এই যে ভেরিয়েশনটা, এটা কি করি আমরা, যে যে পার্সন বা যে ইন্ডিভিজুয়ালকে আমরা দিচ্ছি তার ইয়াতে যেন শরীরে এটা বেস্ট সুইটেড হয়, এবং সেখানে যেন কি হয় ড্রাগটা সুন্দরভাবে আমাদের কি হয় ডিসইন্টিগ্রেশন হয়, ড্রাগটা হলো ভাঙে এবং ড্রাগটা রিলিজ হয়, ড্রাগটা অ্যাবজর্পশন হয়, ড্রাগটা আমাদের সিস্টেমে যায়। তাহলে এই যে আমাদের ড্রাগটা অ্যাবজর্পশন হবে এবং সিস্টেমে যাবে, এর আগ পর্যন্ত ড্রাগটাকে কি মানে সঠিক ডোজ, রাইট ডোজ এবং রাইট ডোজেস ফর্ম, এইটাতে প্লেস করার যে প্রযুক্তিটা, যে কাজটা করে, এটা হলো টেকনোলজি। যেমন আমরা যে একটা ইনজেকশনের কথা বলি, ইনজেকশন কিন্তু আমরা আলাদা ধরনের একটা প্রিপারেশন, স্টেরাইল প্রিপারেশন, এটাতে হলো সবগুলো ড্রাগ ম্যাক্সিমাম ক্ষেত্রে সলিউবল লেভেলে থাকে, সলিউশন স্টেটে থাকে, এবং ইনজেকশন কতটুকু হবে, কোথায় দিতে হবে, এটা সুনির্দিষ্ট কিছু গাইডলাইন আছে। তো আমরা যদি এই ইনজেকশনটাকে যদি আমরা আইএমটাকে আইভিতে দিই, আইভিটাকে আইএমএ দিই, অর্থাৎ যেটা মাসেলে দেওয়ার কথা সেটাকে আমরা ব্লাডের ভেইনে দিলাম, যেটা ভেইনে দেওয়ার কথা সেটা মাসেলে দিলাম, তাহলে কিন্তু রাইট হবে না। তো এই ফার্মাসিউটিক্যাল টেকনোলজি আসলে যেখানে ডিল করে সেটা হলো আমাদের যে ড্রাগটা, এই ড্রাগটাকে ইউজেবল ফর্মে স্টেবিলিটি, বায়োঅ্যাভেলেবিলিটি এবং ইফিকেসি, এই তিনটা জিনিসকে নিশ্চিত করার জন্য যেভাবে এটা প্লেস করা দরকার বা যেভাবে এটাকে প্রডিউস করা দরকার, সেটা আসলে ঠিক করে টেকনোলজি। তো টেকনোলজি আমাদের এখানে কেন হেল্প করে, কারণ আমরা যে ড্রাগটাকে রাইট ফর্মে না দিতে পারি, অর্থাৎ রাইট ডোজেস ফর্ম, ট্যাবলেট, ক্যাপসুল, সাসপেনশন, ইমালশন, তাহলে কি হবে, এটা আমাদের শরীরে গিয়ে যথার্থভাবে ড্রাগটা অ্যাবজর্পশন হবে না এবং যথাসময়ে হবে না। যদি যথাসময়ে এবং মানে যথারীতি, অর্থাৎ অ্যাট রাইট টাইম উইথ রাইট এক্সটেন্ট যদি এটা অ্যাবজর্পশন না হয়, তাহলে কি হবে, তা আমাদের শরীরের সিস্টেমের মধ্যে এটা যথাসময়ে যাবে না এবং এটা যথাসময়ে আমাদের ইফেক্ট তৈরি করবে না। তো সেজন্য হলো আমাদের টেকনোলজিটা এখানে আমাদেরকে ফার্মাকোলজিতে আমরা যে ড্রাগটাকে ব্যবহার করছি, সেই ড্রাগটাকে যে ফর্মুলেশনে যদি দিতে হয়, কখনো কখনো আমরা ড্রাগকেও সলিউবল করে দিতে পারি, যেটাকে আমি এপিআই বলি। কিন্তু যদি এর বাইরে কোনো ড্রাগকে দিতে হয়, তাহলে সেই ড্রাগটা কোথায় সলিউবল হবে, কি ফরম্যাটে দিতে হবে, কোন রুটে দিতে হবে, এই বিষয়গুলোর জন্য হলো আমাদের ফার্মাসিউটিক্যাল টেকনোলজি হেল্প করে। এরপরে স্টেজ হলো বায়োফার্মাসিউটিক্স। এখানে কেন বায়োফার্মাসিউটিক্স আসলো, সেটা হলো যে আমি যে ড্রাগটা আমাদের শরীরের মধ্যে দিলাম, অর্থাৎ মুখ দিয়ে খেলাম বা আমাদের আহ, নাক দিয়ে টেনে নিলাম অথবা আমি স্কিনের উপরে দিলাম, এরপরে এই ড্রাগটা এই যে ডোসেস ফর্ম, সেটা সলিউশন হোক, সাসপেনশন হোক, ট্যাবলেট হোক, এই ডোসেস ফর্ম থেকে ড্রাগটা যখন বের হবে, সলিউবল হবে, হওয়ার পরে এই ড্রাগটা আমার শরীরে যখন যাবে, যাওয়ার সময়টা কি রেটে যাচ্ছে, যেতে কতক্ষণ সময় লাগছে, যাওয়ার পরে ড্রাগটা অ্যাবজর্পশন কি কি পাথওয়েতে হচ্ছে, কোন এক্সটেন্টে হচ্ছে, কতক্ষণ সময় নিচ্ছে, এবং আলটিমেটলি এটা সার্কুলেশনে কতক্ষণ থাকছে, বডি থেকে কিভাবে বের হয়ে যাচ্ছে, এই যে বিষয়গুলো, এগুলো ডিল করে বায়োফার্মাসিউটিক্স। অর্থাৎ তাহলে আমরা কি বলতে পারি, আমরা যদি বলি যে আমাদের ফার্মাকোলজিতে আমাদের অবজেক্টিভ হলো একটা ড্রাগের ইফেক্টকে দেখা, তাহলে সেখানে কিন্তু আমাকে ফার্মাকোলজিক প্রসেসটাকে ডিল করার জন্য আমাকে এখানে ড্রাগের টেকনোলজিও লাগতেছে, অর্থাৎ ফার্মাসিউটিক্যাল টেকনোলজি। এবং এই ফার্মাসিউটিক্যাল টেকনোলজির মধ্যে আমরা যে ফর্মুলেশন তৈরি করলাম, এই ফর্মুলেশন আমার বডিতে যাওয়ার পর এইটাকে বডি কিভাবে ডিল করছে, সেটার জন্য আমাদের জানা দরকার। যদি আমরা একটা ড্রাগ ওরালি নিলাম, কিন্তু আমরা দেখলাম যে এই ড্রাগটা আমাদের অ্যাবজর্পশন হচ্ছে না ঠিক মতো সিস্টেম থেকে, মানে আমাদের যে ট্রাক থেকে, তাহলে তো আমাদের হলো সঠিক ইফেক্ট আমরা পাবো না। তাহলে আমাদেরকে কি করতে হবে, আমরা যদি ওই প্যারামিটারটা জানি যে এটা অ্যাবজর্পশন এই রুটে হচ্ছে না, আমাদেরকে এটা টপিক্যাল রুটে অথবা আইভি দিতে হবে অন্য রুটে,
তাহলে এই যে কাজটা এটি করে বায়োফার্মাসিউটিক্স, অর্থাৎ আমাদের ড্রাগের সাথে মানে বডি যে ওইতে ইন্টারাকশন করে সেইটা একটা কালেকটিভ স্টাডি হলো বায়োফার্মাসিউটিক্স। তাহলে বায়োফার্মাসিউটিক্স আমাকে এখানে কি হেল্প করে, আমাদের ড্রাগটাকে সিস্টেমে পৌঁছানো পর্যন্ত বডির সাথে যে ইন্টারাকশনটা সেটা আমাদেরকে অনেক সময় ডোজেস ফর্মটাকে ঠিক করতে সাহায্য করে। অর্থাৎ এই ড্রাগটা আমরা যদি সাপোজ একটা ড্রাগ আমরা খেলাম, আমাদের আধা ঘন্টার মধ্যে এটাকে অ্যাবজর্পশন হতে হবে এবং আমাদের সাপোজ 40 মিনিটের মধ্যে ইফেক্ট দিতে হবে। তাহলে এই যে এটা দেওয়ার জন্য আমরা কোন রুটটা চয়েস করব, ড্রাগটাকে কি ফর্মে দেব এবং ড্রাগটা কি পাথওয়েতে অ্যাবজর্পশন হবে, সরাসরি অ্যাবজর্পশন হবে, এটা ডিফিউশন হবে নাকি ট্রান্সপোর্টার সিস্টেমের মাধ্যমে হবে নাকি অ্যাক্টিভ ট্রান্সপোর্ট হবে, এই যে বিষয়গুলো এগুলোকে নির্ধারণ করার জন্য যে স্টাডিটা সেটা হলো বায়োফার্মাসিউটিক্স। তাহলে আমরা যদি এখানে বলতে পারি যে তাহলে কি করে যে বায়োফার্মাসিউটিক্স আসলে ফার্মাকোলজিক্যাল যে ইফেক্ট এবং আমাদের ড্রাগ ফর্ম এই দুটোর মধ্যে বডি বডিলি কানেক্টিভিটি ব্রিজ তৈরি করে। অর্থাৎ ড্রাগটার সাথে বডি যে বিহেভ করাতে ট্রিট করে ড্রাগটাকে ফার্মাকোলজিক্যাল ইফেক্টের জন্য সেলুলার লেভেলে পৌঁছায় দিবে, এটি হলো বায়োফার্মাসিউটিক্স। এখানে কি কি আছে, কনসেপ্ট গুলো কি কি, আমরা এগুলো একটু খুব সংক্ষেপে বলবো কারণ আমাদের তো আরো অন্যদিকে পিছনে আলোচনা আছে। তো বায়ো অ্যাভেলেবিলিটি এই টার্মটাতে বোঝা যায়, বায়ো মানে হলো লাইফ, অ্যাভেলেবল মানে কি কোনো একটা জিনিস সেখানে মানে পাওয়া মানে উপস্থিত থাকা আর কি। তো আমরা খুব সংক্ষেপে বললে আমরা বায়ো অ্যাভেলেবিলিটি বলতে বায়োলজির ভাষায় বলি যে আমাদের সিস্টেমিক সার্কুলেশন সেটাতে আসাটাকে আমরা বায়ো অ্যাভেলেবিলিটি বলি। কেন, সিস্টেমিক সার্কুলেশনে আসলে এটা আলটিমেটলি সারা শরীরের প্রতিটি অংশে ছড়িয়ে পড়বে, হয়তো ছড়িয়ে পড়ার মাত্রাটা ভিন্ন হবে এক এক জায়গায় একরকম। তো তাহলে আমরা কি বলি, একটা ড্রাগ যখন আমরা নিলাম, সাপোজ আমরা প্যারাসিটামল 500 মিলিগ্রাম নিলাম, নেওয়ার 1 ঘন্টা পরে ওরালি নিলাম মানে খেলাম আর কি মুখে ট্যাবলেট, 1 ঘন্টা পরে আমরা যদি দেখি যে ড্রাগের কতটুকু আমাদের ব্লাডে আছে, তো এই যে ফ্র্যাকশনটা অর্থাৎ 1 ঘন্টা পরে টোটাল ড্রাগ যদি আমাদের 500 মিলিগ্রাম হয়, আমরা যদি হিসাব করে দেখি যে আমাদের শরীরে এখন এটা 400 মিলিগ্রাম আছে, তাহলে ওই ড্রাগটার বায়োঅ্যাভেলেবিলিটি হলো এই মুহূর্তে কত, 400 মিলিগ্রাম। তো তাহলে কেন এটা জরুরি, কারণ বায়োঅ্যাভেলেবল না হলে সে আমাদের সাইড অফ অ্যাকশনে যাবে না, আমাদের রিসেপ্টর ইন্টারাকশন সে ঘটাতে পারবে না এবং ঘটানোর জন্য সাফিসিয়েন্ট ড্রাগ লাগবে, সেটা নিশ্চিত করার জন্য আমাদেরকে এটা অবশ্যই বায়োঅ্যাভেলেবল হতে হবে। আমাদেরকে এখানে কথা আমরা লিখেছি, এখানে দেওয়া আছে যে ইন্ট্রাভেনাস অর্থাৎ আমরা আইভি রুটে দিই যেটা, সেটা 100% বায়োঅ্যাভেলেবল মানে হলো এটা আমরা শরীরে দিলাম যেটুকু এটা কোনো লাজ নেই, পুরো শরীরে চলে গেল। কিন্তু যেটা আমরা ওরালি নিই অনেক সময় কি হয়, আমাদের জিআই ট্রাকের এক জায়গায় একরকম এনভায়রনমেন্ট এবং এই জিআই ট্রাকটা থেকে তো একসময় ড্রাগটা কি হবে আস্তে আস্তে ডাউন হবে, স্টোমাক থেকে ইন্টেস্টাইন, ইন্টেস্টাইন থেকে আমাদের ক্লোনে আসবে, শেষে হলো আমাদের শরীর থেকে বের হয়ে যাবে। এই সময়ের মধ্যে বিভিন্ন ফিজিওলজিক কারণে, এনজাইমের কারণে, পিএইচ এর কারণে, ড্রাগের কোনো বৈশিষ্ট্যের কারণে কি হতে পারে, একটা কিন্তু অ্যাবজর্পশন 100% নাও হতে পারে। ঠিক আছে, তো এই জন্য হলো আমাদের ড্রাগটা কতটা বায়োঅ্যাভেলেবল হচ্ছে, অর্থাৎ আমাদের এই প্রসেসে এই রুটে এই ডোজেস ফর্মে ড্রাগটা কতটুকু আমাদের সিস্টেমে যাচ্ছে, এইটা মেজার করে হলো বায়োঅ্যাভেলেবিলিটির মাধ্যমে। এরপর সেই অ্যাবজর্পশন যেটা আমরা অলরেডি বলেছি, অর্থাৎ ড্রাগটা আমাদের যে রুটে আমরা দিই যদি সেটা সরাসরি সিস্টেমিকে যায়, যেমন আমরা আইএম ইনজেকশন, তারপরে ইন্টারভেনাস ইনজেকশন, আইভি ইনফিউশন, তাহলে সেটা কিন্তু সরাসরি সিস্টেমে গেল, সেখানে অ্যাবজর্পশন ফেজের দরকার নাই। কিন্তু আমরা যদি টপিক্যালি দিই, আমরা চোখের মধ্যে দিই, আমরা যদি ইনহেলেশনের মাধ্যমে নিই অথবা আমরা যদি সাপোজিটরি দিই, তাহলে কিন্তু এগুলোর ক্ষেত্রে অ্যাবজর্পশন আছে। তাহলে এই অ্যাবজর্পশন আমাদের কেন জানতে হবে, যদি আমরা একটা ড্রাগ দিয়ে ড্রাগের কোনো খবর নাই, তাহলে একটা যে আর্জেন্ট পেশেন্ট আছে, আমরা একটা এমার্জেন্সি পেশেন্ট সাপোজ তার খুবই শ্বাসকষ্ট, আমরা তাকে একটা ইনহেলার দিলাম, সেই ইনহেলার 10 মিনিটও কোনো কাজ করছে না, তাহলে কিন্তু কি আলটিমেটলি ড্রাগটা কিন্তু আমরা ইফেক্ট পাবো না এবং পেশেন্টের লাইফ কিন্তু রিস্ক হয়ে যাবে। তো সেই জন্য কিন্তু আমাদের অ্যাবজর্পশনটা হচ্ছে কিনা এবং কোন এক্সটেন্টে হচ্ছে এটা আমাদের খুব জরুরি, এটা একটা বায়োফার্মাসিউটিক্সের অন্যতম আলোচনার বিষয়। এরপর আসে ডিস্ট্রিবিউশন। ডিস্ট্রিবিউশনটা কি, এটা হলো আমাদের শরীরে আমরা যে রুটে নিই না কেন ড্রাগটা যখন আমাদের সার্কুলেশনে ইন্টার করবে, সেটা জিআই ট্রাক থেকে আসুক অথবা ইনজেকশনের মাধ্যমে আসুক অথবা আমরা ইনহেলেশনের মাধ্যমে আসুক, এরপরে এই ড্রাগটা ওই পয়েন্ট থেকে মানে এরিয়া অফ অ্যাবজর্পশন থেকে আমাদের পুরো সিস্টেমে আমাদের মাথা, হাত, পা, নাক, কান, গলা সব জায়গায় যে ছড়িয়ে যাচ্ছে, এইটা হলো ড্রাগ ডিস্ট্রিবিউশন। এইটা হলো একটা খুবই গুরুত্বপূর্ণ ইস্যু। কেন আমরা বলছি ডিস্ট্রিবিউশন ডিটারমাইন্স দ্য কনসেন্ট্রেশন অফ দ্য ড্রাগ এট দ্য সাইট অফ অ্যাকশন, হ্যান্স ইটস ফার্মাকোলজিক্যাল ইফেক্ট। মানে কি, সাপোজ আমার হাতে একটা হাতুড়ি দিয়ে বাড়ি খেয়ে আমার একটা আঙ্গুল ভেঙে গেছে, এখানে প্রচন্ড ব্যথা, তাহলে আমি ডাইক্লোফেনাক বা কোনো একটা ব্যথানাশক ওষুধ আমরা নিয়েছি, তাহলে কি হবে, আমি খেলাম মুখ দিয়ে, আমার ব্যথা তো আঙ্গুল ভেঙে গেছে, তাহলে এটা যদি আমার অ্যাবজর্পশন হওয়ার পর ওখানে চুপ করে থাকে, তাহলে তাহলে আঙ্গুলের এই ব্যথা কমাতে তো মুশকিল হয়ে যাবে। সেজন্য কি হতে হয়, সেজন্য একটা অন্যতম কন্ডিশন হচ্ছে দ্য ড্রাগ when it enters into the systemic circulation it must be distributed to the site of action. ওকে, তাহলে কি হলো যে এটা সাইড অফ অ্যাকশনে যেতে হবে, না গেলে কি হবে,
যদি সাইড অ্যাকশনে না যায়, রিসেপ্টরের সঙ্গে ইন্টারাকশন না করে, তাহলে এর ইফেক্ট যেটা হবে সেই ইফেক্টটা তো আমাদের কোনো কাজে আসবে না। এই জন্য হলো এটা, এটার জন্য আমরা ইনজেকশন একটা মাসেলে দিলাম বা বাটকে দিলাম অথবা কোনো একটা জায়গায় দিলাম, সেই ইনজেকশন যে ওখানেই থেকে যায় তাহলে কিন্তু হলো না, ডিস্ট্রিবিউট হতে হবে। তাহলে এই ডিস্ট্রিবিউশনটা হলো আমাদের বায়োফার্মাসিউটিক্সের একটা আলোচনার বিষয়। যে ড্রাগটা, সাপোজ একটা ড্রাগ আমরা ধরলাম যে আমরা এটা ইনটেক করলাম, এটা আমাদের সিস্টেমে গেল, যাওয়ার পর 20 মিনিট লাগছে ডিস্ট্রিবিউট হতে, আবার অন্য একটা ড্রাগ 40 মিনিট লাগছে ডিস্ট্রিবিউট হতে। তাহলে এই যে দুইটা থেকে আমরা কি বুঝবো, যে দুইটা থেকে যদি একই ড্রাগ, দুই ড্রাগেরই একই ইফেক্ট থাকে, দুইটাই ব্যথানাশক হয়, তাহলে আমার যে ড্রাগটা এমার্জেন্সি কন্ডিশনে আমি ব্যবহার করব, সেই ড্রাগটা দ্রুত ডিস্ট্রিবিউট হয়ে এটাকে আমাকে চয়েস করতে হবে। তাহলে কি হলো, বায়োফার্মাসিউটিক্স কিন্তু আমাকে বলে দিচ্ছে যে আমরা কিভাবে একটা অ্যাকশন পাচ্ছি এবং আমরা কখন পাচ্ছি, সেটা কিন্তু আমাকে এখানে গাইড করছে, এবং এখানে কিন্তু ডিস্ট্রিবিউশন একটা বড় ভূমিকা রাখছে। তো শেষ হলে মেটাবলিজম, এটা কি আমরা আগে একটু উল্লেখ করার চেষ্টা করেছি, যে আমাদের শরীরের মধ্যে ড্রাগের যে বায়োকেমিক্যাল চেঞ্জ হয় কখন, একটা দুইটা ভাবে হতে পারে। একটা হলো প্রিয়র টু দ্য ড্রাগ অ্যাকশন হতে পারে, অথবা আফটার দ্য ড্রাগ অ্যাকশন হতে পারে। কেন? যেমন আমরা কিছু ড্রাগ জানি প্রো ড্রাগ বলে, যেটা আমরা ফার্মেসির মানুষেরা জানি। প্রো ড্রাগ কি, যে একটা ড্রাগ ও ড্রাগ ফর্মে নেই, একটু অন্য একটা কেমিক্যাল ফর্মে আছে, যেটা বডিতে গেলে কি হবে, একটা চেঞ্জ হবে, চেঞ্জ হয়ে সেটা ড্রাগ ফর্মে আসবে, এটাকে আমরা প্রো ড্রাগ বলি। হলো আমরা যদি বলি আমাদের যে ন্যাচারাল ইয়ে আছে বিটা ক্যারোটিন, এটা কিন্তু প্রোভিটামিন, এটা শরীরে গেলে পরে কি হয়, এটা ভিটামিনে চেঞ্জ হয়, এটা ক্যারোটের মধ্যে পাওয়া যায়। তাহলে এটা হলো কি, এই ক্ষেত্রে বায়ো ট্রান্সফরমেশনটা ফার্স্ট স্টেপে কি করে, এই প্রো ড্রাগটাকে আমাদের ড্রাগ ফর্মে রূপান্তর করে, ফলে কি হয়, এটা ড্রাগ হিসেবে বডিতে কাজ করে। কিন্তু যে ড্রাগটা অলরেডি অ্যাক্টিভ ড্রাগ ফর্মে আছে, সেটার ক্ষেত্রে কি করে, সেটার ক্ষেত্রে ড্রাগটাকে বডি অল্টার করে আফটার দ্য ইফেক্ট, অথবা ড্রাগটা যখন তার রিসেপ্টর ইন্টারাকশন চলছে বা শেষে, এই সময় কি করে বডি এটাকে ফরেন বডি হিসেবে ক্যালকুলেট করে, বা ফরেন একটা সাবস্টেন্স হিসেবে সে এটাকে বডিতে রাখতে চায় না। সে কি করতে চায়, সে এটাকে অল্টার করে দিবে। সে অল্টার করে দিবে কিভাবে, আমরা যদি বলি যে আমাদের যে ড্রাগগুলো যে সিস্টেমে যখন যায়, তখন কিন্তু এরা বেশিরভাগ ক্ষেত্রে একটা লিপোফিলিক নেচার থাকে, এটা আমরা হাইড্রোফোবিকও বলতে পারি। এর ফলে কি হয়, সে আমাদের প্লাজমা প্রোটিন বা আমাদের সেল মেমব্রেন এবং আমাদের যে রিসেপ্টরস আছে সেখানে কিন্তু কাজ করতে পারে। তো পরে হলো এটা যদি ওই অবস্থায় থেকে যায়, তাহলে কিন্তু এটা আমার শরীর থেকে সহজে বের হয়ে যাবে না। তো ফলে কি করে, আমাদের বডি ওটাকে একটু অল্টার করে, কেমিক্যাল চেঞ্জ, অক্সিডেশন, রিডাকশন, অন্য কোনো কনজুগেট তৈরি করে। ফলে কি হয়, এর যে হাইড্রোফোবিক নেচার ছিল অর্থাৎ লিপোফিলিক, সেটাকে সে হাইড্রোফিলিক বানিয়ে ফেলে। কিছু ফাংশনাল গ্রুপ যুক্ত হলো, কিছু এখান থেকে বাদ হয়ে গেলো বা এটা ভেঙে ছোট করলো, বা কোনো একটা কনজুগেট করে এটাকে সলিউবল বানিয়ে ফেললো। সুবিধাটা হলো কি, যখন এটা অ্যাকোয়াস সাথে সলিউবল হয়ে গেল, তখন এটা আমাদের প্লাজমাতে ইজিলি, এটা সেল থেকে প্লাজমাতে চলে আসবে, আমাদের ব্লাডের প্লাজমা। পরে কি হবে, এটা আমাদের কিডনিতে ফিল্ট্রেশনের মাধ্যমে আমাদের বডি থেকে চলে যাবে, দ্রুত বের হয়ে যাবে। এই যে কনভার্সনটা, এটাকে আমরা বলি মেটাবলিজম। এর উদ্দেশ্য কি, উদ্দেশ্য হলো আফটার দ্য ইফেক্ট বা হোয়েন দ্য ড্রাগ ইফেক্ট হ্যাজ বিন কমপ্লিটেড, দ্য বডি উইল এলিমিনেট দ্য ড্রাগ। কেন? বিকজ দ্য ইন দ্য লং টার্ম আমরা ড্রাগের বডিতে রাখতে চাই না। কারণ কি, যে ড্রাগ কিন্তু এক অর্থে একটা টক্সিক সাবস্টেন্স, এই বডিতে রাখলে এই বডিতে কোনো না কোনো একটা রাসায়নিক প্রতিক্রিয়া করবে, এই জন্য আমরা এটাকে বডি থেকে বের করে দিতে চাই। এটাই হলো মেটাবলিজম। এবং এক্সক্রিশনটা কি, আমরা যেটা এর আগে বললাম, সেটা হলো আমাদের শরীর থেকে কিভাবে ড্রাগটা, ওই যে কনভার্টেড ড্রাগ যেটা বায়ো ট্রান্সফরমেশন বা মেটাবলিজমের মাধ্যমে তৈরি হলো, এই কনভার্টেড ড্রাগটা কিডনি দিয়ে বের হচ্ছে, না বাইল দিয়ে বের হচ্ছে, নাকি সোয়েট না ব্রেথ, কিসের মাধ্যমে, এইটাই হলো সঠিকভাবে সবটাকে আমরা বলি এলিমিনেশন বা ড্রাগ রিমুভাল। এই একটা ইন্টারেস্টিং পয়েন্ট আমরা কতগুলো বিষয় আলোচনা করলাম ফার্মাকোলজিতে আলোচনা করতে গিয়ে। যেমন আমরা যদি ফিজিওলজি, আমরা যা কিছু এতক্ষণ করছি বা আলোচনা করছি, মানে হোয়াট ইজ দ্য অবজেক্টিভ অফ দিস ডিসকাশন, মানে আর উই স্টাডিং ফার্মাকোলজি কেন? সাপোজ ইন মাই বডি অথবা ইন আওয়ার বডি কি হচ্ছে, দেয়ার ইজ, আমি ভালো ছিলাম, আমার এই মুহূর্তে জ্বর এসেছে। এই যে জ্বর এসেছে, এটা আসলে কি, এটা একটা একটা ফিজিওলজিক প্যারামিটারে অল্টারেশন হয়েছে। কোথায়? ইন অল দ্য সেলস। তাহলে হলো কি, এই যে ফিজিওলজিক প্যারামিটারটা, এই অল্টারটাকে আগে ছিল কনভেনশনাল একটা অর্ডার, সেটা হলো নর্মাল টেম্পারেচার, সেটা 37, কিন্তু এখন সেটা বেড়ে গেছে। এই যে বেড়ে গেছে, এই বেড়ে যাওয়াটাকে কমাতে হবে। তাহলে এই জন্য এই যে টেম্পারেচার বেড়ে গেছে, এটা আমরা কিভাবে জানি? কারণ আমরা আগে উই নো দ্য ফিজিওলজিক প্যারামিটার, সাপোজ নর্মালি বডি টেম্পারেচার থাকবে 98 ফারেনহাইট, কিন্তু এখন আমরা দেখছি এটা 102 হয়ে গেছে, এটা জ্বর। তাহলে এই যে ফিজিওলজি, আমরা এই যে আমাদের যে সিমটমটা জ্বর, এটা আমরা জ্বর হিসেবে কেন ট্রিট করছি? উই নো দ্যাট নর্মালি দ্য বডি টেম্পারেচার শুড নট বি সো হাই, কিন্তু এটা হাই হয়ে গেছে। তাহলে এটা কি হলো, এই ফিজিওলজি কিন্তু আমাদেরকে হেল্প করছে যে টু নো দ্য সেন্স, ইট মে বি নর্মাল অর মে বি অ্যাবনর্মাল। তো যখন এটা অ্যাবনর্মাল চেঞ্জ হলো, তখনই কিন্তু এটাকে আমরা ডিজিজ বলি।
এটা শুধুমাত্র জ্বর না, আরো অনেক রকমের হতে পারে। তো এই যে অ্যাবনর্মাল চেঞ্জটা হলো, এইটাকে আমরা নর্মালাইজ করার জন্যই যে আমরা যা কিছু করি, সেটা আসলে ড্রাগ অ্যান্ড ফার্মাকোলজি। অর্থাৎ এটাকে আমরা কমানোর জন্য যে ওষুধ দিই, প্যারাসিটামল সাপোজ, সহজ করার জন্য সবার জন্য, এটা কি করে? জ্বরকে কমাবে। তাহলে আমরা আগে জানি যে হোয়াট ইজ দ্য নর্মাল ফিজিওলজিক টেম্পারেচার 98 ফারেনহাইট, অ্যান্ড দেন উই নো নাও, কি জানি, যে ইট ইজ নাও 102। তার মানে আমি ফিভার স্টেজে চলে এসেছি, আমার শরীরে হলো টেম্পারেচার বেড়ে গেছে। তো এই যে আমরা জানি কেন, যে আমরা আগের নর্মাল ফিজিওলজিক প্যারামিটারটা জানি। তো এর ফলে কি হলো, এই জন্য হলো টু নো ফার্মাকোলজি, টু অ্যাপ্লাই ফার্মাকোলজি, টু অ্যাপ্লাই ড্রাগ, or to indicate a certain parameter as normal or abnormal, we have to know pharmacology, physiology very well. কেন? কারণ if we don't know clearly, we cannot make the good use of drug, we cannot make the right choice of the parameter, we cannot choose the right drug to apply। ঠিক আছে? তো সেজন্য হলো কি, এখানে কিন্তু আমাদেরকে ফিজিওলজির হলো ফাউন্ডেশন। আমরা যা কিছু করছি এই ফিজিওলজিকেই ঠিক রাখার জন্য, যে ড্রাগ দিচ্ছি এবং সেই ড্রাগের সঠিক ব্যবহারের জন্য আমরা ফার্মাকোলজি জানছি। তাহলে এখানে কিন্তু আমরা বলতে পারি যে আমাদের এই যা কিছুর অবজেক্টিভ, ফার্মাকোলজি কিন্তু আলটিমেটলি আমাদের ফিজিওলজিক বেনিফিট বা ফিজিওলজিক একটা কি, মানে একটা প্যারামিটারকে আমরা কন্ট্রোল করতে চাচ্ছি, একটা ডিজিজ কন্ডিশনকে আমরা এলিমিনেট করতে চাচ্ছি। এই যে ঘটনাটা, এইটি হলো আসলে আমাদেরকে বলে যে আমাদেরকে আসলে ফিজিওলজিক নলেজটাও থাকতে হবে। এবং এইখানেই কিন্তু ফিজিওলজি ফার্মাকোলজি ইন্টার রিলেটেড। যে ফিজিওলজিতে যা কিছু হচ্ছে, যেমন আমরা বললাম ড্রাগ অ্যান্ড রিসেপ্টর ইন্টারাকশন, এই রিসেপ্টরটা আসলে কোথায়? এটা একটা সেলে, পার্ট অফ দ্য সেল, একটা ম্যাক্রোমলিকুল। তাহলে সেখানে যে ইন্টারাকশন করছে এটা তো আলটিমেটলি পার্ট অফ দ্য ফিজিওলজি। এবং এই যে প্যারামিটার বা মেডিয়েটর গুলো দিয়ে কাজ করছে, সাপোজ এর যে আমরা যদি বলি যে একটা হরমোন যে কাজ করছে, এটা কি? এটা একটা ফিজিওলজিক মেডিয়েটর, একটা হরমোন। সো ইট ওয়ার্কস উইদিন দ্য ফিজিওলজি, উইদিন দ্য বডি, বাই বাইন্ডিং উইথ সাম রিসেপ্টরস। তাহলে এটা আসলে কি হচ্ছে? এইটা কিন্তু আমাদের একটা ফিজিওলজিক প্যারামিটার যেটা অলমোস্ট চলছে। তাহলে আমরা ড্রাগ তখনই ব্যবহার করি যখন আমরা দেখি যে প্যারামিটারটা অল্টারেশন হয়েছে, প্যারামিটারটা কমে গেছে অথবা বেড়ে গেছে। তাহলে কি হলো, এই সব কিছুর জন্য একটা কন্ডিশনকে টু আইডেন্টিফাই এনি কন্ডিশন অ্যাজ ডিজিজ, আমাকে কিন্তু ইউ হ্যাভ টু নো দ্য ফিজিওলজি ভেরি ওয়েল। সেজন্য কিন্তু আমাদের আসলে আলটিমেটটা হলো আমার ফিজিওলজিক্যাল বেনিফিট। এবার আসি ফার্মাকোলজি, যেটা আমরা অলরেডি আলোচনা করেছি। তাহলে ফার্মাকোলজি এখানে কাজ করছে, ড্রাগ যে রিসেপ্টরের সঙ্গে বাইন্ড করছে এবং ড্রাগ যে প্যারামিটারটাকে বাড়ানো, কমানো, অল্টার করার চেষ্টা করছে, সেটা আসলে কোথায়? সেটা আসলে ইন দ্য বডি। তাহলে কি হলো, ইফ উই রিমুভ দ্য বডি ফ্রম আওয়ার স্টাডি, তাহলে আমার ফার্মাকোলজিটা অবজেক্টিভ কি? ফার্মাকোলজিটা আসলে কোনো কাজ নেই। তো সেজন্য হলো, মানে হোয়ার দ্য ফার্মাকোলজি মানে ইজ অ্যাপ্লাইড ইজ অন দ্য ফিজিওলজি। এবং এখানে আমরা ফার্মাকোলজিকে ডিল করার জন্য যে প্যারামিটারগুলোকে এতক্ষণ আলোচনা করলাম, ফার্মাকোকাইনেটিক্স, ফার্মাকোডাইনামিক্স, এটা কিন্তু আসলে ফর দ্য বডি। সো আমাদের ফিজিওলজি কনটেক্সটটাকে ঠিক রাখার জন্য, এটাকে রিমডেল করার জন্য, এটা কারেক্ট করার জন্য আমরা কিন্তু কি করি? আমরা কিন্তু ফার্মাকোলজি পড়ছি। এবার সেই বায়োফার্মাসিউটিক্স, এটা তো আমরা অলরেডি আলোচনা করেছি। এবং সেখানে একই কথা, যে ড্রাগটা যখন আমাদের শরীরে গেল, সেখানে যে ড্রাগটা অ্যাবজর্পশন হচ্ছে, ডিস্ট্রিবিউশন হচ্ছে, সবগুলো কিন্তু ইন দ্য বডি হচ্ছে। তাহলে এই ডিস্ট্রিবিউশন হচ্ছে সেটা বডির নিজস্ব একটা বৈশিষ্ট্যের মাধ্যমে, একটা নিজস্ব একটা প্রসেসের মাধ্যমে। অ্যান্ড হেয়ার দ্য ড্রাগ প্রপার্টিজ অলসো ডিটারমাইন সাব ইস্যুস, যেমন ড্রাগটা কার সাথে বাইন্ড করবে, কোন পাথওয়েতে অ্যাবজর্পশন হবে, কতক্ষণ এটা হলো অ্যাসিডিক এনভায়রনমেন্টে এটা কিভাবে থাকবে, বেসিক এনভায়রনমেন্টে কিভাবে থাকবে, এটা একটা বায়োকেমিক্যাল প্রপার্টি। কিন্তু এইটাকে হলো যে ডিল করছে আমরা, আমাদের বডি যে ডিল করছে, এটা কিন্তু আসলে কোথায় অন্তর্ভুক্ত? বায়োফার্মাসিউটিক্সে। এবং অ্যাজ এ হোল টোটাল প্রসেসটা কিন্তু রিলেটেড টু ফিজিওলজি অ্যান্ড ফার্মাকোলজি। আমরা টেকনোলজি অলরেডি আলোচনা করেছি। আমরা এখানে একটু সামারিটা বলতে পারি, নিচে একটা আমরা দিয়েছি, মানে দোজ হু আর নট আওয়ার ফার্মাসিস্ট, তাদের জন্য বোঝার সহজের জন্য। যেমন আমরা একটা ড্রাগের কথা এখানে বলছি, ওরাল হাইপারটেনসিভ অ্যান্টি হাইপারটেনসিভ ড্রাগস। মানে কি? যেটা মুখে ব্যবহারটা, মানে আমাদের ব্লাড প্রেশার কমানোর একটা ওষুধ আর কি। তো এখানে আমরা কি করি, আমরা দেখছি যে আন্ডারস্ট্যান্ডিং দ্য ব্লাড প্রেশার রেগুলেশন ভাস্কুলার রেজিস্ট্যান্স। মানে কি? আমরা একটা ফিজিওলজিক প্যারামিটার জানি যে আমাদের ব্লাড প্রেশারটা নরমালি মানে 120/80 হওয়ার কথা। এটা আমরা শেষে হলো এটা the formulation for sustained absorption and consistent plasma concentration। কেন?
যে আমাদের যদি এমন হয় যে আমাদের ব্লাড প্রেশারটা সবসময় হাই থাকছে, আমার সারাদিন হাই থাকছে, তাহলে কি করতে হবে? আমার সারাদিন যে ব্লাড প্রেশারটাকে আমরা কন্ট্রোল রাখতে পারি, সেই জন্য আমরা কোন প্রোডাক্টটা দিতে পারি বা কোন ফর্মুলেশনটা দিব, সেখানে আমাদের ফর্মুলেশনের প্যাটার্নটাকে ওইটা কিন্তু বায়োফার্মাসিউটিক্স ডিটারমাইন করে দিচ্ছে। এবং শেষে টেকনোলজি কি বলছে, এটা আসলে কি হবে, এটা ট্যাবলেট হবে, এটা ক্যাপসুল হবে, এটা হলো কন্ট্রোল রিলিজ হবে, সাস্টেন রিলিজ হবে, এই যে প্যারামিটারগুলো, এবং এটা কতক্ষণে আমাদের শরীরে ড্রাগটাকে রিলিজ করা শুরু হবে, কতক্ষণ ধরে ড্রাগটা রিলিজ করবে। তার মানে কি আমরা দেখলাম যে ওই যে ফিজিওলজিক একটা প্যারামিটার, আমাদের ব্লাড প্রেশারটাকে আমরা কন্ট্রোল করতে চাই বা মনিটর করতে চাই বা কমাতে চাই, এটার জন্য কিন্তু আমাদেরকে এই কয়টা ডাইমেনশনই মনে রাখতে হচ্ছে। সেটা হলো ফিজিওলজি, ফার্মাকোলজি, বায়োফার্মাসিউটিক্স এবং ফার্মাসিউটিক্যাল টেকনোলজি। এই জন্য আমরা বলি অ্যাজ এ হোল যে দিস স্টাডিজ আর ইন্টার রিলেটেড। আচ্ছা, আমরা যে পর্যন্ত আলোচনা করলাম এখানে একটু আমি হালকা আপনাদের জন্য একটু ব্রেক দিই। সেটা হলো এই পর্যন্ত কি আপনাদের কোনো জিজ্ঞাসা আছে? থাকলে আমরা একটু আলোচনা করতে পারি, কারণ একপাক্ষিক হয়ে যাচ্ছে তো আপনারা শুনে বোর হয়ে যেতে পারেন। না, টিচাররা লেকচার দিতে খুবই অভ্যস্ত আর কি। হ্যালো, আমাকে শোনা যাচ্ছে? জি স্যার, আপনাকে শুনতে পাচ্ছি আমি। হ্যাঁ, তাহলে যারা আমাদের ফার্মেসি ফিল্ডে তারা হয়তো বা অনেকেই আমরা একটু বুঝতে অসুবিধা হয়নি, যদি আমি একটু দ্রুত করার চেষ্টা করছি, কারণ আমাকে তো পরের অংশ অনেকটুকু আছে। তো আমরা যারা হয়তো বায়োকেমিস্ট্রি বা রিলেটেড ফিল্ডের মানুষ আছি, বা কারো যদি ফিল্ডের কোনো জিজ্ঞাসা থাকে যে আমরা এখানে এটুকু বুঝলাম কিনা, বা তাহলে একটু ভালো হতো আর কি। আমরা একটু মধ্যেখানে একটু ফ্লেক্সিবল আলোচনা করে নিই, তারপর আমরা পরের অংশে যাই। হ্যালো। স্যার আমার মনে হয় কেউ মনে হয় কোশ্চেন করবে না হয়তো এখন। কারো ঠিক যদি আছে। কোনো প্রশ্ন থাকে কাইন্ডলি মাইকটা অন করে প্রশ্ন করতে পারেন। মানে যে আমরা কিন্তু যেটুকু আলোচনা করলাম সেটুকুতে যদি কোনো বিষয়ে আমাদের কনফিউশন থাকে, অথবা মনে হয় যে এটা আমার একটু মানে আমার ওয়েতে আমার জানা দরকার, অথবা অনেক কিছু হয়তো স্কিপ করে যেতে পারি আমি, বা অনেক সময় কনসেন্ট্রেট করতে পারি না, সেরকম থাকলে আমরা এটা আলোচনা করে নিতে পারি, তারপর আমরা পরের অংশে যাবো আর কি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমরা যে মেটাবলিজমে দেখেছিলাম যে আমরা ড্রাগটারে রিলিজ করার জন্য, যেহেতু এটা হাইড্রোফিলিক আছে, আমরা এটাকে হাইড্রোফোবিক করতেছি যাতে করে এটা রিলিজে সুবিধা হয়। তো সেক্ষেত্রে স্যার এটা তো আমরা মানে ইফিকেসিটা পাওয়ার পর হয়। স্যার এটা মানে কিভাবে হয় যে ইফিকেসিটা পাওয়ার পরই ড্রাগটা আমি ইলিমিনেশনের জন্য প্রিপেয়ার করতেছি স্যার? এই প্রসেসটা স্যার কিভাবে ঘটে আর কি, যে সেটা আমার মানে ডিজার ইফেক্ট পাওয়ার পরে কিন্তু সে কিন্তু হাইড্রোফিলিক করতে হাইড্রোফোবিক করতেছে আর কি। তো স্যার এটা কেন স্যার এভাবে হচ্ছে? মানে গুড গুড। আমি ডাক্তার দেওয়ার সাথে সাথে কেন সেটা সে ফরেন বডি হিসেবে মানে কাউন্টার করে সাথে সাথে জিনিসটা আমার এলিমিনেট করার জন্য প্রিপেয়ার করে দিচ্ছে না? আচ্ছা, আমি বলি, ভেরি গুড, এটা ভেরি গুড কোয়েশ্চেন আর কি। হ্যাঁ, থ্যাংক ইউ ভেরি মাচ। তো এখানে হলো কি, আমাদের বডি ড্রাগ আমরা কখন দিলাম তখন নয়, ও যখনই ওকে দেখবে তখনই ওকে ফরেন বডি হিসেবে ট্রিট করবে আর কি। আমরা আমাদের বাড়িতে চোর আসলে আমরা কি বলি যে সকালে চোর ভালো, আর বিকালে চোর সন্ধ্যায় আসলে না, কিন্তু তো বডি তাকে শুরু থেকে এভাবে ট্রিটমেন্ট করে, এবং বডি থেকে শুরু থেকে তাকে ওই কনভার্সনে স্টার্ট করে। আমরা এটাকে কি বলি, আমরা একটা টার্ম বলি ফার্স্ট পাস মেটাবলিজম। হ্যাঁ, এটা কিন্তু আগেই শুরু হয়। মানে হলো আমাদের ড্রাগটা এই মুহূর্তে বডিতে যখন যখন অ্যাবজর্পশন শুরু হলো, হোয়েন দ্য ফার্স্ট অ্যামাউন্ট অফ ড্রাগ এন্টার ইনটু দ্য সিস্টেম, তখনই বডি এটাকে ফরেন হিসেবে দেখে। তখন কি করে বডি ওকে ওই ওই চেঞ্জে স্টার্ট করে দেয়, যদি সেটা হলো আমাদের সেই মেটাবলিক পাথের মধ্যে দিয়ে পাস করে। যেমন আমাদের একটা বেশিরভাগ ক্ষেত্রে আমাদের মেটাবলিক অর্গান হলো লিভার। তো একটা ড্রাগ যখন সিস্টেমিক সার্কুলেশনে যাবে, এই ব্লাডটা ভেইন হয়ে চলে যাবে আমাদের হার্টে, হার্ট থেকে চলে যাবে লিভার, লাং, সব জায়গাতেই। তো এই যখন ঘুরবে, তখন ড্রাগটা আমার কাজ করেছে কিনা নাকি কাজ শুরু করবে, কাজ শুরু করার পর তাকে আমি রিমুভ করবো, এই কাজটা কিন্তু বডি করে না। বডি শুরুতেই তাকে একইভাবে ট্রিট করে, কিন্তু প্রশ্নটা অন্য জায়গায়, আমরা ইফেক্ট কেন পাই, ইফেক্টের পরে কেন এটা কমে যায়। আমরা বডিতে যে ড্রাগটাকে ব্যবহার করি, ইনজেকশন হিসেবে বলি বা ট্যাবলেট হিসেবে বলি, এই ড্রাগটা যে ডোজে বডিতে প্রবেশ করে, ওই সময়ে ড্রাগ সাপোজ আমাদের 100 মিলিগ্রাম ড্রাগ বডিতে প্রবেশ করলো, এবং লিভার বা যে কোনো মেটাবলিক অর্গান এটার থেকে প্রতি 1 ঘন্টায় বা প্রতি 20 মিনিটে এখান থেকে সাপোজ 5 মিলিগ্রাম করে সে মেটাবলাইজ করছে। ফলে কি হয়, যে ড্রাগটাকে বডি যে পরিমাণ মেটাবলাইজ করে রিমুভ করে দিচ্ছে, তার চেয়ে বেশি পরিমাণ ড্রাগ আমাদের শরীরে অ্যাবজর্ব হচ্ছে, ইন্টার করছে, এইটা চলতে থাকে। তো যখন হলো কি হয়, যতক্ষণ পর্যন্ত ড্রাগের
ড্রাগটাকে রিমুভ বা ভেঙে ফেলা বা বের করে দেওয়ার মতো যে কনভার্সন, এইটার সাপোজ যে রেট, তার সাথে যতক্ষণ ড্রাগের অ্যাবজর্পশন রেটটা বা অর্থাৎ যতটুকু ড্রাগ নষ্ট করছে বের করে দিচ্ছে তার চেয়ে বেশি আমরা সাপ্লাই দিচ্ছি, এটা যতক্ষণ পর্যন্ত থাকে ততক্ষণ পর্যন্ত কিন্তু ড্রাগের পরিমাণটা বডিতে বাড়তেই থাকে এবং ওইখানেই কিন্তু ইফেক্টটা শুরু হয়। কিন্তু যখন ড্রাগটা, সাপোজ আমরা একটা ট্যাবলেট খেলাম, এ তো আর ঘন্টার পর ঘন্টা ধরে অ্যাবজর্পশন হইতেই থাকবে তা না। একসময় কি হবে, ড্রাগটা আমাদের জিআই ট্র্যাকে কমে যাবে, কারণ ড্রাগটাতে অ্যাবজর্পশন হচ্ছেই। তাহলে ওদিকে কিন্তু লিভার কি করছে, মেটাবলাইজ করছে প্রতি 20 মিনিটে 5 গ্রাম করে, 5 মিলিগ্রাম করে। তাহলে একবার কি হবে, মিলিগ্রাম অ্যাবজর্পশন আগে এখন বেশি হচ্ছে, কিন্তু একসময় তো ড্রাগটা শেষ হয়ে যাবে, কিন্তু লিভার ভাঙছেই, লিভার ওদিক কমাচ্ছে আবার ড্রাগ অ্যাবজর্পশনও কমে যাচ্ছে। ফলে কি হবে, যখন ওই যে ড্রাগ সাপ্লাই ইজ হায়ার দেন দ্য ড্রাগ এলিমিনেশন, এটা হবে, তখন কিন্তু ঠিক আছে। যখন সাপ্লাইটা প্যারালাল হয়ে যাবে তখন কি হবে, মানে দুইটাই সমান, তখন কিন্তু ড্রাগ কমতে থাকবে। যখন কমতে থাকবে তখন কি হবে, তখন আর ইফেক্ট কিন্তু পাবো না। সাপোজ আমরা যদি বলি যে এই ড্রাগটার ইফেক্ট শো করার জন্য মানে কমপক্ষে 30 মিলিগ্রাম আমাদের সার্কুলেশনে থাকতে হবে, তাহলে যখন এটা লিভার ভাঙতে শুরু করবে বা আমরা যেটুকু দিচ্ছি সেটার পরিমাণটা 30 মিলিগ্রামে রাখতে পারবে না, তার নিচে চলে আসবে, তখন এই ড্রাগের ইফেক্টটা আমাদের শরীর থেকে ড্যামেজ হয়ে যাবে। এবং আস্তে আস্তে বডি কি হবে, ক্রমান্বয়ে ওই তার একই রেটে ড্রাগটাকে সে কমাতে 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 ড্রাগটাকে একবার বডি থেকে সে রিমুভ করে ফেলবে। আমি কি ক্লিয়ার করতে পেরেছি? স্যার, ক্লিয়ার স্যার। স্যার এই জন্যই স্যার আমরা সাস্টেন রিলিজ বা কন্ট্রোল রিলিজ এগুলো ইউজ করি, যাতে করে আমরা নির্দিষ্ট পরিমাণ যাতে ওই রিলিজ রেটটা যাতে আমার যাতে ডিজায়ার যে রেটটা যাতে থাকে ওটা যাতে। এলিমিনেশন হাই রাখতে পারি যেন, জি স্যার। এই জন্য ওকে আমরা স্যার। এটা করি। ওকে স্যার। ওকে, ধন্যবাদ স্যার। আমাদের অন্য ফিল্ডের বায়োকেমিস্ট্রি বা রিলেটেড ফিল্ডের কেউ কে আছেন, কোনো প্রশ্ন থাকলে একটু বলতে পারেন। তাহলে আমরা কি ধরে নিচ্ছি কোনো প্রশ্ন নেই, আমরা পরে ইয়েতে চলে যাব? হ্যালো, জি স্যার, শুনতে পাচ্ছি স্যার। আমরা কি পরের স্টেপে চলে যাবো? জি স্যার, আমাদের তো অনেক যেহেতু অ্যাক্টিভিটি অনেক ছিল, কিন্তু রেসপন্স তো কম মনে হচ্ছে একটু আর কি। সবাই আবার ব্যস্ত হয়ে পড়লো কিনা আমি বুঝতেছি না। তো তাহলে ঠিক আছে, আমরা পরের স্টেপে চলে যাই। আমাদের এখানে যদি পরবর্তীতে কোশ্চেন থাকে সেটার সুযোগ আছে আর কি। হ্যাঁ, আমরা আমাদের জায়গা থেকে যতটুকু আমাদের জানা আমরা উত্তর দেওয়ার চেষ্টা করবো। আমরা পরের স্টেপে চলে যাচ্ছি। তো এবার আমরা আসি যে ফার্মাকোলজি, এবং আমরা আজকে তাহলে এই আলোচনাগুলো আমরা এই জায়গায় কেন করলাম? আমাদের তো সেমিনার ইয়ে ছিল রিসার্চ। তাহলে এখানে আমরা যেটা বলতে পারি যে স্যার আমাদের সাউন্ডটা একটু কমে গেছে স্যার, একটু। ভলিউম কমে গেছে। এখন ঠিক আছে স্যার। আচ্ছা, ওই যে এটা একটু নড়ে গেছিল নবটা। তাহলে আমরা এখন কি বলি যে আমরা এই ফার্মাকোলজি এবং রিসার্চ তো আমাদের উদ্দেশ্য ছিল, আমাদের যে এই যে আমাদের যে সেশনটা আমরা এতগুলো আলোচনা করলাম একটা কারণে, সেটা হলো রিসার্চ এর অ্যাপ্লিকেশন কি। তা আমরা যে জিনিসগুলো এখন জানলাম যে আজকে পৃথিবী যে জায়গায় চলে গেছে সেখানে রিসার্চ কিন্তু মানে একেবারে আমরা যেটা বলি ইন্ডিভিজুয়াল মেডিসিন যেটাকে বলি, জিনোমিক মেডিসিন, প্রতিটা মানুষের আলাদা কি ওষুধ হবে এবং জিনোমিক লেভেলে জিন কিভাবে কাজ করছে, এখানে তার বায়োফার্মেটিক্সে যত ন্যানো টেকনোলজি, অর্থাৎ ন্যানো লেভেলের ড্রাগ দিলে কি হবে, এবং প্রতিটি সেলুলার প্যারামিটার কিভাবে চেঞ্জ হচ্ছে, এনজাইম কিভাবে কাজ করছে, অর্থাৎ অনেক কিছু আমরা আজকাল জেনে গেছি। তো আমাদের উদ্দেশ্য হলো আজকে যে 21st সেঞ্চুরির পরবর্তী যে সময়টা, সেটাতে কিন্তু আমাদের রিসার্চটা ডাইমেনশনটা হলো খুবই ডাইভার্সিফাইড হয়ে গেছে। এবং এখানে কিন্তু আমরা যদি বলি আমাদের ফান্ডামেন্টাল মেডিকেল সায়েন্স, বায়োকেমিস্ট্রি, বায়োটেকনোলজি, জেনেটিক ইঞ্জিনিয়ারিং, কেমিস্ট্রি, এটা কিন্তু সবগুলো এক জায়গায় লাইন হয়ে গেছে মলিকুলার লেভেলে গিয়ে, অ্যাটমিক লেভেলে গিয়ে। সেজন্য আমরা এই যেগুলো পড়ে আসলাম, এটার উদ্দেশ্য হলো আজকের যুগে যে মডার্ন ফার্মাকোলজি রিসার্চ, সেই মডার্ন ফার্মাকোলজি রিসার্চের সাথে অ্যালাইন করতে গেলে আমরা ফার্মাকোলজিটাকে কি ওয়েতে ডিল করতে হবে সেইটাই কিন্তু আমরা এখানে আলোচনা করার চেষ্টা করলাম, এবং সেই জন্য কিন্তু আমরা এই এতগুলো ব্যাকগ্রাউন্ড পড়ে আসলাম। তো আমরা এখন তাহলে এখানে একটু বলি যে এটা আসলে অবজেক্টিভলি আমাদেরকে আমরা কোথায় কন্ট্রিবিউট করতে পারি আমাদের এই নলেজ দিয়ে, ফার্মাকোলজি বা রিসার্চ নলেজ দিয়ে। আমরা কয়েকটা ছোট্ট প্যারামিটার এখানে উল্লেখ করেছি। ডিসকভারি অফ দ্য নিউ থেরাপিউটিক্স, থেরাপিউটিক্স কি নতুন ড্রাগ, যেমন আমাদের কিন্তু ডে বাই ডে আমাদের কি হচ্ছে, অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স হয়ে যাচ্ছে, আমাদের নতুন ভাইরাস আসছে, নতুন ব্যাকটেরিয়া আসছে, নতুন নতুন রোগ আসছে। যেমন আগে আমাদের কিন্তু এত বেশি স্ট্রেস ছিল না, এত বেশি মোবাইল, এত বেশি ফেসবুক, সোশ্যাল মিডিয়া ছিল না। তো এগুলো যেমন একজন আমাদেরকে আনন্দ দিয়েছে, অন্যদিকে কিন্তু আমাদের অনেক রকম ডিজিজ তৈরি করেছে। এই যে ডিজিজ তৈরি হচ্ছে দিন দিন, এইটার কিউর কি, এটা রেমিডি কি? তাহলে ফার্মাকোলজি রিসার্চটা বা স্টাডিটা কিন্তু ডিরেক্টলি কন্ট্রিবিউট টু
দিস রেমিডিস, অর্থাৎ আমাদের যে ডেইলি লাইফে ডে টু ডে যে কমপ্লিকেশনগুলো আসছে, যে ডিজিজগুলো আছে, সেগুলোকে ডিল করে এরা। তার একটা অন্যতম উদাহরণ হলো কোভিড-19, যে এই ভাইরাসটা আসলো মহামারী আকারে, এবং সেটার জন্য কিন্তু খুবই দ্রুত আমরা কি করলাম, ভ্যাকসিন তৈরি করতে ফেললাম। এটা কেন পারলাম? বিকজ অফ দ্য মডার্ন টেকনোলজি অ্যান্ড মডার্ন কি এফিকাসি অফ দ্য ফার্মাকোলজি রিসার্চ। আমাদের আজকের যে মানে আমাদের যে ফার্মাকোলজি রিসার্চের যে অ্যাবিলিটি বাড়ছে পৃথিবীর মানুষের, এটার কারণে কিন্তু পারলাম। যদি না না হতো ফার্মাকোলজি রিসার্চ ড্রাগ, একটা কি এখনো ফার্মাকোপিয়াতে বা মূল ড্রাগ হিসেবে ব্যবহারের জন্য অনুমতি পায়নি। হুম, বা পাস না পাস সার্টিফিকেট পায়নি। সে আইনের ড্রাগও কিন্তু আমরা ব্যবহার করি। অনেক সময় আমরা কি করি, ইনভেস্টিগেশনাল ড্রাগ হিসেবে ব্যবহার করি, অর্থাৎ আমরা এটাকে মানুষের মধ্যে দিই হইলে যতটুকু এই ড্রাগের যে করছি, এবং কাকে দিতে হবে কাকে দিতে হবে না, যে রেশনাল ইউজ, এইটার জন্য কিন্তু আমাদের ফার্মাকোলজি রিসার্চ দরকার। এবং আমাদের হেলথ পলিসি ডেভেলপমেন্ট, অর্থাৎ আমাদের সাপোজ বাংলাদেশে যে আমরা যত মানুষ আছি, এখানে আমরা কিন্তু সবার জন্য সঠিক ড্রাগ, সবার জন্য সঠিক অ্যান্টিবায়োটিক অ্যাপ্লিকেশন, সঠিক ট্রিটমেন্ট প্রসিডিউর মেনটেন করতে পারছি না, কস্ট ইফেক্টিভ ড্রাগও দিতে পারছি না। তাহলে এই পলিসিটাকে করলে আমরা মানে ড্রাগটাকে ঠিক মতো প্রয়োগ করতে পারবো, এটা কিন্তু ফার্মাকোলজি অন্তর্ভুক্ত। এটা হয়তো আমার পাবলিক হেলথের মধ্যে আলোচনা, ক্লিনিক্যাল রিসার্চের মধ্যে হবে, কিন্তু দিস ইজ অলসো পার্ট অফ ফার্মাকোলজি। এবং গ্লোবালি শেষে আমাদের অবজেক্টিভটা কি, সারা পৃথিবীতে সকল মানুষ যেন কি থাকে, সুস্থ আমি কখন থাকে, এইটার জন্য কিন্তু টার্গেট। resistance is as well as of drug, chronic effect of drug, toxic effect of এই যেগুলো এই বিষয়গুলো সবগুলো কিন্তু ফার্মাকোলজি রিসার্চের। এইবার আমরা একটু পরে অর ডিজিজ কি করি, প্রিভেন্ট করতে পারি। কেন প্রিভেন্ট করতে পারি? সাপোজ আমার একটু মনে হচ্ছে যে একটু একটা হাসি কাশি আসছে, আমার মনে হচ্ছে সর্দি লাগবে, আমরা কি করলাম, একটা এক্সট্রা অ্যান্টিহিস্টামিন নিলাম আগেই, তাহলে কি হলো, ড্রাগটা আমার আগেই আমাকে প্রিভেনশন দিল। অথবা আমি মনে করি যে আমি জার্নিতে যাব, আমার মাথা ঘুরায়, আমরা কি করি, ওই জয় স্ট্রিপ একটা খেয়ে নিই, জয় ট্রিপ। এটা কেন? যে ওই যে আমাদের যে মাথা ঘুরাবে, অস্বস্তি লাগবে, এটা আমাদের প্রিভেনশন হলো। এটা হলো প্রিভেনশন। ডায়াগনোসিসটা কি, যা হয়েছে, কি কি সমস্যা হয়েছে, আমরা ঠিক করি কিন্তু একইভাবে রাখবো। যে আমাদের বডিতে এই মুহূর্তে কতটুকু মানে প্লাজমা প্রোটিন আছে, আরবিসি ডাব্লিউবিসি কতটুকু আছে, বা এরকম অনেকগুলো প্যারামিটার আমরা ড্রাগ দিয়ে টেস্ট করি। আর কি করি, আমরা ট্রিট করি। ট্রিট মানে কি, একটা কন্ডিশন হয়ে আসছে, এখন এই মুহূর্তে জ্বর আসছে, ব্যথা হয়েছে, ব্যথা পাইছি, মাথা ঘুরাচ্ছে, সর্দি কাশি, ট্রিট করছি, এবং শেষে আলটিমেটলি ডিজিজটাকে আমরা সরাই দিচ্ছি। তো এইটা হলো আসলে ড্রাগ। আমরা আগে যেটা বললাম, যে ড্রাগ কোনো নতুন কিছু ফিজিওলজিক কিছু সৃষ্টি করে না। হ্যাঁ, কোনো ফিজিওলজিক প্যারামিটার সে দাঁড় করে না, সে একটা এক্সিস্টিং ফিজিওলজিক প্যারামিটারকে মানে পরিবর্তন করে, অথবা একটা অ্যাবনর্মাল ফিজিওলজিক প্যারামিটারকে নর্মালাইজ করে। এটা হলো মূলত ড্রাগের কাজ। এই যে অনেকগুলো কথা অলরেডি বলাই হয়ে গেছে। তো আমরা এখানে যেটা বলছিলাম যে আসলে কি কি কাজগুলো আছে, তো রিস্টোর নর্মাল ফাংশন, যেমন ডায়াবেটিস, আমাদের যার ইনসুলিন নাই বা ইনসুলিন ক্ষরণ হচ্ছে না, অথবা ইনসুলিন ঠিকমতো কাজ করছে না, ইনসুলিন রেজিস্ট্যান্স, তাদের ক্ষেত্রে কি হবে, যে আমরা ইনসুলিন নিলে এই আমাদের বডিতে যে ইনসুলিন যে কাজ করতো সে একই কাজ করবে। তার মানে কি, রিস্টোর দ্য নর্মাল ফাংশন। আরেকটা কি, সাপ্রেস দ্য অ্যাবনর্মাল অ্যাক্টিভিটি, যেমন আমরা বললাম যে আমার জ্বর আসছে, সেটা কমায় ফেললো। আরেকটা কি হলো, এখনকার যেটা ইনফেকশাস ডিজিজের ক্ষেত্রে আমরা খুব বলি আর কি, ডিস্ট্রয় দ্য ইনভেডিং অর্গানিজম, অর্থাৎ আমার যে মাইক্রো অর্গানিজমটার কারণে যে ডিজিজটা হয়েছে, ডিসেন্ট্রি হয়েছে বা কোনো একটা ইনফেকশন হয়েছে, সেই ডিজিজটাকে একটা ডিজিজ তৈরি হয়ে গেছে, ফলে তার যে এজেন্ট, ইনফেকশন এজেন্ট, যে অ্যান্টি অ্যান্টি সরি যে মাইক্রো অর্গানিজম, তাকে আমরা রিমুভ করে ফেলি। আরেকটা কি করি, আমরা রিলিফ সিমটমস, যদি জ্বর হয় কোনো কারণে, আমরা তার সঠিক কারণটা জানি না, অথবা আমরা কারণটা জানি কিন্তু ওইটাতে আমাদের শুধু সিমটোমেটিক ট্রিটমেন্ট করলেই হয়, তাহলে আমরা কি করি, আমরা সিমটোমেটিক ট্রিটমেন্ট করি। তাহলে আমাদের কি হলো, বডি ফাংশনকে রিস্টোর করতে পারি, অ্যাবনর্মাল কন্ডিশনটাকে আমরা নর্মাল করতে পারি, একটা ইনভেডিং অর্গানিজমকে আমরা ডিস্ট্রয় করতে পারি, একটা সিমটমকে আমরা ট্রিটমেন্ট করতে পারি, এবং কালেকটিভলি আমরা এই ডিজিজ কন্ডিশনটাকে কিউর করতে পারি। এবার আমরা আসি ড্রাগ রিসেপ্টর ইন্টারাকশন। তো রিসেপ্টর আসলে কি, এটা একটা আমরা জানি, রিসেপ্টর হলো একটা ম্যাক্রোমলিকুল, একটা প্রোটিনও হতে পারে, বেশিরভাগ ক্ষেত্রে প্রোটিন।
ওই যে আমরা বললাম লগ অ্যান্ড কি, অর্থাৎ একটা ঘরের দরজার মধ্যে আমরা একটা লক ঝুলে রাখি, সেখানে কি দিয়ে আমরা একটা ঘোরানো দিলেই অথবা একটা চাপ দিলেই কি হয়, লকটা খুলে যায়। রিসেপ্টরটা আসলে তাই। আমরা রিসেপ্টরটাকে সহজ করে বলতে পারি যে একটা শরীরে যে মেডিয়েটরস অর্থাৎ অ্যাগনিস্ট, এই অ্যাগনিস্টের কাজ করার হলো গেটওয়ে হলো রিসেপ্টর। তার মানে কি হলো, যে আমাদের বডি যে কথা বলে একটা অর্গানের সাথে একটা অর্গান, এক পার্টের সাথে আরেক পার্ট, এর ভাষা কি? এর ভাষা কিন্তু কেমিক্যাল মেডিয়েটরস। আমাদের বডি হলো যে কমিউনিকেট করে, কমিউনিকেশন ল্যাঙ্গুয়েজ হলো কেমিক্যাল কমিউনিকেশন এবং ইলেকট্রিক কমিউনিকেশন। তো এই যে কেমিক্যাল কমিউনিকেশন সে করে, এই কমিউনিকেশনের ল্যাঙ্গুয়েজটা হলো মেডিয়েটরস। যে একটা সেল থেকে আরেক সেলে, এক অর্গান থেকে আরেক অর্গানে, এক জাংশন থেকে আরেক জাংশনে সে যে তার সিগন্যালটা পাঠায়, তার কথাটা পাঠায়, এটা হলো কিন্তু মেডিয়েটরস। মেডিয়েটর হলো অ্যাগনিস্ট, অ্যান্টাগনিস্ট অথবা আমরা যেটাই বললাম ড্রাগ। তাহলে এখানে কি হলো, যে সুনির্দিষ্ট একটা ড্রাগের কাজ করার জন্য একটা নির্দিষ্ট রিসেপ্টর বা মানে আমাদের গেটওয়ে আছে, সেই ড্রাগটা সেখানে বাইন্ড করতে হবে। এটা হলো ড্রাগ রিসেপ্টর ইন্টারাকশন। আমরা পরবর্তীতে শেষে আমাদের পিকচার আছে অনেকগুলো, সেই পিকচারগুলো দেখলে আমাদের ক্লিয়ার হবে যারা আমরা ফার্মাসিস্ট নই আর কি। তো এখানে কি হলো, এখানে বলা হচ্ছে একটা স্পেশালাইজড ম্যাক্রোমলিকুল ইউজুয়ালি প্রোটিন দ্যাট রিকগনাইজেস অ্যান্ড বাইন্ডস এ ড্রাগ, যেটাকে আমরা লিগ্যান্ডও বলি অনেক সময়, টু ট্রিগার এ বায়োকেমিক্যাল রেসপন্স। কোনটা রেসপন্স? যেমন আমরা বললাম যে আমরা তালাটা খুললে কি হলো, আমাদের দরজাটা আমরা খুলতে পারছি, রুমে ঢুকতে পারছি, রুমে লাইট জ্বালাতে পারছি, এটাই আসলে আমাদের রিসেপ্টর। তো আমরা যদি বলি যে রুমে আমাদের ফ্যান আছে, আমরা সুইচ বোর্ডে গিয়ে একটা সুইচকে চাপ দিলাম, কি হলো, ফ্যান ঘুরে গেল। কোথায় কনসিল করা তার দিয়ে কি হলো আমরা কিন্তু বুঝতে পারলাম না, কিন্তু ফ্যান ঘুরতেছে। তো আসলে রিসেপ্টর যখন একটা 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 লিগ্যান্ড বা একটা ড্রাগ বা একটা মেডিয়েটর যখন একটা রিসেপ্টর বাইন্ড করে, তখন ওই যে সুইচটা ট্রিগার হয়ে যায়। এর ফলে কি হলো, এই এমন একটা বায়োকেমিক্যাল চেঞ্জ হয় যার ফলে ফ্যান ঘুরে, অর্থাৎ ভিতরে একটা কোনো প্যারামিটার চেঞ্জ হয়ে যায়। তো এই যে হলো ড্রাগ রিসেপ্টর ইন্টারাকশন। এবং ওই যে প্যারামিটারটা, সাপোজ টেম্পারেচার বেশি আছে, টেম্পারেচার কমায় দিল, টেম্পারেচার কমে সেটাকে বাড়িয়ে দিল। আমাদের হার্টটা খুবই পাম্প করছে জোরে, এটাকে মানে দ্রুত পাম্প করছে, এটাকে কমিয়ে দিল। এই হলো ঘটনা। অর্থাৎ আমরা একটা সুইচ দিলে যেমন কি হলো, আমাদের ইনভিজিবল ইলেকট্রিসিটি তার মধ্যে দিয়ে গিয়ে ফ্যানকে ঘোরালো, সুইচ বন্ধ করে দিলে ইলেকট্রিসিটি কানেকশন বন্ধ হয়ে গেল এবং ফ্যান বন্ধ হয়ে গেল। ঠিক একই রকম ভাবে কিন্তু রিসেপ্টরটা কিন্তু এরকম একটা বিষয়, যে আমরা যেখানে মেডিয়েটর বাইন্ড করলে আমরা আমরা সেন্স করতে পারি আর না পারি, বাট দেয়ার উইল বি সাম কেমিক্যাল চেঞ্জেস। এবং এটা হলো চেঞ্জ অফ অ্যাট দ্য সেলুলার লেভেল। এর ফলে হলো কারেক্টিভ ফিজিওলজিক্যাল প্যারামিটারগুলো চেঞ্জ হবে। এটা হলো ড্রাগ রিসেপ্টর ইন্টারাকশন। অনেকগুলো মডেল আছে। এই লগ অ্যান্ড কিউ থ্রি, যেটা আমি অলরেডি একাধিকবার বলে ফেলেছি। একটা হচ্ছে ইনডিউসড ফিট মডেল। এটা আসলে কি রকম, যে আমরা অনেক সময় হয় না যে ছাতা নিয়ে যাচ্ছি, তো আমরা ছাতাটা কোন দিকে ধরি? যদি বৃষ্টি ঝরঝর করে উপর থেকে পড়ে তাহলে উপরের দিকে ধরি, একদিক থেকে ঝাপটা বৃষ্টি আসলে সেই দিকে একটু কাত করে ধরি। তার মানে কি, সিচুয়েশন যেদিকে আমাদেরকে ডিমান্ড করে আমরা সেই দিকে ছাতা ধরি। তো ইনডিউসড ফিট মডেলটা অনেকটা এরকম, যে কিছু কিছু ড্রাগ আছে যেখানে হলো রিসেপ্টরের সঙ্গে তার যে বাইন্ডিং ডোমেইন এবং ড্রাগের স্ট্রাকচার, এইটা হলো কমপ্লিমেন্টারি হয় না। চাবিতে যেমন হলো আমার চাবির এবং লকের ভিতরে যে স্ট্রাকচার সেটা কমপ্লিমেন্টারি হয়, তো এইরকম হয় না। তো তখন ইন্ডিয়ান স্পিড মডেলটা কি বলে? এই মডেলটা বলে যে ড্রাগ এবং রিসেপ্টর ইন্টারাকশনের মাধ্যমে রিসেপ্টরের যে বাইন্ডিং এরিয়া সেখানে কিছুটা রিমডেলিং হয়, অর্থাৎ রিসেপ্টরটা তার প্যাটার্নটা কিছুটা চেঞ্জ করে নেয়, নিয়ে লিগ্যান্ডের সাথে অথবা ড্রাগের সাথে বা মিডিয়েটরের সাথে ফিট হয়। এটাকে বলা হচ্ছে ইনডিউসড ফিট মডেল। তো এগুলো আমরা বায়োকেমিস্ট্রির লোকেরাও জানি। তো আমরা আগে যেখানে ছিলাম যে অ্যাগনিস্ট, যে যারা আমাদের একটা নর্মাল ফিজিওলজিক ফাংশন দেয়, যারা বাইন্ড করে, সেটাকে আমরা বলি অ্যাগনিস্ট রিসেপ্টরের সঙ্গে। যদি কেউ বাইন্ড করে কিন্তু আমাদের যে নর্মাল কনভেনশনাল বা আমাদের যে স্বাভাবিক যে ইফেক্ট না দেয়, তো সেটাকে পার্শিয়াল অ্যাগনিস্ট বলি। আর যদি ইফেক্ট বন্ধ করে দেয় সেটাকে আমরা বলি অ্যান্টাগনিস্ট। যদি উল্টা ইফেক্ট দেয় সেটাকে আমরা বলি ইনভার্স অ্যাগনিস্ট। এই যে আমরা এখানে একটা গ্রাফ দেখানোর চেষ্টা করছি, সেখানে আমরা কয়েকটা জিনিস দেখছি। এই যে এখানে ব্লু কার্ভ উপরে, এইটা হলো নর্মাল একটা অ্যাগনিস্ট বাইন্ড করেছে, সে এরকম ইফেক্ট দিবে। ঠিক আছে। তো আমরা যদি পরে এখানে একটা কম্পিটিটিভ অ্যাগনিস্ট দিই, তাহলে কি হবে? একই রিসেপ্টরের সঙ্গে দুজনে কম্পিটিশন করবে, তখন কি হবে? এই আমরা পরে যে ডট একটা কাপ দেখতে পাচ্ছি ব্লু, সেখানে কি হয়েছে, ইফেক্টটা প্রায় একই রকম হয়েছে, কিন্তু এই যে ইফেক্টের যে গ্যাপটা, এই যে আমরা যে বামে লাইন দেখি যেখানে আমাদের স্কেলটা আছে ম্যাক্সিমাম ইফেক্ট, তাহলে দেখবো যে এই দুইটার মধ্যে যে গ্যাপটা, এই গ্যাপটা আগে ধরো এখানে আমাদের শুরু হয়েছিল 0.1 থেকে, এবং এখানে সবচেয়ে উপরে উঠছে যে 100 বরাবর আর কি, 100 লেভেলে সাপোজ। পরে দেখা গেল যে এই কম্পিটিটিভ অ্যাগনিস্ট থাকার কারণে এই যে এখানে ম্যাক্সিমাম ইফেক্ট আমরা দেখতে পাচ্ছি 10,000 লেভেলে। তার মানে কি, কার্ভের প্যাটার্নটা প্রায় একই রকম, কিন্তু এই যে অ্যাগনিস্টের সাথে কম্পিটিশন করার জন্য, মানে একই রকম অ্যাগনিস্ট,
রিসেপ্টর সাইটে ওই মূল ড্রাগটা বা মূল অ্যাগনিস্টটা বেশি বাইন্ড করতে পারেনি, ফলে কিন্তু এই ড্রাগের ইফেক্টটা সময়টা পিছিয়ে গেছে। এবার পার্শিয়াল অ্যাগনিস্ট কোনটা, এই যে এখানে আমাদের যে এটাকে আমরা কি কালার বলতে পারি, এটাকে বলতে পারি হলো এই লালচে আর কি, লাল তো না, এটা কি আমার এখন কালার মনে আসতেছে না। তো এইখানে যে উপরের দিকে কার্ভটা দেখছি, এখানে কি হলো পার্শিয়াল অ্যাগনিস্ট, মানে সে বাইন্ড করেছে কিন্তু সে পুরোপুরি বাইন্ড করে নাই, অথবা বাইন্ড পুরোপুরি করেছে কিন্তু সে আগের অ্যাগনিস্টের মতো সে ইফেক্ট দেয় না। তার ফলে কি হলো, সে সাব অপটিমাল ইফেক্ট তৈরি করেছে। মানে দেখি আমরা কার্ভটা প্যাটার্নটা প্রায় একই রকম, কিন্তু উপরে নীল কার্ভ বা ব্লু কার্ভে সে কিন্তু অনেক ডাউন। হ্যাঁ, বেশ একটা গ্যাপ আছে দুইটার মধ্যে, তার মানে সে ম্যাক্সিমাম ইফেক্টটা কমে গেছে। এটাকে আমরা পার্শিয়াল অ্যাগনিস্ট। আর আমরা ইনভার্স অ্যাগনিস্ট কোনটাকে বলি, এই যে নিচের দিকে আমাদের এই দেখেন একটা কার্ভ নিচের দিকে চলে আসছে, যে সেখানে হলো আমাদের অ্যাগনিস্টের কার্ভটা গেছিল উপরের দিকে, অ্যান্টাগনিস্টের কার্ভটা চলছে নিচের দিকে, সরি ইনভার্স অ্যাগনিস্ট চলে আসছে নিচের দিকে। তার মানে হলো অ্যান্টাগনিস্ট আমাদের যে অ্যাগনিস্টের কাজটাকে আটকায় দেয় কিন্তু উল্টা কাজ করে না। কিন্তু ইনভার্স অ্যাগনিস্ট কি করে, ওটা যদি হলো ঠান্ডা হয় এটা গরম হয়ে যাবে, ওটা যদি গরম হয় তো এটা ঠান্ডা হবে, তার মানে উল্টা সে কাজ করছে। এই আশা করি এই পিকচারটা একটু মনে হয় পরিষ্কার হবে আমাদের ধারণাটা। আমরা এগুলো অলরেডি বলেছি। ড্রাগ টক্সিসিটি আমরা একটু বলতে পারি। এটা আসলে কি জিনিস, refers to the harmful or undesired effect produced by a drug at therapeutic or higher dose। মানে হলো কি, যে একটা ড্রাগ যে আমরা থেরাপিউটিক ডোজে নিচ্ছি, সাপোজ প্যারাসিটামল, আমরা কিন্তু একটু সামান্য জ্বর ব্যথা হলেই খাই, তাহলে কি হলো এই ড্রাগটা কিন্তু নর্মাল ডোজেই কিছু না কিছু আমাদের লিভার বা অন্যান্য রিলেটেড কিছু অর্গানের ক্ষতি করে। মানে সব অর্গানের ক্ষতি করে তা না, বা সব ড্রাগ একই অর্গানের ক্ষতি করে তা না। কেউ কিডনিতে বেশি প্রভাব পড়ে, কারো লিভারে বেশি, কারো অন্যান্য ইয়েতে আছে। তো সাপোজ আমরা যদি লিভারের কথাই ধরি, তাহলে আমরা যদি দীর্ঘদিন প্যারাসিটামল ব্যবহার করি বা বারবার ব্যবহার করি, তাহলে কিন্তু তার কিছুটা ইফেক্ট থাকবেই। তখন যে ড্রাগ টক্সিসিটিটা সেটা হবে ক্রনিক, এবং এটা কিন্তু সাডেনলি আজকে কালকে হয়ে গেছে এরকম হবে না। তো এই যে ইফেক্টটা, এটা কিন্তু আমরা বলি যে থেরাপিউটিক ডোজই হচ্ছে। যদি কোনো কারণে আমরা একটা মিসটেকেনলি একটা জায়গায় দুটো ড্রাগ নিয়ে ফেলি, অথবা কি হলো যে আমরা কোনো একটা ডিজিজ কন্ডিশনের কারণে আমাকে ডবল ডোজ ডাক্তার দিয়েছে বা দিতে হয়েছে, হুম, তো সে কারণে কিন্তু হাইয়ার ডোজে যদি টক্সিক ইফেক্ট দেখা যায়, খারাপ মানে আনওয়ান্টেড ইফেক্ট দেখা যায়, সেটা হলো টক্সিক ইফেক্ট। টক্সিক গুলো কয় ধরনের হতে পারে, যে অ্যাকিউট মানে যেটা ইনস্ট্যান্টলি হবে। হ্যাঁ, যেমন আমরা এখানে একটা বলেছি বারবিসিরাইড ওভারডোজেস, মানে হলো আমরা বারবিসিলিক অ্যাসিড যে গ্রুপটা আমাদের, যে আমরা যেটাকে বলি ঘুমের ওষুধ বা ট্রাঙ্কুলাইজার, ফার্মাসিস্ট আমরা জানি, এটা হলো একটা বারবিসিরেট গ্রুপ আছে, একটা হলো বেনজোডাইজিপাইনস আছে। বারবিসিরেটটা হলো খুবই পোটেন্ট ড্রাগ, অল্প কনসেন্ট্রেশন বেশি কাজ করে। তো এটা যদি আমরা ওভারডোজ নিয়ে ফেলি তাহলে কি হবে, আমাদের এমন ঘুম আসবে আর ঘুম থেকে উঠতে পারছি না। এটা এক টক্সিসিটি আমরা বলবো। তো তারপরে ক্রনিক কোনটা, যে দীর্ঘদিন ব্যবহার করলে যেটা হয়, যেটা আমার লিভারের ক্ষতি হয়, প্যারাসিটামল ব্যবহার করলে, সেটা আমরা বললাম। এখন একটা আছে কি রিভার্সিবল টক্সিসিটি, মানে কি, যদি কোনো একটা ড্রাগ থাকে যে তার ড্রাগটা উইথড্র করলে টক্সিসিটি চলে যায়, তো সেটাকে আমরা রিভার্সিবল বলি। অথবা আরেকটা ড্রাগ দিলে, কাউন্টার ড্রাগ, ওকে রিপ্লেস করে দিতে পারে, ওর ইফেক্টটাকে কাউন্টার করে দিতে পারে, সেটাকে আমরা তখন বলি রিভার্সিবল টক্সিসিটি। ইরিভার্সিবল কোনটা, মানে যেটা একবার হয়ে গেলে আমরা ভাবি সেটাকে ফেলাতে পারি না, এই যে অ্যামিনোগ্লাইকোসাইডস, এই যে স্ট্রেপ্টোমাইসিন আছে না, এই যে অ্যান্টিবায়োটিক, এটা কিন্তু অ্যামিনোগ্লাইকোসাইড গ্রুপের মধ্যে আর কি। তো এই স্ট্রেপ্টো দীর্ঘদিন ব্যবহার করলে আমাদের হলে অটোটক্সিসিটি তৈরি করে। তো এই যে ইফেক্টটা, এটা কিন্তু পার্মানেন্ট ড্যামেজ, এটা কখনো রিভার্সিবল করা যায় না। আবার একটা কিছু লোকাল টক্সিসিটি, এটা কি, আর বা একটা জায়গায় অনিমেন্ট একটা দিই, একটা কোনো কিছু দিই, যেমন একটা ঘড়ি যদি আমরা এক হাতে পরে থাকি, সেখানে কিন্তু স্কিন একটু চেঞ্জ হয়, যদি এটা ড্রাগ না। তো এই লম্বা সময় ধরে কোনো যদি স্কিন ইরিটেন্ট দেয়, স্কিনের উপর কোনো প্রভাব থাকে, তাহলে কিন্তু সেটা আমাদের ওই এরিয়াটাতে ক্ষতি করবে। আমরা যে বারবার ইনজেকশন দেই, যারা ডায়াবেটিক পেশেন্ট ইয়া না ইনজেকশন বারবার নেয়, তো সেখানে কিন্তু ওই জায়গাটাতে ফুলে যায়, ব্যথা হয়। এইটা কিন্তু লোকাল টক্সিসিটি। সিস্টেমিক কোনটা, যেটা আলটিমেটলি আমাদের সিস্টেমিক ড্রাগ অ্যাবজর্পশনের ফলে হবে, সেটা হলো সিস্টেমিক টক্সিসিটি। তো এবার আমরা একটু অন্যদিকে চলে আসছি, সেটা হলো আমরা যে রিসার্চগুলো করি, ফার্মাকোলজি রিসার্চ, বা আমরা আগামী দিনে যে শিখছি করব, সেটার উদ্দেশ্য যদিও আমাদের হিউম্যান বিংকেই টার্গেট করে, কিন্তু এই ওষুধ তো আমরা গরুকে খাওয়াতে পারি, গরু, ছাগল, মহিষ, পেট অ্যানিমেলস, ক্যাট, ডগ, পিগ, যার যেটা। তো এই যে আমরা যে রিসার্চটা করি, এই রিসার্চটা করার ক্ষেত্রে আমাদের দুইটা ধরনের আছে, একটা হলো কেমিক্যাল স্টাডিজ, একটা হলো বায়োলজিক্যাল স্টাডিজ। তো কেমিক্যাল স্টাডিজগুলো আমরা কেমিক্যাল ল্যাবরেটরিতে বিভিন্ন ইনভিট্রো পদ্ধতিতে করি, কিন্তু বায়োলজিক্যাল স্টাডিজগুলো আমরা কি করি, ইন ভিভোতে করি, অর্থাৎ কোনো অ্যানিমেল মডেলে করি। সেটা ব্যাকটেরিয়া হতে পারে, ভাইরাস হতে পারে, ফাঙ্গাস হতে পারে, র্যাড হতে পারে, মাইজ হতে পারে, গিনিপিগ হতে পারে। এবং অ্যাট দ্য এন্ডটা কি করি, ইফ সবকিছু যদি ইফ অল এভরিথিং কোরিলেটস,
অথবা আমরা যদি ঠিকঠাকভাবে কাজ করে মনে করি এবং আমরা মনে করি যে ইট ইজ বেনিফিশিয়াল, লাস্ট স্টেপ ইজ দ্য হিউম্যান ক্লিনিক্যাল ট্রায়াল। তার মানে হলো আমাদের টার্গেটটা হলো হিউম্যান এবং অল অ্যানিমেলস হতে পারে চিকিৎসার উদ্দেশ্যটা, কিন্তু আমাদের এখানে স্টাডিটাকে, ইনভিভো স্টাডিটা আমরা দুইটা লেভেলে, প্রাইমারি স্টেজে আমরা একটা অ্যানিমেল মডেলে করি এবং সেখানে আমরা সাকসেসফুল বা গুড ইফেক্ট পেলে আমরা শেষে হিউম্যান মডেলে যাই। তো এখানে আসলে আমাদের যে দুইটা মডেলে যেটাতে আমরা কাজ করি না কেন, এখানে আমাদেরকে কিন্তু কিছু জিনিস জানতেই হয়, যেটা আমরা অলরেডি আলোচনা করে এসেছি, যেমন ড্রাগের ফার্মাকোডাইনামিক্স কি, কাইনেটিক্স কি। যেমন আমরা যদি বলি আমরা একটা ড্রাগ দেখলাম যে এটা র্যাট মডেলে খুব ইফেক্ট দিচ্ছে, কিন্তু এটা দেখা গেল হিউম্যান মডেলে এসে যে তার অ্যাবজর্পশনই নাই, সেটা অ্যাবজর্পশনই হয় না, সাপোজ ওরালি দিলে অ্যাবজর্পশন হয় না, তাহলে কি হলো, যে অ্যানিমেল মডেলে খুব ইফেক্টিভ হওয়া সত্ত্বেও একই মেমালসে বা একই রকম কর্ডেটের মধ্যে কিন্তু সেটা ফেল করতে পারে। এই জন্য কিন্তু একটা ড্রাগকে হিউম্যানে ব্যবহারের জন্য শেষ স্টেপটা হলো ক্লিনিক্যাল ট্রায়াল, মানে যেখানে হলো ড্রাগটা হিউম্যানের উপর প্রয়োগ করে দেখা যায় আসলে এটা ওয়ার্কিং, মানে রাইটলি ওয়ার্ক করছে আর করছে না। ঠিক আছে, তো এইটাই আসলে আমাদের না আলটিমেট গোল আর কি। তো সেক্ষেত্রে আমাদেরকে কি করতে হয়, এই ড্রাগটাকে যখন আমরা অ্যানিমেলে দিই অর্থাৎ মানুষের ট্রায়াল করি না কেন, যেটাই করি না কেন, একটা একটা নতুন কেমিক্যালকে যেটা তখন ড্রাগ হিসেবে বা আমাদের মেডিসিন হিসেবে এস্টাবলিশড হয়নি, সেখানে কিন্তু আমাদেরকে সেফটি, এফিকাসি, টক্সিসিটি যেটা মাথায় রাখতে হবে। যে ড্রাগটা আমাদের অ্যানিমেলটাকে দিচ্ছি, আমাদের একটা অ্যানিমেলে দিচ্ছি যেন ওর সাথে আমরা যাতা ব্যবহার করবো তা কিন্তু করি না, এবং এটা তার জন্য সেফ কিনা সেটা আমাদেরকে নিশ্চিত হতে হবে। তবেই কিন্তু আমাদের যে রিসার্চ এথিক্স সেটা কিন্তু আমাদের ঠিকঠাকভাবে প্রয়োগ হবে আর কি। তো একই সাথে হলো আমাদের কি করতে হবে, ওই যে আমরা আগে যে বললাম ডোজ রেসপন্স রিলেশনশিপ, যে ড্রাগটা আমরা জানি সেটা যেভাবে কাজ করছে, একই সাথে আমরা ওই অ্যানিমেল মডেলে এটা কিরকম কোন ডোজে কত রেসপন্স দিচ্ছে, সেটা তার বডিতে কোনো ইফেক্ট রাখছে কিনা, এবং এটা আমাদের যে ডিজায়ার্ড ইফেক্ট তা দিচ্ছে কিনা, ডোজটা ঠিক আছে কিনা, এটা কিন্তু আমাদেরকে ঠিক স্টাডি করতে হয়। এবং শেষে কি, শেষ হলো প্রিডিক্ট দ্য ক্লিনিক্যাল আউটকামস ইন হিউম্যান, এবং এটা থেকে আমরা একটা অ্যাজিউম করি, আমরা একটা এক্সপেক্ট করি যে এটা আমাদের পরবর্তীতে হিউম্যানে কিরকম ইফেক্ট দিতে পারে। সেটা অ্যাকুরেটলি সেটা দিতেও পারে, নাও দিতে পারে, বেশিরভাগ ক্ষেত্রে দেওয়ার কথা, কিন্তু আমাদেরকে ওই ডাটাটা থেকে আমাদেরকে এটাকে স্টিপুলেট করতে হবে, একটা অ্যাজিউম করতে হবে। সেটা আসলে আমাদের মূল, মানে আমরা যে রিসার্চের কথা বলছি সেটা কিন্তু মূল ডাইমেনশনটা এখানে। এখানে আমরা একটু রিসার্চে চলে আসছি আবার, স্কোপ অফ দ্য ড্রাগ রিসার্চ ইন অ্যানিমেল অ্যান্ড হিউম্যান মডেল। এখানে কি কি স্কোপ আছে, আমরা যদি সহজ করে বলি অ্যানিমেল মডেলটা দিয়ে ধরি, তাহলে আমরা এখানে কি দেখি যে স্টাডির স্কোপ গুলো ইনক্লুড করে, এটা ফার্মাকোলজিক্যাল ইভালুয়েশন। ফার্মাকোলজিক্যাল ইভালুয়েশন অর্থাৎ একটা নিউ ড্রাগের ক্ষেত্রে আমাদের উদ্দেশ্য হলো কি কি ফার্মাকোলজি আছে এর, অর্থাৎ সে কি কি ইফেক্ট দিচ্ছে। সব একটা কম্পাউন্ড নতুন আমরা পেলাম, এই কম্পাউন্ডটা আসলে এটা ডায়াবেটিসের জন্য কাজ করবে না ব্যথার জন্য কাজ করবে নাকি চুলকানির জন্য কাজ করবে নাকি অ্যান্টিব্যাকটেরিয়াল, আমরা জানি না। তাহলে আমাদের কি করতে হয়, ওই কম্পাউন্ডটার জন্য আমাদেরকে বিভিন্ন টেস্ট করে আমাদেরকে দেখতে হয়, অ্যাসেস করে, যে আসলে ফর হোয়াট ইস্যুস দিস ড্রাগ ক্যান বি ইউজড। সেটা আমরা কি করতে, টেস্টের মাধ্যমে আমরা জানতে পারি যে না, দিস ড্রাগ হ্যাভ এনার্জেসিক ইফেক্ট বাট নো অ্যান্টি ডায়াবেটিক ইফেক্ট। তো এই যে আমরা স্ক্রিনিং করি, এই স্ক্রিনিং অ্যাক্টিভিটিটা আমরা কিন্তু ফার্মাকোলজিক্যাল ইভালুয়েশনের মধ্যে করি। এবং এইটার জন্য আমরা কি করি, এর সাথে সাথে যখন আমরা দেখলাম তখন পরের স্টেপটা হলো যে কি পদ্ধতিতে সেটা করছে। এটা জানার উপায় কি, আন্ডারস্ট্যান্ডিং দ্য মেকানিজম অফ অ্যাকশন অ্যান্ড টার্গেট অর্গানস অফ রেসপন্স। অর্থাৎ এটা সেই মেকানিজম অফ অ্যাকশনটা কি, এটা কোন রিসেপ্টরের সাথে বাইন্ড করছে, কিভাবে অ্যাবজর্পশন হচ্ছে, কিভাবে ইফেক্ট দিচ্ছে, সেখানে ফিজিওলজি কোন প্যারামিটারটাকে সে পরিবর্তন করছে। যেমন আমরা যদি বলি যে আমার যদি একটা ড্রাগ, সাপোজ আমরা হার্ট ডিসিজের জন্য ব্যবহার করি, এইটা যদি আমাদের সরাসরি হার্টের কন্ট্রাকশনটাকে কমাতে হয়, তাহলে ওই ড্রাগ যদি আমাদের হার্টের মধ্যে না যায়, হার্টের মাসেলের কাজ না করে, তাহলে তো হলো না। তাহলে কিন্তু আমাদেরকে এখানে কি করতে হয়, যে মেকানিজমটা জানতে হয় এবং টার্গেট অর্গানের যে রেসপন্স সেটা আমাদেরকে জানতে হয়। এবং পরের স্টেপটা কি, টুগেদার at the same time when it test the beneficial effect we have also to determine the other effect। সেটা কোনটা, যে এটার এলটি কত, 50% কত, মানে টক্সিসিটি আছে কি পর্যন্ত এটা দেখতে পারি, কত মিলিগ্রাম এগুলো টক্সিসিটি হচ্ছে, সেটা কিন্তু আমরা এখান থেকে ঠিক করতে পারি। এবং এটা কিন্তু হিউম্যান ট্রায়ালের পূর্বে অথবা আমাদের এটাকে ক্লেম করার পূর্বে এই সবগুলো স্টাডি কিন্তু আমাদেরকে করতে হবে। এখন বলতে হতে পারে যে হ্যাঁ আমি তো সবাই তো এতগুলো টেস্ট নাও করতে পারি, সব ফ্যাসিলিটি নাও থাকতে পারে, আমাদের সময়েরও অসুবিধা হতে পারে। তাহলে কি হতে পারে, আমরা যা কিছু করুন এখন একটা ড্রাগকে যখন আমরা কমপ্লিটলি ফার্মাকোলজিক্যাল স্টাডি করব, তখন কিন্তু আমাদেরকে এই সবগুলো স্টেপের দিকে যেতে হবে, যদি আমরা এটাকে আলটিমেটলি হিউম্যান ট্রায়ালের জন্য অথবা একটা ড্রাগকে আমরা ড্রাগ হিসেবে ব্যবহারের জন্য আমরা টার্গেট করি। এখানে কি কি আছে, আমরা আগে যে আলোচনা করে আসছি যে ফার্মাকোকাইনেটিক প্রোফাইলিং, কেন, যে ড্রাগটা যদি আমাদের ফিজিওলজিতে কি হয়,
তার ফার্মাকোকাইনেটিক প্রপার্টিটা আমরা না জানি, যে অ্যাবজর্পশন কিভাবে হবে, ডিস্ট্রিবিউশন কিভাবে হচ্ছে, মেটাবলিজম তাড়াতাড়ি হয়ে যাচ্ছে কিনা, এবং দেখা গেল যে ড্রাগটা স্ক্রিয়েশন হতে কোনো সমস্যা হচ্ছে কিনা, এইটাও কিন্তু আমাদেরকে ঠিক করতে হবে। অর্থাৎ আমরা ফার্মাকোলজিক্যাল ইফেক্ট দেখলাম যে সে অ্যান্টি ডায়াবেটিক, অ্যান্টি ক্যান্সার অথবা অ্যান্টিব্যাকটেরিয়াল ইফেক্ট আছে, সেটা যেমন এক ধরনের রিসার্চ। আবার এই ড্রাগটা আমাদের সিস্টেমের সাথে কিভাবে বিহেভ করছে, অ্যাবজর্পশন কতটুকু হচ্ছে, কত সময় হচ্ছে, এটাও একটা রিসার্চ। ওই রিসার্চটা হলো ডিরেক্ট ফার্মাকোলজিক্যাল রিসার্চ, এটা হলো বায়োফার্মাসিউটিক্যাল রিসার্চ। বাট এইটাও একটা পার্ট হলো, এই রিসার্চটার উদ্দেশ্য হলো আলটিমেটলি কি, আমাদের ড্রাগের ইফেক্টটাকে এনশিওর করা আর কি। এরপর শেষে আসি কি ট্রান্সলেশনাল রিসার্চ, মানে কি, যে আমরা যে পর্যন্ত রিসার্চগুলো করলাম, আমরা যা কিছু জানলাম, এইটাকে সামগ্রিকভাবে মাথায় নিয়ে এইটাকে একটা নেক্সট মানে আউটকামে যাওয়াটাই হলো ট্রান্সলেশনাল রিসার্চ। মানে কি, যেমন আমরা এত কিছু টেস্ট করে পরে দেখলাম যে এই ড্রাগটা অ্যান্টি ডায়াবেটিক ড্রাগ হিসেবে ব্যবহার করা যায় এবং এটা আমার এর জন্য ফিট, তখন হলো যদি এটাকে আমরা এস্টাবলিশ করতে পারি, হিউম্যান ট্রায়ালে যদি এটা কার্যকরী হয়, তখন আমরা সেটাকে বলি ট্রান্সলেশনাল রিসার্চ। মানে কি, যে আমাদের বেসড অন অল আদার স্টাডিজ, বায়োফার্মাসিউটিক্যাল স্টাডিজ, ফার্মাকোকাইনেটিক প্রপার্টিজ, ফার্মাকোডাইনামিক প্রপার্টিজ, ফার্মাকোলজিক্যাল বেনিফিশিয়াল ইফেক্টস, টক্সিক ইফেক্ট, সব কিছু জেনে যখন আমরা দেখলাম যে উই আর শিওর যে এটার মধ্যে এই ইফেক্টটা থাকবে, দেন আমরা কি করে একটা অ্যানিমেল মডেল থেকে আমরা হিউম্যান মডেলে চলে যাব। হিউম্যান মডেলে গিয়ে যদি সেখানে সেটা ওকে হয়, তখন যদি এই ড্রাগটাকে আমরা ড্রাগ হিসেবে ব্যবহার করার অনুমোদন করতে পারি বা এস্টাবলিশ করতে পারি, তখন রিসার্চটা চলে যায় ট্রান্সলেশনাল স্টেজে আর কি। হিউম্যান মডেলের ক্ষেত্রে আমরা হয়তো অনেকেই জানি যে হিউম্যান মডেলের এটাকে আমরা ক্লিনিক্যাল রিসার্চও বলি। অর্থাৎ একটা ড্রাগ অ্যানিমেল মডেল, তারপরে আমাদের যে ল্যাবরেটরি টেস্ট অ্যানিমেল মডেল এবং এগুলো স্টাডি পার্টে যখন হিউম্যান ট্রায়ালে আসে, তখন কয়েকটা স্টেপ আছে। ফার্স্ট ফেজে কি, পারফর্ম অন হেলদি ভলান্টিয়ার্স টু অ্যাসেস দ্য সেফটি, টলারেবিলিটি অ্যান্ড ফার্মাকোকাইনেটিক্স। এটা প্রথমে হলো হেলদি ইন্ডিভিজুয়াল করা হয়, এটা ফার্স্ট ফেজ ট্রায়াল। সেকেন্ড রিলেশনশিপ, মানে আমরা যখন হিউম্যানদের দেখলাম যেটা টলারেট করছে, তার শরীরে কোনো মেজর ক্ষতি হচ্ছে না, হ্যাঁ, তার মানে কি আমরা কিন্তু আগেই তো সেফটিটাকে দেখে নিলাম। তারপর আমরা কি করলাম, যখন বুঝলাম যে দিস ইজ সেফ ফর হিউম্যান ইউজ, দেন আমরা একটা ডিজিজ পেশেন্টকে দিলাম। কেন, নর্মাল পেশেন্টের তো ওইটা আসলে মানে ড্রাগ হিসেবে কাজ করছে না, সেটা তো আমরা বুঝছি না, কারণ ও তো ডিজিজ নাই। তাহলে কি হলো, ডিজিজ পার্সনকে যখন দিব, তখন আমরা অন্য জিনিসের সাথে দুইটা মেজর জিনিস দেখি, একটা হলো এফিকাসি অ্যান্ড ডোজ রেসপন্স রিলেশনশিপ। থার্ড ফেজে কি দেখি, যেটা আমরা লার্জ স্কেল ট্রায়াল বলি, এটা হলো কনফার্মেশন অফ দ্য থেরাপিউটিক বেনিফিট অ্যান্ড মনিটর দ্য অ্যাডভার্স ইফেক্ট। এবং শেষে হলো লাস্ট স্টেজ, ফাইনাল ফেজ, এটা হলো ডিটেক্ট রেয়ার অ্যান্ড লং টার্ম সাইড ইফেক্ট। সাধারণত আমরা যে ড্রাগগুলোকে আইএনএন বলি, এগুলো কিন্তু হলো এই যে থার্ড ফেজের পরেই, হ্যাঁ, থার্ড ফেজের পরে ফোর্থ ফেজের আগে কিন্তু এটাকে ব্যবহার শুরু হয় আমাদের মতো গরিব দেশগুলোতে। এই তখন একটা টার্ম আছে পোস্ট মার্কেটিং সার্ভিলেন্স, যেটাকে আমরা বলি ফার্মাকো ভিজিলেন্স। হ্যাঁ, এই সার্ভিলেন্সের মাধ্যমে কিন্তু ডক্টরসের মাধ্যমে, কোম্পানিগুলো তাদের প্রতিনিধির মাধ্যমে কি করে, ওই ড্রাগটা আসলে একটা বিগ মানে ডাইমেনশন, অর্থাৎ হলো একটা লার্জ স্যাম্পলে 10 লাখ মানুষের মধ্যে, 5,000 10,000 মানুষের মধ্যে কি ইফেক্ট দিচ্ছে, এটা লম্বা সময় ধরে দেখে। তারপর সেই রিপোর্টের বেসিসে কিন্তু ড্রাগটা এস্টাবলিশড হয়। এটা উন্নত দেশে হয়, ওরা গরিব দেশগুলো যেমন বাংলাদেশ, আফ্রিকার দেশগুলো মানুষের উপরে ট্রায়ালগুলো চালায়। আর আমাদের দেশে আমরা আবার কি করি, যে আমরা ড্রাগ কোম্পানিগুলো অনেক আইএনএন ড্রাগ চালাচ্ছে, যে কে কত নতুন ড্রাগ আনছে এই কম্পিটিশনের কারণে। ফলে কি হচ্ছে, আমরা কিন্তু নিজে নিজে ট্রায়ালের এনিমেল হয়ে যাচ্ছি, কিন্তু আমরা এটা জানি না, আমরা খুশি হয়ে খাচ্ছি আর কি। এবার আমরা আসি যে ইম্পর্টেন্স অফ প্রোটোকল সেটিং। আমরা যে অ্যানিমেল মডেলের টেস্ট করি, ফার্মাকোলজিক্যাল টেস্ট, সেখানে কিন্তু খুব একটা গুরুত্বপূর্ণ ছিল প্রোটোকল। প্রোটোকল বলতে আমরা কি বুঝি, যে একটা রিসার্চ করতে গেলে এটা যে আমরা অবজেক্টিভ, কেন আমরা করছি, এটা কি, ডিজাইনটা কি, এর মেথোডোলজিটা কি, ইথিক্যাল কনসিডারেশন কি, এবং এর ডাটা অ্যানালাইসিসের প্যাটার্নটা কি, এইটা সবটাই ঠিক হলো রিসার্চ মেথড, মানে রিসার্চ প্রোটোকল সেটিং আর কি বলি আমরা। এখানে ইম্পর্টেন্সটা কি কি আছে, একটা হলো সাইন্টিফিক ভ্যালিডিটি, ইথিক্যাল ক্লিয়ারেন্স বা কমপ্লায়েন্স, রেগুলেটরি অ্যাকসেপ্টেন্স, ডাটা রিলায়েবিলিটি অ্যান্ড রিসোর্স এফিকাসি। তো আমরা নিচেরটার কথা আমরা একটু পরে আসি। এই সাইন্টিফিক ভ্যালিডিটিটা কি, যে আমরা যদি একটা নতুন কম্পাউন্ডকে যদি আমরা ড্রাগ হিসেবে দাবি করি, সে এরকম এরকম ইফেক্ট দিচ্ছে দাবি করি, তাহলে কিন্তু আমাদের এখানে সাইন্টিফিক ভ্যালিডিটিটা খুবই জরুরি। এটা কি রকম, যেটা লজিক্যাল ওয়েতে করতে হবে, একটা স্ট্যান্ডার্ড মেথড ফলো করতে হবে, এবং অল সাইন্টিফিক ডাটা মাস্ট বি রিপ্রডিউসিবল। অর্থাৎ আমরা যে মেথডে কাজ করছি, ওই মেথডে একই মডেলে, এবং আমরা যদি একই রকম মানে প্রোটোকলে কাজ করি, তাহলে এটা রিপ্রডিউসিবল হবেই। অর্থাৎ এই ডাটাটার মধ্যে একটা সিমিলার প্যাটার্ন থাকবে। তো যদি কোনো সাইন্টিফিক ডাটার হলো সিমিলার প্যাটার্ন না থাকে, রিপিটেশনের সময় রিপ্রডিউসিবল রেজাল্ট না হয়, অর্থাৎ আমরা এই টেস্টটা একবার করলাম হলো, আবার 10 দিন পরে আমরা এনশিওর হওয়ার জন্য আবার করলাম, যদি সেখানে যদি একই রকমের প্যাটার্ন না আসে,
তাহলে সেটাকে আমরা সাইন্টিফিকলি ভ্যালিডেট বলতে পারি না। এজন্য কিন্তু আমাদের অ্যানিমেল মডেলে কাজ করার জন্য ফার্মাকোলজির জন্য এই একটা খুবই গুরুত্বপূর্ণ ইস্যু, যে আমাদেরকে এই টেস্টটা অবশ্যই কি হতে হবে, সাইন্টিফিক্যালি ফিট হতে হবে, স্ট্যান্ডার্ড মেথড ফলো করতে হবে, এবং এই মেথড ফলো করে এবং এই প্রোটোকলের মধ্যে কাজ করার ফলে আমাদের কি করতে হবে, একই মডেলে আমরা যে রিপিটেশন করি তাহলে রিপ্রোডিউসিবল আউটকাম আসতে হবে। এইটা খুবই জরুরি। এবং এই রিপ্রোডিউসিবল আউটকাম, স্ট্যান্ডার্ড মেথড এবং প্রোটোকল সেট করার জন্য আমাদেরকে একটা জিনিস লাগবে, সেটা হলো ইথিক্যাল কমপ্লায়েন্স। এটা কি জিনিস, এটা এক এক দেশে এক এক নাম। যেমন এখানে আমরা একটা বলছি ইনস্টিটিউশনাল অ্যানিমেল কেয়ার অ্যান্ড ইউজ কমিটি, এটা এক দেশের। আমাদের দেশে যেমন আমাদের ইউনিভার্সিটিতে আছে ইথিক্যাল কমিটি, হ্যাঁ, অ্যানিমেল এথিক্স কমিটি। অর্থাৎ যেখানে কাজ করছি সেই ইনস্টিটিউটের যে একটা প্যারামিটার আছে, গাইডলাইন আছে, সেই গাইডলাইন অনুযায়ী একটা অ্যানিমেলকে কিভাবে রাখতে হবে, কত খাবার দিতে হবে, কত ঘন্টা কি করতে হবে, কি কি বিহেভ করতে হবে, এই সবগুলো সেটা মেনে আমাকে করতে হবে। এটা হলো ইথিক্যাল কমপ্লায়েন্স। এবার থেকে রেগুলেটরি অ্যাকসেপ্টেন্স, মানে কি, যে এই যে কালেকটিভ বিষয়টা যে আমরা করছি, একটা দেশ, একটা ইউনিভার্সিটি, সেখানে কিছু রেগুলেটরি অথরিটি আছে এবং সেখানে কিছু অথরিটি আছে অ্যাপ্রুভাল অথরিটি। তারা যে কিছু গাইডলাইন দিয়েছে, যেমন এটা কিন্তু কিছু ন্যাশনাল আছে, কিছু ইন্টারন্যাশনাল আছে। যেমন আমরা আইএসও বলি, জিএলপি বলি, হ্যাঁ, জিএমপি বলি, এগুলো কিন্তু ইন্টারন্যাশনাল গাইডলাইন এখন। তো সেইখানের মধ্যে এটা আমাদের সেই প্যাটার্নটাতে আমাদের এটা পড়ছে কিনা, এটা আমাদেরকে নিশ্চিত করতে হবে। সেটা হচ্ছে ডাটা রিলায়েবিলিটি। এটা কিরকম জিনিস, সাপোজ আমরা একটা অ্যানিমেলের টেস্ট করছি, 10টা কনসেন্ট্রেশন ব্যবহার করেছি, 5, 10, 15, 20, 30, 40, 50। এখন আমরা যদি একটা অ্যাজিউম করি, অনেক সময় আমরা কাজের সময় কি করি, যে কনসেন্ট্রেশন বাড়লে ইফেক্ট বাড়বে। তো আমরা কি করি, সাপোজ আমরা কোনো একটা ভ্যালু নিচ্ছি, মনে হচ্ছে যে একটু কম হবে না বেশি হবে, আমরা কিন্তু মানে ওইটা না ভেবে মনে করি যে বেশিটাই হবে, যেহেতু ডোজ বাড়াইছি। আমরা কিন্তু কি করি, আমাদের একটা ইয়ে থাকে, ইফেক্টটা বেশি হলে তো ভালো হয়, তো আমরা কিন্তু কি করি, ওই বেশিটার দিকে ঝুঁকে যাই। এটা বলে বায়াস। এই জন্য ডাটা রিলায়েবিলিটির জন্য আমাদের ওই জায়গায় স্বচ্ছ হতে হবে, যে আমরা যেটা পেয়েছি সেটাকে আমাকে দেখতে হবে, সেটাকে আমাকে নোট করতে হবে। আমাদের এখানে কোনো কিছু ম্যানিপুলেশন বা আমার অ্যাজাম্পশনের উপর করা যাবে না। এবং এই ক্ষেত্রে আমাদেরকে সবসময় ট্রান্সপারেন্সি রাখতে হবে, নোট ডাউন করতে হবে, লিখে রাখতে হবে। পরপর আবার এটাকে রিপিট টেস্টের সময় আমাকে আবার এটা মেলাতে হবে যে ঠিক আছে কিনা, এবং এই টেস্টটা অন্য ল্যাবরেটরিতে কোথাও হইলে সেটার সাথে মিল আছে কিনা সেটা দেখতে হবে। এবং এখানে একটা জিনিস যেটাকে আমরা বলি যে এটা ব্লাইন্ড অ্যানালাইসিস বলে একটা টার্ম আছে। সাপোজ আমি একটা রিসার্চ দেখছি, আমার আমার কোনো ছাত্র আমার আন্ডারে করছে, অথবা আমি কারো আন্ডারে কাজ করছি, তাহলে আমাদের যদি 3টা কনসেন্ট্রেশন থাকে, যে 10, 20 এবং 40, তাহলে কি করতে পারেন, যে আমার সুপারভাইজার কি করতে পারেন, যে তুমি এই ভায়ালগুলোকে ব্লাইন্ডলি কোডিং করো, বা আমাকে তো আমি কোড বসিয়ে দিই। স্যার কি করলেন, যে 40টাকে দিলেন নাম্বার 2, 10টাকে দিলেন নাম্বার 1 এবং 20টাকে দিলেন নাম্বার 2, বা আরো উল্টা করে দিলেন, দিয়ে বললেন তুমি এখন এগুলো প্রয়োগ করো। তাহলে কি হলো, আমি কিন্তু জানলাম না কোন ভায়ালে কি আছে, কোথায় কোথায় কনসেন্ট্রেশন দিচ্ছে। তাহলে কিন্তু আমি কোনোটাকে বেশির দিকে ঝুঁকবো, কোনোটা কমের দিকে ঝুঁকবো, আমার এই সুযোগ থাকছে না। ফলে কি হলো, আমি কিন্তু আমার মতো করে একটু প্রিসিশন নিয়ে ডাটা নিলাম। শেষে আমার সুপারভাইজার বললো যে তুমি যে এই যে সিরিজের ডাটাগুলো পেয়েছো, এটা হলো 20-এর, এটা হলো 10-এর, এটা হলো 40-এর ছিল। তখন আমি কিন্তু এটাকে যদি আমরা অ্যানালাইসিস সিস্টেমের মধ্যে দিই, বা একটা যে যে পদ্ধতি আমরা অ্যানালাইসিস করি, তাহলে কিন্তু আমাদের সুন্দর হয়। এই জন্য আমাদের হলো এই এই ক্রিটিক্যাল কেসগুলোতে আমাদের উচিত, আমরা যদি হিউম্যান বিং, আমাদের বায়াসনেস থাকতে পারে, আমাদের হলো একটা টেন্ডেন্সি থাকতে পারে, ঝোঁক থাকতে পারে। এই জন্য আমি মনে করি আমাদের এগুলো হলো এই ব্লাইন্ড পদ্ধতিতে যাওয়া ভালো, যে কোডিং করার মাধ্যমে। তাহলে কি হলো, আমাদের তো ওই যে একটা হিউম্যান যে একটা প্রবণতা, টেন্ডেন্সিটা আমরা কিন্তু ওই ইফেক্টটাকে আমরা অ্যাভয়েড করতে পারি, তাহলে আমাদের অ্যাকুরেসিটা বাড়ে। কেয়ার ফর অ্যানিমেল ডাটা কালেকশন, আমরা অ্যানিমেল ডাটা কালেকশনে কি কি কেয়ার নেব, এটা খুবই একটা এসেনশিয়াল ইস্যু। কি কি করতে হবে, ইউজ স্ট্যান্ডার্ডাইজ ইনস্ট্রুমেন্ট, অর্থাৎ আমরা যে ইনস্ট্রুমেন্ট দিয়ে এটা মাপছি সেটা অবশ্যই স্ট্যান্ডার্ডাইজ হতে হবে। মানে কি, যে এটা সাপোজ একটা মেশিন, সেটা এখানে 1 কেজি ওজনকে 1 কেজি দেখাবে, তো সেটা আসলে 1 কেজি দেখাচ্ছে, আমরা একদম একটা নেট 1 কেজি দিয়ে আগে দেখতে হবে যে সে 1 কেজি দেখাচ্ছে কিনা। যদি সেটা দেখি যে আমরা স্ট্যান্ডার্ড যে মানে প্রোটোকল, সেটাতে সে ঠিক মাপ দেখাচ্ছে, হ্যাঁ, তখন কিন্তু আমরা এটাকে এসওপি, স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর, এটা মেনটেন করে দেখি ঠিক করলে, তখন আমরা ওই ওই যন্ত্রটাকে ব্যবহার করতে পারবো। আর কি হলো, রেগুলার ক্যালিব্রেশন। সাপোজ আমাদের এই ল্যাবে এই যন্ত্রপাতিটা আমরা বারবার ব্যবহার করি, কিন্তু আমরা নিশ্চিত হলে ওই যন্ত্রপাতিটা তো ক্ষয় হতে পারে, কোনো কারণে কোনো একটা জিনিস নড়াচড়া হতে পারে, সেটিং এ ভুল হতে পারে, আসার খেতে পারে, নষ্ট হয়ে যেতে পারে। তাহলে কি করতে হবে, আমরা ধরুন একটা যে বারবার করব, একই টুল ব্যবহার করবো, সেই টুলটাকে আমাদের ক্যালিব্রেট করতে হবে। মানে কি, একটা নির্দিষ্ট টাইম পর, একটা নির্দিষ্ট ধরনের টেস্টের পর আমাদেরকে এটা আবার স্ট্যান্ডার্ড সিস্টেমের সাথে মিলিয়ে দেখতে হবে যে এটা ওকে আসবে কিনা, এটাকে আমরা বলি ক্যালিব্রেশন। ওই যে আমি অলরেডি কিন্তু ব্লাইন্ডিংটাকে বলে এসেছি আগে, হ্যাঁ, ব্লাইন্ডিং এন্ড র্যান্ডমাইজেশন টু মিনিমাইজ বায়াস, অর্থাৎ আমরা ব্লাইন্ড কোডিং এর মাধ্যমে কিন্তু এটা করতে পারি, এবং এটাকে র্যান্ডম ভাবে আমরা মিলিয়ে দিতে পারি কোডিং করার পরে। তাহলে কিন্তু আমাদের হিউম্যান বায়াসটা কাজ করবে না।
consistent timing of the measurement to avoid সার্কাডিয়ান ভেরিয়েশনস, মানে কি আমাদের দিন যে পরিবর্তন হয় সকাল দুপুর এবং রাত, এই তিনটে সময়ের মধ্যে কিন্তু আমাদের হিউম্যান ফিজিওলজির অনেকগুলো প্যারামিটার চেঞ্জ হয়। ধরো সকালে আমাদের ব্লাড সেলের সংখ্যা কিছু কিছু বাড়ে, আবার যখন সকালে আমাদের ঘুম হয় না, ফ্রেশ লাগে, কিন্তু রাত হয়ে গেলে আমাদের ঘুম চলে আসে। তো তার মানে কি আমাদের ফিজিওলজিক প্যারামিটারগুলো তো একটা বায়োলজিক্যাল ক্লকের মাধ্যমে চেঞ্জ হয়, ওই অ্যানিমেলের ক্ষেত্রেও তাই। তাহলে আমরা হলো কোন টেস্টটা কোন সেটিং এ রাখছি, যদি আমরা একটা টেস্টকে সেটিং করি যেটা আমরা সন্ধ্যায় টেস্ট করব, ওইটা আমাদের সকালে না করাই ভালো। যদি একটু সকালে টেস্ট করি তাহলে ওটা বিকালে না করা ভালো। যদি আমরা বলি যে এটা আমরা ডে লাইটে করবো তাহলে ওটা আমাদেরকে নাইটে নিয়ে যাওয়া যাবে না। তাহলে কি হবে, আমাদের কিন্তু এর যে প্যারামিটার গুলো ভেরিয়েশন হবে। হিউম্যান হ্যান্ডেলিং টু রিডিউস দ্য স্ট্রেস রিলেটেড ফিজিওলজিক্যাল চেঞ্জেস, কেমন যে একটা ইঁদুর আমরা সাপোজ ধরবো, আমি ওকে ধপ করে গলার মধ্যে চিপে ধরে একে ও ক্যাস 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 করতে স্যার আমের মধ্যে একটা ইঞ্জেকশন দিয়ে দিলাম, এটা কিন্তু ভালো না। তাহলে কি করতে হবে, ওকে ওর মতো নাইফ ওয়েতে ধরতে হবে, ও যেন কষ্ট না পায়, আপনি ও যেন হলো ভয় না পেয়ে যায়, এক্সাইটেড না হয়ে যায়, এগুলো করা যাবে না। তাহলে কি হবে, আমাদের ডাটাটা ঠিক আসবে। এবং যদি কোনো কারণে আমরা দেখি যে ওখানে কোনো রকম অ্যাডভার্স কন্ডিশন দেখা যাচ্ছে, যে সাপোজ একটা র্যাট এখন আছে, মনে হচ্ছে তার লোমগুলো খাড়া, সে একটু কম নড়াচড়া করছে, মানে কি তার ঠান্ডা লেগেছে অথবা তার কোনো একটা অসুবিধা হয়েছে, তাহলে ওইটাকে বা ওই গ্রুপটাকে আমাদেরকে টেস্ট তখনই করা যাবে না, আর একটু কন্ডিশনিং করতে হবে, সময় দিতে হবে। যদি দেখি যে একটা র্যাট দেখলাম যে তার ওখানকার বেডটা ভেজা, তার মানে কি তার হলো ওয়াটারি স্টুল হয়েছে, তার মানে তার কোনো মানে ডাইজেশন কোনো প্রবলেম হয়েছে, তাহলে ওই র্যাটটাকে আমরা ব্যবহার করা যাবে না। তো এই যে বিষয়গুলো, এগুলো আমাদেরকে খুব সুন্দরভাবে যখন আমরা একটা ফার্মাকোলজিক্যাল টেস্ট করবো, আমরা মনে করবো, দাবি করবো যে আমাদের এই টেস্টটা করে আমরা এই ইফেক্টটা পেয়েছি এবং এটা রাইট, এটা আমরা একটা সাইন্টিফিক রিপোর্ট করবো, একটা পাবলিক, তখন এটা কোনোভাবেই বায়াস, এটা কোনোভাবেই ইরর, মানে আনএক্সেপ্ট, যেটা আমাদের আনএক্সপেক্টেড ইরর সেটা আলাদা কথা, আমরা সেটা তো জানি না, কিন্তু আমাদের জন্য যতটুকু কারেক্ট করা সম্ভব, কেন প্রয়োজন, আমরা কেন এটা করবো। আমরা একটা ছোট্ট উদাহরণ বলি, আমরা তো বাংলা সিনেমা দেখি, ওই যে প্রবীর মিত্র আগে নায়ক ছিলেন, দেখা গেলো ওই অমুক মেয়ের সাথে অমুক একজন ছেলের প্রেম হয়েছে, অথবা এইটা ঘটনা ঘটছে, বুকে হাত দিয়ে প্রবীর মিত্র মারা গেল হার্ট করে, তাই না? তো আমরা কিন্তু অনেকেই দেখছি দুর্ঘটনার খবর শুনে মানুষ হার্ট অ্যাটাক করে মারা যায়। তাহলে একটা দুর্ঘটনার খবর যদি একটা মানুষ হার্ট অ্যাটাক করে মেরে ফেলতে পারে, তাহলে অ্যানিমেলের কিন্তু, একটা ছোট্ট অ্যানিমেলের কিন্তু একটু ফিজিওলজিক প্যারামিটার, যেটা এক্সটার্নাল কোনো বা সিমটম আছে, সেটা কিন্তু তার ইনার প্যারামিটারকে বহু রকম চেঞ্জ করতে পারে। আমরা যেমন একটা বলি যে আমার বাবা মারা গেছে শুনলে কেঁদে ফেলি, একটা জোরে শব্দ হলে আতঙ্কিত হয়ে যাই, কারো দুর্ঘটনার খবর শুনে হার্ট অ্যাটাক করি, অ্যানিমেলের ক্ষেত্রে কিন্তু তাই। সুতরাং অ্যানিমেলের যে নর্মাল যে ফিজিওলজিক প্যারামিটার গুলো, যেগুলো হলো আমাদের ভিতরের কি মেডিটার গুলোকে চেঞ্জ করে, যেটাকেই আমরা আসলে মেজার করি। আমাদের যে ফার্মাকোলজিক ইফেক্ট আমরা কিভাবে বুঝি, জ্বর কমলো কিনা, জ্বর কমাটা দিয়ে তো বুঝি। যদি আমরা জ্বর কমা দিয়ে বুঝি, তাহলে কিন্তু আমাদেরকে এটা সেন্স অফ ফিজিওলজিক, ভিতরে ফিজিওলজিক্যাল প্যারামিটার চেঞ্জ জ্বর কমছে বা বাড়ছে, তো সেটা যদি হয়, তাহলে সেখানে যে তার ফিজিওলজিক প্যারামিটার গুলো একটা অল্টার স্টেটে দেখা যাচ্ছে, সে ভালো নাই, তার লোম খারাপ হয়েছে, সে কম চলাচল করছে, মোবিলিটি কমে গেছে, বা ওয়াটারি স্টুল করছে, এইটা কিন্তু তার ভিতরের একটা ফিজিওলজিক্যাল একটা অল্টারেশন নির্দেশ করে। তো ওই রকম কন্ডিশনে আমাদেরকে ডাটা নেওয়া থেকে বিরত থাকতে হবে, অথবা এটাকে আমাদেরকে নর্মালাইজ করতে হবে, তারপর টেস্ট করতে হবে। তা নাহলে কিন্তু আমাদের যে আউটপুটটা পাবো সেটা কিন্তু সঠিক হবে না। এবার সেই এনভায়রনমেন্টাল অ্যান্ড ফিজিওলজিক অ্যাক্লিমাটাইজেশন, যেটাকে আমরা কন্ডিশনিং অনেক সময় বলি, অর্থাৎ আমরা একটা অ্যানিমেল, সাপোজ আমরা এখানে কাজ করছি গোপালগঞ্জে, আমরা এটা ঢাকা থেকে নিয়ে আসলাম, তো আমরা কি করি, এই কন্ডিশনটার সাথে তাকে অ্যাডজাস্ট করার জন্য আমরা কিছুদিন তাকে ল্যাবের মধ্যে রাখি। তো আমি একটু প্র্যাকটিক্যাল শেয়ার করবো, আমার ছাত্ররা যদি মাইন্ড না করে আর কি, যে আমরা অনেক সময় ছাত্রদের মধ্যে কি দেখি, যে তুমি একটা টেস্ট করছো, একটা ফার্মাকোলজিক্যাল টেস্ট, আমরা খুবই ব্লেসড অ্যাগর্তে যে আমাদের এখানে ডক্টর তরিকুল ইসলাম স্যার আছেন, উনি এখানে অনেকগুলো মেথড ডেভেলপ করছেন, যেটা আমরা কেউই আগে জানতাম না। এই তো আমাদের একটা, এটা তো আমাদের একটা সুযোগ, আমরা এটা ব্যবহার করছি। কিন্তু প্রশ্ন হলো, একটা ছাত্র যখন একটা রিসার্চ করছে, এখন সে যদি অ্যানিমেলের উপর একটা ট্রায়াল করবে, অ্যানিমেলের উপর একটা রিসার্চ, যে এই একটা ইফেক্ট আছে, কিন্তু আমরা তাদের মধ্যে খুবই হ্রাস দেখি। হ্রাসটা কিরকম, যে ছাত্রটা একটা ইঁদুর আজকে নিয়ে আসলো, এটার অ্যাক্লিমেটাইজেশন 5 দিন বা 7 দিন করতে হবে, তাদের এই সময়টা নেই, অনেক সময় আর কি, সবাই না, সব সময় না, কারো কারো ক্ষেত্রে দেখি। ফলে কি হয়, সে দেখা গেলো এই কন্ডিশনটা হলো 7 দিন লাগবে, সে 2 দিনের মধ্যে তারা টেস্ট করে ফেললো। এর ফলে কিন্তু কি হয়, এর ফলে যে অ্যানিমেলটা যে ফিজিওলজি যে কন্ডিশনিংটা, অ্যাক্লিমাটাইজেশন, অর্থাৎ এই এনভায়রনমেন্টের সঙ্গে তাকে যে অ্যাডাপ্ট করে যে নর্মালাইজ হয়, সেটা কিন্তু হয় না। এর ফলে কিন্তু এই ডাটাগুলো কিন্তু আমাদের যে আমাদের বলি রিলায়েবিলিটি বলি, এটা বলা, এটা যে মানে এটা যে ভ্যালিডিটি ওটা কমে যায়, কিন্তু এটা কিন্তু ফলস রেসপন্স দিতে পারে। তো এই জন্য কিন্তু আমাদের, আমরা যারাই রিসার্চ করি না কেন, রিসার্চ কিন্তু একটা সহজ জিনিস না, ইট ইজ এ ভেরি টাফ টাস্ক,
বাট নট ইম্পসিবল। হ্যাঁ, তো আমরা রিসার্চ যখন শিখবো, আমরা হয়তো কম রিসার্চ করবো, কিন্তু আমরা হলো এই যে রিসার্চের যে অ্যানোমালিজ গুলো শিখবো না আর কি। আমরা এখন তো চেষ্টা করবো মানে অ্যাজ বেস্ট অ্যাজ উই ক্যান আমরা কি মানে গুড রিসার্চ শেখার চেষ্টা করবো, আমরা গুড প্রোটোকল দাঁড় করাবো, আমরা সব কিছু কিন্তু মেনে চলার চেষ্টা করবো। তাহলে কি হবে, একসময় এটা আমাদের অভ্যস্ত হয়ে যাবো এবং আমাদের কাজে এক্সপার্টাইজ বাড়বে। এবং যত আমাদের কাজে এক্সপার্টাইজ বাড়বে, তত আমাদের রিসার্চ প্রিসিশন বাড়বে, এবং আমরা কিন্তু একসময় কি হবে, আমাদের কিন্তু রিসার্চ আউটকামটা বাড়বে। তো এই জন্য আমরা কি করব, আমরা কিন্তু সবসময় চেষ্টা করব যে এনিমেল অ্যাক্লিমাটাইজেশন, এনিমেল কন্ডিশনিং, এনিমেলের সাথে আমরা যে হ্যান্ডেলিং কিভাবে আমরা করব, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। যেহেতু আমরা একটা খবর শুনে হার্ট অ্যাটাক করে মারা যেতে পারি, ওরাও কিন্তু ভয় হার্ট অ্যাটাক করতে পারে, কিন্তু এটা আমরা দেখতে পাই না, ওদের হার্ট ডিজিজ আমরা মাপি না, তাই ওরা বলতে পারে না। তো এই জন্য কিন্তু এটা খুবই একটা সেন্সিটিভ কেস। কেন? কারণ আমরা তার ডাটাটাকে কিন্তু আমরা আমার সাথে স্টিপুলেট করব, মানে তার থেকে প্রাপ্ত যে ডাটাটা সেটাকে কিন্তু আমি হিউম্যানের জন্য অ্যাজিউম করে ব্যবহার করব। সেটা যদি আমি রাইট ভাবে নিতে না পারি, তাহলে কিন্তু আমার হিউম্যানের গিয়ে ব্যাড ইফেক্ট হবে। তার আমরা যদি এমন করে মনে করি যে 50টা লোকের উপর আমরা ট্রায়াল করছি, মানে হেলদি ইন্ডিভিজুয়াল, তো সেখানে যদি একটা ড্রাস্টিক ইফেক্ট দেখা যায়, তাহলে মানুষের ক্ষতি হবে। তো তাহলে এই জন্য কিন্তু এটা এই রিসার্চের এই জায়গাগুলো কিন্তু খুবই সেন্সিটিভ এবং খুবই স্পর্শকাতর, এগুলো এগুলো কখনোই আমাদেরকে অ্যাভয়েড করা যাবে না। এবং সেখানে যে রিসার্চের জন্য যে প্রোটোকল, সেটা কিন্তু আমাদেরকে রাইটলি ব্যবহার করতে হবে। আমরা এখানে যে কাছে যে টিপিক্যাল 7 ডেজ, তো প্রচলিত অর্থে একে 7 দিন আমাদের একলি, তো আমাদের কোনোভাবেই কিন্তু এর কমে আমাদের করা যাবে না। আমরা এটা সবসময় খেয়াল রাখার চেষ্টা করব। এই যে আমি অলরেডি আগে বলেছি যে রিপ্রডিউসিবিলিটি, ability to obtain consistent result when experiments are repeated under similar condition। রিপ্রডিউসিবিলিটি থাকতে হবে। আমরা যে কোনো অ্যানিমেল টেস্টকে, অ্যানিমেল ডাটাকে, ফার্মাকোলজি রিসার্চকে আমরা করতে চাই, যেটাকে আমরা যদি সাইন্টিফিক একটা মানে ফ্যাক্ট বলতে, তাহলে উই আওয়ার টেস্ট এটা দুইবার হতে পারে রিপিট, আমাদের তত আমাদের এটা ডাটাটা কনসিস্টেন্সি বাড়বে এবং আমাদের জমে যাবে এবং আমার ক্লেমটা আরো বেশি অবজেক্টিভ হবে। এই জন্য কি হলো, আমাদের এই প্রিন্সিপালটা মানতে হবে। যখন আমরা কোনো একটা জায়গায় আমরা সাপোজ একটাতে খুবই একটা মডারেট রেজাল্ট পেলাম, মায়ের রেজাল্ট পেলাম, সেটা আমরা না করলাম। যদি কোনো ক্ষেত্রে আমরা কোনো কিছুকে খুবই মানে সিগনিফিকেন্ট কিছু দাবি করি, ইফ ইট ইজ হাইলি সিগনিফিকেন্ট, দেন উই মাস্ট হ্যাভ টু রিপিট দিস টেস্ট। সবগুলোই রিপিট করা উচিত, কিন্তু সিগনিফিকেন্টটা কেন? কারণ এইটা যখন সিগনিফিকেন্ট হবে, সিগনিফিকেন্টটাকে বেসিস করে কিন্তু পরবর্তীতে এটা অ্যাডভান্সিং হবে রিসার্চটা। এই রিসার্চটা আরেক জায়গায় অন্য একটা মডেলে যাবে, অন্য একটা কন্ডিশনে যাবে, সেটা হিউম্যান ট্রায়ালে যাবে। তাহলে এই জায়গায় যদি আমাদের কোনো ফলস ইনফরমেশন থাকে, তাহলে কি হবে? তাহলে কিন্তু আমাদের, বা যদি কোনো মানে ভুল ইনফরমেশন থাকে, তাহলে কিন্তু আমাদের এতগুলো ব্যয়, এতগুলো ইফোর্ট, যেটা দিয়ে আমরা পরবর্তী টেস্টগুলো করলাম, পরবর্তী রিসার্চগুলো চালাম, এটা আমাদের জন্য মানে ওয়েস্ট হবে। এবং অথবা কি হবে, আমরা ক্লিনিক্যাল ট্রায়ালে গিয়ে এটা মানুষের জন্য ক্ষতিকর হবে। অথবা কি লং টার্ম যে এক্সপেরিমেন্ট হবে, অর্থাৎ আমরা যদি 10,000 ইন্ডিভিজুয়ালের মধ্যে 5 বছর ধরে গবেষণা করে ফেজ 4 ট্রায়াল করি, এখানে কিন্তু মানুষের কোনো ব্যাড ইফেক্ট চলে আসতে পারে। কিন্তু অসুবিধা কোথায়? অসুবিধা হলো আমাদের মতো দেশে, যেখানে সব আইএনএন প্রোডাক্ট চলে, দেখা গেলো এই দেশে এই প্রোডাক্টটা 5 বছর ধরে চলছে, এবং আমরা তারপর জানতে পারলাম যে এর একটা এরকম ভয়ঙ্কর অ্যাডভার্স ইফেক্ট আছে। তাহলে কি হলো, যদি 5,000 মানুষও ক্ষতিগ্রস্ত হয়, একটা বিশাল ক্ষতি। সুতরাং এই যেহেতু আমাদের উই হ্যাভ টু বি ভেরি ক্লিয়ার অ্যান্ড ভেরি কনসিস্টেন্ট অ্যান্ড ভেরি মাচ রেসপন্সিবল। এখানে আমাদের কিন্তু খুবই ফ্যাক্টফুল ওয়েতে আমাদেরকে কাজ করতে হবে। এবং এই সাইন্টিফিক মানে রিলায়েবিলিটি এবং ডাটা ক্রেডিবিলিটি, এই জায়গায় আমাদের কোনো ছাড় দেওয়া যাবে না। যদি আমরা বলি আমি সায়েন্টিস্ট, যদি আমি বলি আমি একজন ইনভেস্টিগেটর, আমি একজন রিসার্চার, তাহলে এইটা আমাদের একটা অব্লিগেটরি সেলফ প্রিন্সিপাল। এই প্রিন্সিপালকে আমাদেরকে কখনোই কি করা যাবে না, এখান থেকে আমাদের বের হয়ে যাওয়া যাবে না। তো আমরা মোটামুটি আমাদের লেকচারের শেষ জায়গায় চলে এসেছি। এবার আমরা কিছু সুন্দর ছবি দেখবো আর কি, দেখে আমরা অন্য আলোচনা করবো যদি প্রয়োজন হয়। এই যে আমরা যে ডোজের কথা বলেছি, যারা ফার্মাসিস্ট না তাদের জন্য আমরা একটু দেখাচ্ছি। তো সাধারণত আমরা মানে ল্যাবরেটরি রিসার্চে বেশিরভাগ ক্ষেত্রে আমরা কিন্তু মানে লিকুইড ডোজ ব্যবহার করি, কারণ সলিড ড্রাগ রিলিজ হওয়া এবং তার যে রিলিজ প্যাটার্ন, অ্যাবজর্পশনের যে টাইম ল্যাপস, এটা আমরা জানি না এনিম্যাল মডেলের ক্ষেত্রে, হিউম্যানের ক্ষেত্রে জানি। তো এই জন্য কি হয়, বেশিরভাগ ক্ষেত্রে আমরা হলো স্টেটে, অর্থাৎ আমরা হোমোজিনেশন বানাতে পারি, ইমালশন বানাতে পারি, কয়েলডাল ফর্মে থাকতে পারে, অথবা বেস্ট সলিউশন। তো সেক্ষেত্রে আমাদের একটা ডোজ স্মল বা একটা কোনো কম্পাউন্ড, আমাদেরকে চেষ্টা করতে হবে যদি সাসপেনশনে ব্যবহার করি, তাহলে অ্যাজ ফাইন অ্যাজ পসিবল যেন ড্রাগটার ডোজটা আমরা ঠিকভাবে সবটা এনিমেলকে পারি। যদি সলিউশন হয় তাহলে
পজিশনের কোনো সঠিকভাবে মেপে নিই, তাহলে অসুবিধা আছে কি, যে সেডিমেন্ট হয়ে যেতে পারে, ইমালশন হলে সেডিমেন্ট হয়ে যেতে পারে, কলয়েড হলে এটা মানে ডিসকাস হলে কি হতে পারে, আমাদের ঢেলে নেওয়ার সময় টেনে নেওয়ার সময় কমবে। তো এই জন্য হলো আমাদের বেস্ট হলো আমরা সলিউশন ফর্ম ব্যবহার করি। যদি সেটা না হয়, সলিউশন না হয়, তাহলে আমরা কোসলভেন্ট দিয়ে ট্রাই করতে পারি। যদি সেটা একবারে কোনোভাবে সম্ভব না হয়, তাহলে আমাদের অবজেক্টিভ হলো শেষে তিনটা থাকবে অপশন: সাসপেনশন, ইমালশন এবং কলয়েড। কলয়েডটা সাধারণত কম ব্যবহার হয়, তো আইদার সাসপেনশন অথবা ইমালশন। তো সেক্ষেত্রে আমাদেরকে রাইটলি হোমোজেনেট করতে হবে এবং প্রতিটি ডোজ নেওয়ার আগে আমাদেরকে ঝাঁকিয়ে নেওয়া, অর্থাৎ ভোর্টেক্স করে নেওয়া, এটা ঠিক করতে হবে যে আমাদের ডোজটা যেন কোনোভাবেই ভেরিয়েশন না হয় আনএক্সেপ্টেবল লেভেল পর্যন্ত। এই যে আমাদের এগুলা ডোজেস ফর্ম আমরা জানি। এই যে আমাদের হলো রুট অফ অ্যাডমিনিস্ট্রেশন, আমরা কোন কোন ভাবে দিই। এই যে আমাদের সিস্টেমিক সার্কুলেশন, অর্থাৎ আমরা ড্রাগ একটা ওরালি নিয়ে যেখানে নিয়ে না কেন, আমাদের যে ডান দিকে যে ছবিটা, এই যে হার্টে আসবে, হার্ট সবার কাছে পাম্প করে দেবে এবং এটা আমাদের সারা শরীরে ঘুরবে, ঘুরতেই থাকবে। এবং এই সার্কুলেশন সিস্টেমটা আমাদেরকে হেল্প করে ড্রাগটাকে বডির সব পার্টে নিয়ে যেতে। এই যে আমরা এখানে দেখালাম লিভার, একটা ট্রাম আমরা আগে বলেছি, সেটা হলো ফার্স্ট পাস মেটাবলিজম। এটা কি জিনিস, এটা একটা আমরা এখানে বলে নিই। সেটা হলো ওই যে যে ড্রাগটা আমরা বললাম, যে ড্রাগটা যখন প্রথম বডিতে এন্টার করে, তখনই কিন্তু বডি এটাকে ভাঙা শুরু করে। তো কিছু ড্রাগ আছে এবং কিছু রুট আছে, যে রুটটাতে ড্রাগটা আমাদের যেটা জিআই ট্রাক থেকে যে ড্রাগটা অ্যাবজর্পশন হয়, সেটা কিন্তু আমাদের দুইটা পোর্টাল সিস্টেম আছে, একটা রেনাল পোর্টাল সিস্টেম, একটা হেপাটিক পোর্টাল সিস্টেম। হ্যাঁ, পোর্টাল সিস্টেমটা আসলে কি, এটা আমরা সবাই জানি যারা ফিজিওলজি পড়ি, অর্থাৎ ব্লাডটা হলো একটা ক্যাপিলারি থেকে কি আমাদের হার্টে যাওয়ার আগে আরেকটা ক্যাপিলারি দিয়ে প্রবেশ করে, সেটাকে আমরা পোর্টাল সিস্টেম। তো আমাদের যে সিস্টেমিক সার্কুলেশনের ড্রাগটা যায়, সবাইকে ওর মধ্যে দিয়ে ঘুরতে হবে, লিভার এবং কিডনির মধ্যে দিয়ে। তো প্রশ্ন হলো, এই লিভার এবং কিডনি দিয়ে মেটাবলিজিং অর্গান এবং মূলত হলো লিভার। তাহলে কি ঘটনা ঘটে, যে যে ড্রাগটা মানে যে রুটে দিলে লিভার দিয়ে বেশি যায়, সেই ড্রাগটা ওই রুটে দিলে বেশি মেটাবলিজম হয়ে যাবে। এটাকে আমরা বলি ফার্স্ট পাস মেটাবলিজম, মানে ড্রাগটা দ্রুত মেটাবলিজম হয়ে যাবে। তো যেমন আমরা বলি রেক্টাল রুট, যেটা সাপোজিটরি বলি, এটা দিলে কি হয়, এটা ক্ষেত্রে অনেক সময় লিভারকে অ্যাভয়েড করতে পারি। তাহলে কি হলো, যে ড্রাগটা সিস্টেমিক ওয়েতে দিলে বা আমরা অন্য ইনজেকশন দিলে, ওরালি দিলে কি হয়, দ্রুত শরীর থেকে মেটাবলাইজড হয়ে যায়, সেই ড্রাগটা আমরা সাপোজিটরি রুটে দিতে পারি। কেন, সুবিধাটা কি, তখন ড্রাগটা আমাদের অ্যাভেলেবল থাকবে বেশি সিস্টেমে, বেশি সময় ধরে। এবার তাহলে আমরা কিভাবে দিতে পারি ইনজেকশন? আমরা সরাসরি, এই যে আমরা ডান দিকটা ছবি আছে, এই যে এখানে বলা আছে একটা তারের মধ্যে, তার আসলে কিন্তু না, বলছি আমরা এমন একটা জায়গায় দিলাম যে লিভারে যাওয়ার আগে সে সিস্টেমের অন্য পার্টে চলে গেল আর কি। তাহলে কি হলো, আমরা কিন্তু লিভারে যে ড্রাগটা কনসেন্ট্রেশনটা বা ড্রাগটা তার ইফেক্টিভ লেভেলে যাওয়ার আগেই, অথবা ড্রাগটা তার সাইড এফেক্টে যাওয়ার আগে যে লিভারটাকে বেশিরভাগ ভেঙে ফেলবে, সেটাকে সে আটকা দিতে পারে, কমায় দিতে পারে কিছুটা। এই বামে আমরা একটা পিকচার, যে আমরা কি পদ্ধতিতে ড্রাগটা, এটা যদি আমরা এপিডার্মাল হয়, তাহলে সুস্থ এভাবে হতে হবে এবং সেই মাসেল হলো ডার্মিসের মধ্যে থাকতে হবে। সাবকিউটিনিয়াস দিই, তাহলে হলো ডার্মিস থেকে নিচে যে আমাদের যেটাকে আমরা বলি যে এডিপোস টিস্যু লেয়ার, সেখান পর্যন্ত যেতে হবে। যদি আইভি দিই, তাহলে এই যে আমাদের ভেইনের মধ্যে গিয়ে ঢুকতে হবে। হ্যাঁ, এই যে মধ্যে আইভি লেখা আছে পাশে। যদি আমরা কি করি, আইএম দিই, তো সুচকে খাড়া করে ভেইন পার হয়ে আমাদের যে ইয়া মাসেল, মানে লঙ্গিটিউডিনাল মাসেল, সেটাকে দিতে হবে, লম্বা যে পেশিগুলো সেখানে। তা না হলে কিন্তু ড্রাগটা রাইট ওয়েতে এবং রাইট টাইমে সেটা কিন্তু সিস্টেমে যাবে না এবং ইফেক্ট আমরা পাবো না। এই যে আমরা যে এলিমেন্ট মডেলের কথা বললাম, এই যে এলিমেন্ট মডেলে কিন্তু আমরা এই পদ্ধতিতে ড্রাগ দিতে পারি। এই সাবকুটিনিয়াস দিতে পারি, রেক্টাল দিতে পারি, ইন্টারপেরিনেয়াল দিতে পারি, এই যে অর্থোপেডিক দিতে পারি, কানের মধ্যে ওরাল ইনফিউশন করতে পারি। ঠিক আছে, এই যে এখন এখানে একটা কথা আছে, যে আমরা যে ওরাল উঠে দিই, তাহলে কিভাবে দেবো? হ্যাঁ, এখানে ওরাল ফিডিং টিউব আছে, হ্যাঁ, গ্যাভেজ বলা হয় যেটাকে, জোর করে খাওয়ানো আর কি। তো এইটাতে যদি আমরা দিই, তাহলে ওই টিউবটাকে, এই যে আমাদের এখানে একটা নীল দাগ আছে, এই যে দেখতে পাচ্ছি, আমার কার্সর নিচে দেখতে পাচ্ছি, এইখান পর্যন্ত পৌঁছাতে হবে, তারপর ড্রাগটাকে প্রেস করতে হবে। কারণ এইখান থেকে না পৌঁছালে কিন্তু সে আমাদের হলো স্টোমাকের মধ্যে যাবে না অ্যানিমেলের। এই জন্য হলো সেই দুটা কিভাবে ধরতে হবে, মুখটা কিভাবে হাঁ করতে হবে, সুচটা কতটুকু পর্যন্ত ঢুকাতে হবে নিডেলটা, এটা আমাদেরকে রাইটলি করতে হবে। নাহলে কিন্তু ড্রাগের অ্যাডমিনিস্ট্রেশন ঠিক হবে না, ড্রাগের অবজর্পশন ঠিক হবে না এবং ড্রাগের ইফেক্ট আমরা ঠিকভাবে পাবো না। তারপরে এখানে কি দেওয়া আছে, ওভারিতে আমরা দিতে পারি। তারপরে এখানে বলা হচ্ছে যে আমরা ইয়াতে দিতে পারি, কি ইন্ট্রাপেরিটোনিয়াল দিতে পারি। এই যে শেষে এখানে একটা আছে আমাদের যে পায়ের তলায় দেই আমরা এটাকে। এখানে কিন্তু কোন জায়গায় দেবো, ফ্রন্ট, মিডল, হ্যাঁ, এবং এখানে আমরা কিভাবে দিব, কোন জায়গায় সুচটা প্রয়োগ করব, সেটা কিন্তু আমাদেরকে ঠিক করতে হবে। আর সুচ যদি আমরা এমন ভাবে যে হাড্ডির মধ্যে গিয়ে লাগে যায়, তো সুচ এমন ভাবে দিলাম যে সাবকিউটিনিয়াস দিব কিন্তু মাসেলে ঢুকে গেছে, বা আইএম দিব কিন্তু
সাবকুটেনিয়াস লেভেলে আছে, তাহলে কিন্তু আমরা ড্রাগের ইফেক্টটা রাইট টাইমে পাবো না। এই যে আমরা কয়েকটা ছবি দেখাচ্ছি এখানে, এই যেমন আমরা যদি এখানে পায়ের ইয়ার মধ্যে দিই, প্যাডের মধ্যে দিই, তাহলে এই যে সুন্দর করে ধরতে হবে, তো আজ থেকে সুচটা প্রয়োগ করতে হবে। এবং এখানে মোটা নিডেল দেওয়া যাবে না, চিকন নিডেল দিতে হবে। যদি আইপি দিই তাহলে কি করতে হবে, একে উল্টায় ধরতে হবে, এই যে মধ্যের ছবিটা উপরের লাইনের। তো এবং আস্তে করে দিতে হবে, কেন যেন আইপিটা হলো কি, যে আমাদের নাড়ি ভুঁড়ি এবং যে চামড়া এর মধ্যেখানে যে একটা স্পেস, সেটা হলো আইপি। হ্যাঁ, তাহলে সেখানে কিন্তু এমন জোরে ফুটা করা যাবে না যে ভুঁড়ির মধ্যে ঢুকে যায়, আর এমন করা যাবে না যে সেটা স্কিনের নিচে না যায়। এই দুটো করতে হবে। তারপর আমরা এখানে কি দেখছি, আইএম, এই যে মাসেলে দিচ্ছি আমরা, হলো পায়ের মাসেলে দিচ্ছি। হুম। তারপর আমরা এখানে এই যে আমরা দেখাচ্ছি সাবকিউটেনিয়াস যদি কখনো দেই, তাহলে চামড়াটাকে এভাবে ধরে শুতে হবে। আমরা আটারিতে দিব না ভেনে দিব, সাধারণত কিন্তু ভেনে দেওয়া হয়, কারণ টেইলে কিন্তু ভেনের পজিশন আছে। আমাকে সেই অনুযায়ী দিতে হবে, দেখলে বুঝতে পারবো। এই যে আমরা এখানে দেখছি পেরিটোনিয়াল, এই যে ডান দিকের ছবিটা, তার মানে এই যে ভিতরের নাড়ি ভুঁড়ি, এই যে আমাদের বাইরে যে আবরণ বা চামড়া এবং তার নিচের ফ্রাম, এই দুইটার মধ্যেখানে কিন্তু সুজ থাকতে হবে। এই সুজ মাসেলের দিকে থাকলে হবে না, এই সুজ ভুঁড়ির দিকে ঢুকে গেলে হবে। তাহলে আমরা যদি মাঝে মাঝে ছেলেমেয়েদেরকে দেখি যে এখানে উল্টায় ধরছে আর মানে একটা ইনজেকশন মেরে দিচ্ছে আর কি, এটা তো আইএমএ দেওয়া যায়, টেইলের ক্ষেত্রে কিছুটা আগ পেছনে অসুবিধা হয় না, কিন্তু আইপিটা কিন্তু খুবই একটা আর কি, আইপিটা কিন্তু ঠিকঠাক ভাবে রুটে চলে গেলে ড্রাগের হয়তো ইফেক্ট দেখাবে সে, কিন্তু সেই রুটটা হবে ভুল আর কি। সেই যদি দেখা গেল আমরা সরাসরি তাকে ইন্টেস্টাইনে দিয়ে ফেলেছি, তাহলে সে তো কিছুটা অ্যাবজর্পশন হবে, ইফেক্ট তো দেখাবে। কিন্তু যদি এটা আইপিতে দেওয়ার কথা ছিল, আইপিতে ইফেক্ট আমরা দিচ্ছি, তাহলে আইপি সেই ইফেক্ট আমরা পাবো না, এটাকে আমাদেরকে রিসার্চ অবজেক্টিভকে কোরিলেট করবে না আর কি। তো এগুলো আমরা খেয়াল রাখবো। তারপর আমরা এদিকে আসি, যে কানের আছে এয়ার ড্রামের মধ্যে আমরা অনেক সময় দিই, যে এয়ার ড্রাম বামের পিকচার, হ্যাঁ, এই যে এখানে লাল, এখানে একটু নীল করা আছে। এখন এয়ার ড্রামের আমরা কোন জায়গায় দিব, ডানে একটা ছবি আছে জুম করা, এখানে হলে ব্লাড ভেসেল আছে, ব্লাড ভেসেলে যদি আমাদের উদ্দেশ্য হয় যে আমরা আইভিতে দিব, তাহলে ব্লাড ভেসেল আমরা দিতে পারি। যদি আমরা আইএমএ দিতে হয়, অর্থাৎ লোকাল ইফেক্টস, লোকাল এডিমা হয় কিনা দেখতে চাই, তাহলে কিন্তু আমাদেরকে কোনোভাবেই ব্লাড ভেনে দেওয়া যাবে না, তাহলে কিন্তু এটা সার্কুলেশনে চলে যাবে, এখানে আমাদের এডিমা হবে না। তাহলে এই যে এখানে ক্রস চিহ্নটা কিন্তু রাইট পয়েন্ট, যদি আমরা এটাকে লোকাল ইফেক্ট দেখতে চাই, এডিমা বা সোয়েলিং দেখতে চাই, তাহলে এখানে দেখতে হবে। ঠিক আছে। তো এই যে আমাদেরকে এই বিষয়গুলো খুব সুন্দরভাবে হ্যান্ডেল করতে হবে, না হলে কিন্তু আমাদের আমাদের কষ্ট করব, আমরা টাকা ব্যয় করব, সময় ব্যয় করব, রিসার্চ আউটকামটা আসবে, সেই আউটকামটা কিন্তু ফ্যাক্টফুলি হবে না আর কি, মানে এটার মধ্যে মানে সঠিকতা কম থাকে। এবার আমরা এখানে আসি, যে দেখাচ্ছিলাম যে টেল, টেল ইনসিশন যেটাকে আমরা বলি, এটা আমরা এই যে ইঁদুরকে বোতলের মধ্যে ঢোকে টেল টেনে ধরছি, কারণ টেল আমরা কোথায় দেবো, এই টেলের উপরের দিকে হলো এটা, আর নিচ হলো নিচ। টেলের ভেন কিন্তু দিকে ডান দিকে একটা বাম দিকে একটা থাকে, এই যে টেলের এই সাইডে ভেন থাকে, যে সাদা ইঁদুরের লাল থাকে লেজটা, সাধারণত ওইটাকে দেখলে বেশি বোঝা যায়, কিন্তু ওই যে মাইসের মধ্যে বোঝা যায়, কিন্তু র্যাডের মধ্যে এটা খুব বোঝা টাফ। তাহলে কি হলো, আমরা যদি দিতে চাই ভেনে দিয়ে ফেলে আটারিতে, অথবা দিতে চাই ভেনে দিলাম এই যে মাসেলে এখানে, অথবা দিতে চাই মাসেল বা ভেনে আমরা দিয়ে ফেললাম একবারে জোরে, যে ওর স্পাইনাল ইয়ার মধ্যে কর্ডের ভিতরে দিয়ে ফেললাম এই যে এখানে, তাহলে কিন্তু হবে না। তাহলে কিন্তু আমাদের হলো সবকিছু বৃথা যাবে আর কি। এই জন্য আমাদেরকে এই জায়গাটাতে খুবই সেন্সিটিভ ভাবে মানে টেক ওভার করতে হবে, যে আমরা কোন পয়েন্টটাকে টার্গেট করছি, আমরা আর্টারি দিচ্ছি নাকি ভেন। এখন আমরা যদি ব্লাড সংগ্রহ করতে চাই, তাহলে আমাদেরকে আর্টারি থেকে সংগ্রহ করতে হতে পারে, ভেন থেকে হতে পারে, আবার দেওয়ার সময় আমরা ভেনে দিতে পারি, আর্টারিতে দিতে পারি, অথবা আমরা এখানে টেল মাসলে দিতে পারি। কোথায় আমরা দিচ্ছি সেই সঠিক পয়েন্টটা আমাদেরকে রাইটলি প্লেস করতে হবে, কারণ এখানে কিন্তু ভেন অনেক মোটা বড় না, আমাদের মতো অনেক ভেন না, এবং এই ভেনের লোকেশনটা কি খুব সুনির্দিষ্ট পয়েন্টেই, একটু ঘোরাঘুরি উল্টাউল্টি করলে কিন্তু এটা হবে না। তো আমরা যদি ভেনের ড্রাগ মাসলে দিই, মাসলের ড্রাগ ভেনে দিই, তাহলে আমরা তো বিজ্ঞানের মানুষ একটু বুঝি স্যার, নিশ্চয়ই আমরা ইফেক্টটা টাইমলি এবং ঠিকভাবে পাবো না। হ্যাঁ, এই যে এবার আমরা এগুলো ফার্মাকোলজি আগে বলে ফেলেছি, এই যে ড্রাগ রিসেপ্টর, এগুলো আমাদের অলরেডি বলা হয়ে গেছে। তো আমরা মোটামুটি মনে হয় at the end of the lecture চলে এসেছি আর কি। আমাকে কি শোনা যাচ্ছে? জি স্যার। তো আমরা তো অনেকক্ষণ ধরে একটা হ্যাকটিক পদ্ধতিতে, আপনারা শুনলেন কষ্ট করে, আর আমি বলে গেলাম, আমরা তো মাত্র মানুষ, বলার অভ্যাস যথেষ্ট ভালোই আছে আর কি। নতুন দর্শক পেলে তো, নতুন অডিয়েন্স পেলে আরো এটা একটু বেড়ে যায়। তো আমরা হলো এখন একটু ইন্টারেক্টিভ আলোচনা করি, যে মানে আমাদের কোনো আন্ডারস্ট্যান্ডিং এর গ্যাপ আছে কিনা, এমন হতে পারে যে আমার কোনো শিক্ষার্থী আমার কোনো কিছু ভালো জানতে পারে,
আমরা সেটাও জানতে পারি, বা আমরা এখানকার আমাদের গোপালগঞ্জ ইউনিভার্সিটি কোনো গ্রাজুয়েট জানে, অন্য ইউনিভার্সিটি হয়তো আমরা এটা জানি না, বা অন্যরা জানে আমরা জানি না, সেরকম কোনো করসপন্ডিং আমরা এখানে করতে পারি। এখন আমাদের একটা ওপেন সেশন আর কি, মানে আমরা সবাই লেকচার দিতে পারি, সবাই এখানে উত্তর দিতে পারি। তো আমরা সেটা শুরু করতে পারি, আমরা সার্চ থেকে সুযোগ নিতে পারি, আশা ইউনিভার্সিটি থেকে। আর আমরা বাই টার্নে করতে পারি আর কি। রাফি, তুমি যদি একটু এই টার্নটাতে একটু হেল্প করো আমাদেরকে। রাফি, শুনতে পাচ্ছ আমাকে? রাফি, আছো নাকি? হ্যালো? থেকে আছি। স্যার আমার জি জি স্যার। কথা কি দেরি দেবে নাকি? তাহলে আমাদের এখন কিন্তু ওপেন, হ্যাঁ, আমাদের এখন হলো ফিল্ড ইজ ওপেন ফর অল। আমরা একে অপরের সাথে কথা বলতে পারি। আমরা একটু মানে আমি একটু চেষ্টা করলাম সে আমাদের কোনো কিছু সাজাতে পারে। আমার তরিক তরিক স্যার আমাদেরকে সাহায্য করতে পারেন, যে হয়তো কোনো কিছু আমাদের মানে জানি না তরিক স্যার আমাদেরকে শুনতে পাচ্ছেন কিনা। হ্যালো, তরিক স্যার আমাকে শুনছেন? রাফি কই? রোহান আমাকে শুনতে পাচ্ছিল? রোহান, আহ, একটু কথা বলি, হ্যাঁ, আমরা অনেক কথা বলে আমাদের একটু সবাই সজাগ হই আর কি। আমরা রাফি বা আমাদের যদি একটু করতো, তাহলে আমরা বাড়িটা একটু আমার স্টুডেন্টদের মতামত নিতে পারতাম, একটু করসপন্ডিং করতে পারতাম আর কি। স্যার জি স্যার। তো আমরা এখানে যারা আছি তারা এখন তো অনেক আমরা ক্লাসটা করলাম, তো আমরা যারা এখানে কোশ্চেন করতে যাচ্ছি, আমরা এখন প্রশ্ন উত্তর নিতে চাই। তো যারা প্রশ্ন করতে চাই তা আমার মনে হয়, করেন বা মাইক আনমিউট করে কথা বললে ভালো হয়। আমরা একটু রেসপন্স করি, একটু দ্রুত রেসপন্স করি, তাহলে হচ্ছে সুবিধা হবে আর কি, যেহেতু অনেকক্ষণ ধরে ক্লাসটা চলতেছিল আর কি। স্যার, আমরা এখানে দেখলাম যে ফেজ 4-এ পোস্ট মার্কেটিং সার্ভিলিয়েন্স, এখানে আপনি যে কথাটা বললেন যে আইএনএন ড্রাগ গুলা যে আমরা নেই, এটা হলো গিয়ে এই পোস্ট মার্কেটিং সার্ভিলিয়েন্স এর একটা উদাহরণ হতে পারে। এখানে তাহলে ডেটাগুলা ওরা মানে কিভাবে কালেক্ট করে? কারণ দেখা যায় আমরা ওষুধগুলো কিনে সে তারপর তো আবার ডাক্তারের কাছে খুব কম গিয়েই বলি, মানে আমাদের দেশের কথা যদি আমরা বলি, আমরা খুব কমই যাই। তাহলে ডেটাগুলো ওরা কিভাবে কালেক্ট করে যে এই অ্যাডভার্স ইফেক্ট আসতেছে কি আসতেছে না? ও, সেটা হলো ওরা, আমরা যারা আইএনএন কে ড্রাগ হিসেবে ব্যবহার করি, ওরা তাদের কাছে যেটা নেই না আসলে। কারণ এটা একটা খুবই মানে একটা কোঅর্ডিনেটেড একটা রিসার্চ এটা। হ্যাঁ, যেমন হলো আমরা যদি বলি যে গরিব দেশগুলোতে, যেমন আফ্রিকান দেশগুলোতে হলো হিউম্যান ট্রায়াল হয় আর কি, হ্যাঁ। তারপরে যে গুন্তানাবো কারাগার আছে না, যেখানে হলো আমেরিকানরা হলো মানুষকে বন্দি করে রাখে, এদেরকে ওরা গিনিপিগ হিসেবে ব্যবহার করে অনেক সময়। হ্যাঁ, তো যেখানে হলো এই ফেস 4 ট্রায়ালটা হয়, সেখানে হলো দ্য মেডিকেল সেটিং যে পিপল থাকে তারা এটা নোন, হয়তো ওইখানকার লোকালিটির পিপল গুলো জানে না। এটা অনেক সময় হয়, কিন্তু কিন্তু হওয়া উচিত ছিল মেকিং এভরি ওয়ান নোন অ্যাবাউট রিসার্চ। তো যখন বিগ রিসার্চটার ক্ষেত্রে এটা অনেক সময় হয়ে ওঠে না, অনেকে করে না। আর আমাদের দেশের ক্ষেত্রে যেমন এটার কোনো সিস্টেমেটিক কোনো পদ্ধতি প্রসেস নেই। যেমন আমরা যদি বিদেশ, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, জাপান, কোরিয়া, কানাডা, আমেরিকা, কোথাও যদি জীবনে একবার ডাক্তার দেখাই, তখন ওইখানে কিন্তু আমার প্রেসক্রিপশনে বা আমার একটা এন্ট্রি নাম্বার হবে আর কি। আমি পরে যে জায়গাতে ডাক্তার দেখাই না কেন, ওরা ওই প্রেসক্রিপশন এবং ওই নাম্বারটা দিয়ে সার্চ দিয়ে আমার যে পেশেন্ট হিস্ট্রিটা, এটাকে তারা তার সামনে আনতে পারবে। মানে এটা হলো সেন্ট্রাল ডাটাবেস থেকে। ফলে হয় কি, ওরা কিন্তু বুঝতে পারে যে এই মানুষটা আগে কি কি ওষুধ ব্যবহার করছে, তার কোনো ড্রাগ রেজিস্ট্যান্স আছে কিনা, কোনো ড্রাগ তার এখানে কম কার্যকর ছিল এরকম আছে কিনা।
তো সেটা কিন্তু তারা করতে পারে, ফলে কিন্তু ট্রিটমেন্টটা খুব সুন্দর হয়। কিন্তু আমাদের দেশে আমরা যদি খুলনা হলো ওই যে গাজী মেডিকেল থেকে হলো সিটি মেডিকেলে যাই, তাহলে আগে ফেলাই দিবে আর কি। ঢাকা যদি ইবনে সিনা থেকে ল্যাবরেটরি যাই, তাহলে আমি 1 ঘন্টা আগে কি ওষুধ খেয়েছি সেটা ওরা শুনবে না আমার কাছে। এই যে ঘটনাগুলো, তো আমাদের যেখানে হেলথ সেটিংটা এরকম, সেখান থেকে ডাটা নেয় না, ওখানে গিয়ে এইটাকে ওরা ওষুধ হিসেবে ব্যবহার করে। ওরা ওই ওই ল্যাবরেটরিগুলো কি করে, আইন প্রোডাক্টগুলো আমাদের দেশের কোম্পানিগুলোর সাথে চুক্তি করে, তারা এখানে এটাকে ওষুধ হিসেবে সেল করে, একটা প্যাটেন্ট প্রোডাক্ট হিসেবে তাদের, এটা ওরা এখানে এনে ব্যবসা করে। এবং যেখানে কোনো সিস্টেমেটিক হয়তো কিছু কিছু ট্রায়াল হয়, সেটা হলো পাবলিক হেলথের ইয়ার আন্ডারে, WHO আছে, হ্যাঁ, এর মাধ্যমে হয়। হ্যাঁ, তবে সুইজারল্যান্ড, UK এগুলোর বিভিন্ন প্রতিষ্ঠান আছে, সেখানে একটা ধরনের একটা একটা ক্লাস্টার অফ পিপল, যা বলি একটা বস্তির মধ্যে, একটা স্লামের মধ্যে, অথবা একটা হলো কোনো চরের মধ্যে যে কিছু মানুষ থাকে, একটা রিমোট এরিয়া কোনো মানুষজন থাকে। হ্যাঁ, তো সেখানে কিন্তু তারা এগুলো করে, সেই ডাটাগুলো হয়তো নিতে পারে, যেখানে হলো সিস্টেমেটিক ইনফর্ম রিসার্চ থাকে সেখানে। কিন্তু আমাদের দেশে র্যান্ডমলি কোম্পানি ওষুধ বানাচ্ছে, আমি খাচ্ছি, এবং আমি কবে, আমি তো ডাক্তারকে গিয়ে বলছি না এটা খাওয়ার ফলে আমার কি হলো, ডাক্তার আমাকে ডেকে আবার কোনো টেস্টও করছে না। সুতরাং এটা কিন্তু ওই রিসার্চের অন্তর্ভুক্ত নয়, ট্রায়ালের অন্তর্ভুক্ত নয়। জি স্যার, বুঝতে পারছি। আসসালামু আলাইকুম স্যার। স্যার এই যে প্রোডাক্টগুলো, এই প্রোডাক্টগুলো কি ইউএস এর মার্কেট বা এই মার্কেটগুলোতে কি যায়, যেমন FDA অ্যাপ্রুভড বা এই লেভেলের কি কোনো অ্যাপ্রুভাল আছে এই প্রোডাক্টগুলোর ক্ষেত্রে, INN প্রোডাক্টগুলোর ক্ষেত্রে? আমরা মানে বলতে এই এখানে, তাদের যে অ্যাপ্রুভালটা আছে, যে FDA যে হ্যাঁ হ্যাঁ, অ্যাপ্রুভ করে, তারা কি জি, এটাকে অ্যাপ্রুভ করে নাকি এগুলো অ্যাপ্রুভ করার আগে মার্কেটে যায়? আচ্ছা। কোনো কান্ট্রিতে, কোনো মানে নর্থ আমেরিকান কান্ট্রিতে, কোনো হলো ল্যাটিন আমেরিকান কান্ট্রিতে, কোনো সভ্য দেশে, ইভেন কি এখানে জাপান, কোরিয়া, এশিয়ান বলি, কোথাও INN প্রোডাক্ট সরাসরি হিউম্যান ইউজে ব্যবহৃত হয় না, আনলেস অর আনটিল ফর দ্য রিজন অফ ক্লিনিক্যাল ট্রায়াল রিসার্চ। কিন্তু আমরা, আমাদের এটা হলো দেশ, এটা এরকম দেশটির কোথাও খুঁজে পাবে না গো তুমি, যেখানে হলো এগুলো ব্যবহার করে কোম্পানিগুলো কোটি কোটি টাকা লুফে নিবে, অথচ তোমার ইমপ্লান্ট ট্রেনিংটা করানোর সময় তোমাকে ঝুলায় রাখবে। তাদের কোনো কন্ট্রিবিউশন নাই আমাদের ইন্ডাস্ট্রি, ইউনিভার্সিটি ল্যাবরেটরিগুলোতে, তাদের কোনো কন্ট্রিবিউশন নেই গভর্নমেন্ট মানে রিসার্চে, কিছুই নাই, তাদের কোনো দায়বদ্ধতাও নাই, এইভাবেই চলছে। এই জন্য ফার্মাসিস্টকে তারা টেকনিশিয়ান বলে, এবং হলো ওই যে ইংরেজিতে পড়া হলো জাহিদ মালিক হলো আমাদের শাস্ত্রী হয়, সে নিয়ে নেয়, আর ডাক্তার থাকে। এই হলো আমাদের সিস্টেম, মানে খুব কোর্স হয় বলে বলতে হবে, এখানে কোনো সিস্টেমই নাই। এগুলো শুধু অসভ্য দেশে, যেসব দেশে মানুষের জীবনের দাম, এই সকল দেশে এগুলো ট্রায়াল হয়, মানে এই আইন ব্যবহার হয়। স্যার ইন্টারন্যাশনাল রেগুলেটরি বোর্ড, তারা কি এটা হেল্প করে না? মানে এটা মানে করে, কিন্তু ওই যে আমরা আন্ডার ডেভেলপড, ওই যে পেটে ক্ষুধা থাকলে কি বলে, পূর্ণিমা চাঁদের ঝলসে অশিক্ষিত বা কম এই হেলথ সেক্টর ইয়া না, অর্থনীতি দুর্বল, এই যেগুলোর ক্ষেত্রে হলো ইন্টারন্যাশনাল রেগুলেটরি, যারা একটু আগে স্বাভাবিকভাবে গড়ে উঠুক। কারণ এতগুলো ধরতে হবে, আমরা আমাদের হেলথ সেক্টরকে চালাতেই পারবো না, তখন তো সিস্টেমটা ভেঙে পড়বে, ড্রাগের ইউজ বন্ধ হয়ে যাবে। তো এই জন্য ওরা কিছু আমাদের সুযোগ দেয়, আমরা ওই সুযোগটা ব্যবহার করে কি করি, ইলিগাল মার্কেটিং, ইলিগাল ড্রাগ ইউটিলাইজেশন, এগুলো করি আর কি। আমাদের দেশে কি হয়, ওই যে ওষুধের জন্য অ্যাডভার্টাইজমেন্ট নিষিদ্ধ না, আবার ঘুষ ফিরে আবার সিদ্ধ। প্রতিটা কোম্পানি হলো প্রতিটা ডাক্তারকে ঘুষ দেয়, ওষুধের নামে দেয়, ডায়েরি দেয়, কলম দেয়, বইয়ের গহনা দেয়, ফ্রিজ দেয়, টিভি দেয়, ওই পা টিপার মেশিন দেয়, স্মার্টফোন দেয়, আইফোন দেয়। এগুলো কি তোমরা জানো না? এগুলো কি? এগুলো ঘুষ, ইলিগাল মার্কেট। বাট উই হ্যাভ DGDA, উই হ্যাভ বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন, বাট উই হ্যাভ নো রেগুলেশন। জি স্যার, ডিজে দেখা যাচ্ছে বড় বড় ফার্মাসিউটিক্যাল গুলোর কাছে কিছুই না। তারা দেখা যাচ্ছে এমন এমন মানে আরে ছোট কিসে, ছোট ছোট ফার্মাসিউটিক্যাল যে ফার্মাসিউটিক্যাল, প্রোডাক্ট গুলো তারা মার্কেটে করে, সেক্ষেত্রে বড় বড় ফার্মাসিউটিক্যাল গুলো তাদেরকে কোনো মানে ভ্যালুই নেই। আমি স্যার হেলথ কেয়ার ফার্মাসিউটিক্যাল আছি আর কি, কোয়ালিটি কন্ট্রোল অফিসার হিসেবে। তো মাঝে মাঝে ডিজিডি আসে, তো মানে চা নাস্তা খাওয়ার অবস্থা আর কি। এটা মানে এসব অডিটে মানে কোনো এই করে না, মানে কোনো এই নেই এদের কাছে যে ডিজিডি আসবে এরকম একটা আসলে বিষয়। আমাদের এগুলো হলো ওই যে কি মানে
এগুলো ওই যে অনেক ঢুকে প্রতিষ্ঠান এগুলো একদম একটা সব বলা যাবে না। মাঝে মাঝে এটা একটা মেনটেন হবে। আর একই সাথে আমি যে এই টেস্টটা আমার ইউনিভার্সিটিতে করছি এটা আমার কর্তৃপক্ষ জানে এবং তাদের কোনো ভিজিলেন্স টিম থাকতে